দেখলে অত ভয় পেলে চলে না। তারপরে তো বসে আছি আমি। করেছো? হ্যাঁ, থানাতেও চিঠি দিয়েছি, শ্রীরামপুর থানা দিয়েছে। হ্যাঁ, সবই করলাম। শ্রীরামপুর থানায় গেছো? হ্যাঁ, আজকে আগে সপ্তাহে গেছিলাম আমার বাপের বাড়ি থেকে কি বলছে? বাড়িতে শুদ্ধ মা আছে। এবার দুটো ভাই দাদা আছে, দুটো ওরা ভাইরা কোনো অবজেকশন দিচ্ছে না। দিচ্ছে প্রচুর পরিমাণে। তুই ওদের খালি ঘর নিয়ে দরকার, তুই ঘর দিয়ে বেরিয়ে যাবি, ওদের খালি ঘর নিয়ে। কোন ভাই? দুটো দাদা। তোমার নিজের? নিজের। তারাও তোমাকে বের করতে চাইছে? শুধু ওদের ঘর দরকার। আমি যদি 3টে বাচ্চা নিয়ে বসে পড়ি। কার প্রপার্টিতে আছো তুমি? বাবার। বাবা একটা হচ্ছে আমাদের জমির জায়গা। বাবা মানে তোমার বাবার? আমার বাপির। আর তোমার বাড়িটা কোথায় গেল? আমার বাড়িতে তো আমাদেরকে তো মনস্কান লিখে নিয়েছে, মারধর করে। আমি থানাতে সেটাও নিয়ে করেছি যে মারধর করে আমাদের বার করে দিয়েছে। ইভেন আগের হপ্তাহ সব মালপত্র যা ছিল আমার বর আমাদেরকে বলেনি, নিয়ে চলে গেল। আমি বাবা বাড়ি মেয়েদের পরীক্ষা চলছে বলে আমি এখানে এসে হ্যাঁ বল, তুমি বলবো, ফোন তো আসবে। দিয়ে ওই জন্য আমরা এখানে এসে আছি। স্ট্রোক হয়ে গেল, মায়ের ব্রেন স্ট্রোক হয়ে গেল। যেহেতু মেয়ে একটা, আমি একাই মেয়ে, মারা আমাকে গরিব বলেও ভালো করে মানুষ করেছিল। সেই সব ব্যাপারে দাদারা সাথ দিচ্ছে না, দাদাদের আর্থিক সময় খরচ এটা বেশি। এই ছেলেটা কি করে? এই ছেলেটা সোনার কাজই করে। ওখানেই? হ্যাঁ, একই জায়গাতেই? না না, দুবাইতে কাজ করে। ও দুবাইতে কাজ করে। ও কি তোমার দায়িত্ব নেবে? নেবে বলছে। ওই জন্য এবার এরা বুঝতে পেরে গেছে বলে এরা ছাড় দিতে চাইছে না। ইভেন তো আমাদের তুমি তুমি চলে যাও সেই সম্পর্কে লিগ্যাল ফর্মে। কি করে যাব? একটা কথা মেনে নিতে, আমার ফ্ল্যাট আছে, দুজনের নামে আমরা জড়িত আছি। আমার বর আর আমার। তোমার বর? হ্যাঁ, লোন প্রপার আমার নামে। হ্যাঁ, আমার বর বলছে তুই কোর্ট পেপারে সই দে, যে তুই ছাড় দে। আমি বলছি তাহলে তাকে খরচ পর্যন্ত দিতে হচ্ছে না কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার 3টে বাচ্চা রয়েছে। এবার আমি একান্তি লাস্ট বলেছি আমি ঠিক আছে সই দিয়ে দেবো, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, আমাকে লোন থেকে তোমাকে মুক্তি দিতে হবে। আমার বন্ধনে 1.5 লাখ টাকা লোন চলছে। আমি সব দিদি ভাই, আমি সত্যি কথা বলছি, কিন্তু আপনাকে আমি এই জন্য রেকর্ডটা নিচ্ছি তো। হ্যাঁ, কথাটা প্রথম থেকেই বলে যাচ্ছি। আমি কিন্তু প্রথম থেকেই বলছি, আমার প্রথম থেকে আমার মাসির ছেলের সাথে রিলেশনে ছিলাম না, ফোনে কথা বলতাম। কোনো সময় ফোন করলো, মানে 15 দিন। না, আমি এখন আর ওই সাবজেক্টে যাচ্ছি না। আমি এখন এই সাবজেক্টে এসে গেছি, 1.5 বছরের সম্পর্ক হয়ে গেছে। বাস, আমি এবার অত গল্পে যাচ্ছি না। ঠিক আছে, তাই তো? এবার হচ্ছে কি, আমি এইবার বলো। যা করেছি আমার বরের জন্যই করেছি। লোন ফ্ল্যাট নিয়েছি, 10 লাখ টাকা লোন নিয়েছি। আমি এই বিজনেস। সেই ফ্ল্যাট কোথায়? সেই ফ্ল্যাট আছে, দুজনের নামে জড়িত আছে। ওই জন্য না ম্যাডাম কি করছে, ও আমার বরের থেকে বেশি আমার নন্দায় মাথা মারছে। এখন ওই ফ্ল্যাটে কে থাকে? ভাড়া থাকে, ভাড়া থেকেই লোনে দিচ্ছে। লোনে টাকা ভাড়াটা কে রেখেছে? আমার বর নিচ্ছে, বরে করছে, আর যেটুকুনি ব্যালেন্স পাচ্ছে ওর হাতে, আর যেটুকুনি পাচ্ছে লোনে দিচ্ছে, যেটা লোন চলছে। হ্যাঁ, কিন্তু আমাকে বলছে তুমি কোর্ট পেপারে সই করে দাও, কারণ যেহেতু তোমার আর তোমার হাজবেন্ডের নামে সেই সম্পত্তি। ও আমি এখানে পরবর্তীকালে কোনো দাবি নিতে পারি, আমার কোর্ট পেপার সই। ঠিক আছে, দাঁড়াও, সই করে দেওয়ার বদলে তোমাকে ডিভোর্সটা দিয়ে দেবে। হ্যাঁ, এইটাই বলছে। লোন তো চলে দাঁড়াও, আর লোনটা তুমি টানতে থাকবে? না, আমার নামেই থাকবে লোনটা। কেন তোমার নামে কেন থাকবে? তো সম্পূর্ণ ক্লোজ করবে তো। আমি বলতে চাইছি তুমি যে কালে কিন্তু 3 বাচ্চার ভবিষ্যৎ কি হবে? ও এটা কোনো কথা আমার বাচ্চা আমাকে দিয়ে দাও, এই রকমই খালি দিয়ে দাও। যাবে কেননা বাবার কাছে মেজো বোন প্রথমে ছিল। আমার পিসের মশা না ভুল বাজার করেছে, অ্যাটেম্প টু টেপ করতে গেছিল মেজো বোনকে। কি বলছো গো? ক বছরের? এই 1.5 বছরের। শুরুটা নিয়েছে পুরো, তারপরে তুমি কেস করেছো? হ্যাঁ করেছিলাম, সেখানেও আমাদের অনেক খিচুড়ি হয়ে গেল, সেখানে আমাদের কেস তুলতে হয়েছে। মানে এমন প্রেশারটা এসছে। হ্যাঁ, বুঝতে পারছো না, ওপর থেকে প্রেশার এসেছে। ওপর থেকে বলতে যে দাদা ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ, বলতো না। হ্যাঁ, সেখান থেকে আমাকে কেস তুলতে হয়েছে। এইবার হচ্ছে এই সব কারণের জন্য আমি বরের কাছে যেতে চাইছি না। নাহলে একটা মেয়ে 20 বছরের জীবন নষ্ট করতে চায় না। কত 20 বছর হয়েছে বিয়ে হয়েছে? 20 বছর, ওই 2005 নভেম্বর। এবারে 20 বছর পড়লো। তোমরা ছোট বোন কত বছর? 13 বছরের। 14 পড়বে। তো তোমরা সব বোনেরাই মায়ের সাথে আছো তো, সাপোর্টে? মেজো মেয়ে কয়েকটা দিনের জন্য বাবার কাছে গিয়ে। তো তুমি তোমার কি কোর্ট ম্যারেজ হয়েছিল নাকি ওনার সাথে? সেটা না পেলে তো তুমি অন্য সম্পর্কে যেতে পারছো না। আর তাহলে তোমাকে সম্পত্তিটা ছেড়ে দিতে হচ্ছে। সবকিছুই ছেড়ে মানে দিয়েই দিয়েছো, সব তো দিয়েই দিয়েছো। আর এটা তো খালি লোনটা টানছো, লোনটা মানে ওই ভাড়ার থেকে তোমার লোনটা যাচ্ছে। তো সে ভাড়ার থেকে সেটা নিয়ে নিক। কিন্তু কি আমার না, আমি ভবিষ্যতে কোনো সময় ওরা
কোনো সময় কোনো কিছু করলো, পেপারটা তো আমার কাছে ঝড়টা আসবে না। না না না, সেটা বলছি না, মানে তোমার হাজবেন্ড লোন তার ট্রান্সফারেট নেই নিক না, ট্রান্সফার তো হবে, ওই রকম তো করতে চাইছে না ওরা ওদের কাছ থেকে তোমাকে পুরো নীল করে দিক, মুক্ত করে দিক পুরো। আমি এটা বলতে চাইছি, হ্যাঁ, পুরো মুক্ত করে তো দিক। আমি ওইটাই বলতে চাইছি, আমাকে পুরো তুমি মুক্ত করে দাও, কিন্তু তুমি ডিভোর্স দাও। হ্যাঁ, আমি যদি তোমাকে সবটা আমি করে দিলাম, আর পাড়ার কাছে কেন আমি অত খারাপ হয়ে থাকবো? তোমারও তো এখানে দোষ তো কিছু আছে। তুমি আজকে দিদি ভাই সত্যি করে বলছি এগুলো, আমার বর খুব ভালো, এখন বলছি লাইভ, অসুবিধা নেই। না না বলো। আমার বর আমার যখন বিয়ে হচ্ছে 16 বছর বয়স, আমি কি মানে তখন সংসারে সব বুঝতাম না। আমার বর আমার থেকে এখনকার দিনেও মানে ওর 52 বছর প্লাস বয়স আছে, মানে 12 বছরের বড় ভাই। 12 বছরের আমার 35 বছর বয়স, ঠিক আছে, আমার 35 বছর বয়স। আমার বরের যখন বিয়ে হলো তখন 30 বছর বয়স আমার বরে, ঠিক আছে। আমরা মানে আমার বরের 2 বছর পর থেকে আমার বরের শরীর অসুস্থ। এবার আমি তখন তো সংসারে কিচ্ছু বুঝতাম না, এইসব জীবনটা কি হয় না হয় কিছুই বুঝতাম না। এতটাই তখনকার দিনে আমাদের টাইম, 16 বছর বয়সে তখন মেয়েরা কিচ্ছু জানে না, আমাদের টাইমটা কিচ্ছু জানে না। এখনকার মেয়েরা অনেক, হ্যাঁ, এখন তো 10 বছরের অ্যাডভান্স। হ্যাঁ, আমরা তখন কিচ্ছু জানতাম না যে কি হবে, একদম স্বাভাবিক। আমি সেই অবস্থায় ঘর করেছি 2 বছর, যে শরীর অসুস্থ সেটাও আমি বুঝতেই পারিনি, ভাবনা পাইনি একটু যে ওর শরীরটা অসুস্থ, বুঝতে পারছি শরীর অসুস্থ বুঝতে, আমি সেটাও ঘন কোনো রকম ভাবে পাইনি। ও নিজে নিজে সবসময় এতে থাকতো ট্যাবলেট নিয়ে, নানান রকমের যা পদ্ধতি থাকতো সেইগুলো নিয়ে। আমার যখন মেজো মেয়েটা হবো তখন থেকে আমি বুঝতে পারলাম বড় মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, বড় মেয়ে হয়ে গেছে। এবার তখন থেকে সংসারটা যখন একটু ওই সব দিকে একটু মানে ইন্টারেস্টটা দিতে, তখন অত ইন্টারেস্টও ছিল না দিদিভাই, সত্যি কথা বলতে। ইন্টারেস্টটা যখন দিতে লাগলাম তখন দেখতাম অন্যরকম হতো, তখন আমার কষ্ট হতো। জিজ্ঞাসা করতাম, কিছু না এসব বলতো। মানে আমি এইরকম করে ওর সাথে দীর্ঘদিন মানে সংসার করে গেছি, ওইরকম হতে হতে উনি এখন না মানে ড্রাঙ্কার যাকে বললে হবে, কিন্তু নেশা করেন না, কিন্তু এমনই দেখে মনে হবে উনি নেশা, কিন্তু ওই আমাদের পাড়ার ছেলেরা ওর সাপোর্টে এত ওই জন্য, মানে এইখানে হ্যাঁ এই যে এটা, হ্যাঁ, পুরো আমাদের জায়গাটাতে পুরো ভাবে আমি সবাইকে মানে যখন জায়গাটাও আমি তো বাড়িতে রয়েছি, আমার মানে বরের বাড়িতে রয়েছি, বর তালা মেরে আমাকে সেদিনকে মারধর করে বার করে দিয়েছিল। বার করে দেওয়ার পরে আমি থানাতে করলাম, আমরা তো আইন হাতে নেব না, আপনি এক কাজ করেন নিজেরা গিয়ে তালা ভেঙে ঢোকেন। আমি তালা ভেঙে ঢুকলাম ঘরেতে, তালা ভেঙে ঢুকে আমি রইতে চালু করে দিলাম মেয়েদেরকে নিয়ে। খাওয়া দাওয়ার জন্য আমি যথারীতি অনেক কষ্ট করেছি। কোন ঘরে ঢুকলে? মানে যে ঘরটা আমার বরকে লিখে দিয়েছি পরে যেটা লিখে দিলে? হ্যাঁ, শ্রীরামপুরের। খুব তাড়াহুড়ো করে অনেক ভুল করে ফেলেছো তুমি, তোমার হাতে অনেক অস্ত্র ছিল, সেগুলো দিয়ে দিয়েছো। একটা কথা, আমি একটা সব থেকে নর্মাল এত তুমি কি তাড়াহুড়ো করছো অন্য সম্পর্কে যাওয়ার জন্য? তাহলে এই সম্পত্তি মানে যে জিনিসগুলো খুব তাড়াহুড়ো করেছো। না, আমাকে এরকম প্রেসারাইজ করেছে, তুই দিয়ে দে, তোকে নিয়ে চলে যাবো, আজকে লিখে দে, আজকে তুই লিখে দে, তোকে সন্ধ্যের মধ্যে নিয়ে চলে যাবো, আমি কথা দিচ্ছি। এটা হচ্ছে মানে পুরো ব্ল্যাকমেলিং করে এইটাই একেবারে। একটা দিনও ভাত খেতে পারতাম না। এই দুপুরবেলা হয়ে করে কটা ছেলে চলে এলো। এই কোন ছেলেগুলো? এরা কারা? পাড়ার ছেলে। তুমি এখন যেখানে রয়েছো? হ্যাঁ, মায়ের বাড়ি যেখানে রয়েছি। আমি বাইরে গেছি, আমার বর সব জানে, অপরন্ত আমার বর এমন সাজলো কিছু জানি না, অথচ পালিয়ে গেলাম। আমি বাড়িতে গিয়েছি, মেয়েরা রয়েছে। ছেলেরা কেন ঢুকে গেল? হ্যাঁ, ছেলেরা আমার বড় ওগুলোকে আমার নন্দায় সাপোর্টার করে নিয়েছে। কি বলছে সে? মানে কখন লিখে দিবি, দেখ এরকম হয়েছে। আমি দেখ ভাই যা হয়েছে। প্রথমে আমি একটা শর্ত রেখে দিয়েছিলাম। শর্ত বলতে কি, তুমি আমি চলে গেছি, তুমি কেন ফার্স্টে আমি আসি কি আসি না, তুমি আমার সাথে যথারীতি ফোন করছো। ফোনে কোথায় চলে গেছিলে? মানে যেটা ভাইকে নিয়ে গেছি বাইরে ডাক্তারখানা। তুমি আমার সাথে যথারীতি সবাই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে, আমার নন্দাই ফোনে কন্ট্যাক্ট করছে, ভাবি কখন আসবে। আমি দেখো ভাই, আমার নন্দাই কিন্তু আমাকে বলেনি যে আমার বর আসছে, আমি জানি না আমার বর আসছে, কিন্তু ওরা ভিতর তালঘোল পাকিয়ে নিয়ে আমার বরকে ডেকে নিয়েছে, ঠিক আছে। এবার আমার বড় আমি ভাই দেখো, আমি তো এইরকম বেরিয়েছি, আমি তো এখনই কি করে ঢুকবো, আমি তো এত দূর পৌঁছে গেছি, আমার আজকে ঢুকে পড়েছি এখানে, আমাকে এখান থেকে সন্ধ্যাবেলা আমি টিকিট করবো, তারপরে কি যাবো, তুমি অত দূর থেকে হাওড়া বর্ধমান নয়। আমি নন্দাইকে এরকম স্পষ্ট কথা, আমার কাছে রেকর্ডিং আছে, আমি এরকম করে কথা বলছি। দিয়ে যখন আমার এই মেয়ে বলছে মাম্মি আব্বু আসছে, মিয়া আব্বু আসছে কি বলছিস রে? হ্যাঁ মাম্মি আব্বু আসছে, আমি যা হওয়ার হবে দেখা যাবে। কি হয়েছে, আমি কিছু করেছি এরকম? দিয়ে বলছে না। তখন আমি পুরো বলার পর আমি তখন বললাম যা বলছে মাম্মি আব্বু এসে আগে বাড়িতে ওঠেনি, আমার বর থানায় গেছে।
ডাইরেক্ট। হ্যাঁ, মানে ঘরে কাউকে ভ্রমণ করতে দেয়নি যে আমার বরকে নিয়ে সব কাজ করছে। অথচ আমার বাড়িতে মানে যে বর আমরা করেছি সেটাতে আমার মা আছে, 3টে মেয়ে আছে, সবাই আছে। আমি মাকে বলি, মা দেখো 1 সপ্তাহ আমরা 1 সপ্তাহ 15 দিন কেন তোমার জামাইকেও নিয়ে গেছি, আমরা জানি কতদিন টাইম লাগে। আমাদের তো প্রথমেই তো অনেকদিন টাইম নেয় না, প্রথমে চেক আপ করে এটা ওটা টেস্ট করার জন্য লং টাইম দিয়ে দেয়। দিয়ে এই হিসাবে আমরা বেরিয়েছি। দিয়ে এর বাবা এসে আগে থানায় চলে গেছে, থানা থেকে নিয়ে না পাড়াতে গিয়ে ক্লাবে খুলে দিয়েছে। দিয়ে এবার ক্লাব থেকে আমায় ফোন করছে, তখন বলছে দেখ আমি তো এটা বিশ্বাস করি তুই এরকম করতে পারিস না, হ্যাঁ না তাই না বলছে। আমি যে দেখ ভাই তুই ফটোটা দেখ, ভিডিও কল কর আমাকে, ভিডিওতে দেখ আমি কোথায় আছি। আমাদের পাশের বাড়ি একটা বউকেও ভিডিও কল করে দেখিয়েছি, দেখো আমি এই হাসপাতালে বসে রয়েছি। এখন দিদি ভাই কেউ মানতে চাইছে না কথাগুলো, যেহেতু পাড়া পুরো আমাকে খারাপ হচ্ছে, কেউ যদি বলে তারপরে তো সম্পর্ক হয়েও গেছে পরে পরবর্তী না, ওটা সময়। তো অনেক পরে, ধরুন না 1.5 বছর, তখন আমাদের জাস্ট না না, এখন আর কেউ মানতে চাইছে না, কারণ সম্পর্কটা রানিং চলছে তো। রাজি বলতে ও থাকি তো নিয়ে আমরা কোনোদিন একসাথে থাকিনি। জাস্ট ও আমাকে খাওয়া দাওয়াটা দিচ্ছে কিছুটা, আমি কাপড় শীতে তো আসতে চাই তো থাকেও তো না মনে হয় না, না, ও দুবাইতে আমরা কাজ থাকি করে না, আমরা থাকিও না, জাস্ট ওই খাওয়া দাওয়াটা। দুবাইতে থাকে তো? হ্যাঁ, খাওয়া দাওয়ার ফোনে আসে কবে আসে? আসেই তো না, সে আসেই না। এসেছে, ঝামেলা হচ্ছে 1 মাসের মাথায় চলে গেছে। 1 মাস আমাদের ঝামেলা হচ্ছে, চলে গেছে। মানে ওই ব্যাঙ্গালোর থেকে এসে 1 মাসের মাথায় চলে গেছে। কিন্তু কি আমার বড় কি করলো, জায়গাটা লিখিয়ে আমার নন্দাইরা আমার বরকেও পাঠিয়ে দিল, আমাকে বললো নিয়ে যাবো। আমি তখন বলেছিলাম তুমি যে আমার পাড়াতে তো নাম খারাপ করলে, তুমি আমাকে এসে আমার বাপের বাড়ি থেকে নিয়ে যাবে, কেননা আমি তোমার বিবাহিত বউ, আমি পালিয়ে আসা বউ নয়। তোমার আমি এই শর্তটা রেখে দিয়েছিলাম বলে আমার বড় আমাকে নিতে এলো না, উল্টে পার্টি ক্লাব হেনা তেনা করে আমি খালি মিটিং বসেছি যে আমার কোন বরকে বলো নিয়ে যেতে, আমার 3টে বাচ্চা দিচ্ছে, খাওয়া দাওয়া দিতে বলো। চলে গেল, সে কালী পুজোয় এলো, কিছুই দিল না, কিচ্ছু করলো না। অফিস জায়গাটা আমার মঞ্চে নিয়ে নিল, জায়গাটা দিয়ে দিল আমাকে নিয়ে যাবে বলে, দিয়ে আমাকে ওইটা পুরো ধোকা গাড়ি করলো আমার সাথে, আমাকে নিয়ে গেল না। এবার আমি কি করলাম, নিয়ে গেল না দেখে আমি থানা থেকে করে আমি বাড়িতে থাকতে চালু করলাম। বাড়িতে থাকতে চালু করাতে আমি আবার পাড়া সবাইকে বলছি দেখ ওর বাপকে বলা আসতে, এরম করছে ওরম করছে। তার মাঝখানে আমার মেয়ের সাথে এরকম গন্ডগোলটা হয়ে গেছে, ওটা নন্দাই করেছে। নন্দাই করেছে। এবার এই নন্দাই যখন আমার মেয়ে আমার কাছে থাকতো না, ওর বাবার কাছে কদিনের জন্য ছিল, মানে কথা আমি যখন বাইরে থেকে এসেছি তখন 1 সপ্তাহের মাথায় চলে এসেছি, আমার কাছে টিকিট সব দেখাতে পারবো আপনাকে। আমি চলে এসেছি, চলে আসতে আমাকে ঘরে ঢুকতে দিল না বলে আমি খুব কান্নাকাটি করে সুসাইড করতে, স্বাভাবিক সবাই যেটা করে, আমিও সেদিনকে সুসাইডই করতে যাচ্ছি যে আমি আর জীবনটা আমার নেই। একটা স্বামী যদি আমাকে এত অপমান দিল, আমার সেই জায়গাটা 3টে বাচ্চা, আমি এত কষ্ট করে, যে বললাম আপনাকে আমার স্বামীর শরীর খারাপ, আমি এত কষ্ট করে আমার সংসারটা করাটা আমার বেকার হয়েছে। আমি এত ধৈর্য করে আজকে আমি দিদি ভাই জানেন তো, একটা সত্যি কথা বলতে, আমি আমার বর যে আমাকে শ্রীরামপুরের বুকে ঘর করে দিয়েছে, আমি বরের কিন্তু নিন্দে করছি না এখনো, কিন্তু আমি এখন নিন্দে মানে যেটা হচ্ছে সেটার জন্য রাগ আমার বর আমাকে শ্রীরামপুরে বাড়ি করে দিয়েছে, জায়গা কিনে ফ্ল্যাট করে দিয়েছে। আমার বর আমাকে যথারীতি ওর শরীর খারাপটা আমার যখন জ্ঞানটা হতে চালু করলো, বুঝতে পারলো যে আমার বউ সব কিছু বুঝতে পারলো, সেই জন্য আমাকে ফ্রিডম দিয়ে দিয়েছিল সব কিছু। মানে এইটা নয় যে আমার বরের মানে ঠেস করে আমি কোথাও গেছি, এইটা আমার বর কোনো দিনই আমার জন্য ওই সন্দেহটা আমাদের দুজনের মাঝখানে আমরা আসতেও দিইনি, করেও নি। আমার বর যদিও বাইরে যখন ও ইয়াং ছিল, ও আমার কাছে বাইরে থাকতো, তখন নষ্টামি করেছে, তখন আমরা বুঝতে পারতাম যে তুমি এরকম জায়গায় যাচ্ছ কেন, এই করছো কেন, তখন ঝগড়া হতো। দিয়েও আমাকে, আমি যাই না, বন্ধু বান্ধব যাই, দিয়ে বন্ধু বান্ধবরা বলে দিত দেখো দাদা এই করছে, এখানে যাচ্ছে। কোনোদিন মানে ও মানতে চায়নি, নেশা করলেও বলতো না আমাদেরকে, কথা বলছে বুঝতে পারছি তুমি নেশা করছো, না আমি করিনি। আমি সে ফোনে আসি, আমি কী করবো তাকে নিয়ে, এটাই তো ব্যাপার। আমি এতটা বলছি সত্যি কথা দিদি, যে আমার বর আমাকে, আমি সত্যি একটা মেয়ে, আমি তখন ভেবেছিলাম একটা মেয়ে যদি জীবনে সব সুখ তো পায় না, হয়তো হাজব্যান্ডের দিকটা সুখ পাচ্ছি না, আমি এই যে শ্রীরামপুরের বুকে জায়গা কিনে, আমরা গরিবের মেয়ে জায়গা কিনে বাড়ি করে আসি, আমার কাছে এইটাই সুখ, 3টে বাচ্চা নিয়ে এরকম করেই জীবনটা আমার কেটে যাবে, এরকম ভেবে ভেবে দিদি আমি এতদিন করলাম। আমার নন্দাদের সাথে আমাদের সাথে কোনো দিন টাচ ছিল না, আমার বরের সাথে নন্দার সাথে 36-এর আঁকড়া, কোনো দিন মিশতো না। আমার বরের যে 6 বার আমরা ব্যাঙ্গালোর নিয়ে গেছি, আমার বরকে এবার ডাক্তার যখন ফার্স্ট টাইম গেলাম ডাক্তারখানে গিয়ে 1 সপ্তাহের ভিতরে আমরা ঢুকে পড়েছিলাম, তখন ওই হিসাবটা আমাদের মাথায় ছিল যে প্রথমে গেলে আমাদের বেশি দিন চেক আপে রাখে না, দিয়ে ঢুকে পড়েছিলাম। দিয়ে আমার হাজব্যান্ডকে যখন নিয়ে গেলাম, ফার্স্টে বললো প্রবলেমটা কি জানতে হবে, টেস্ট দিল, টেস্টের জন্য অনেকটা টাইম দিল, টাইম দিয়ে আবার 3 মাস পর আমাদের ডেট ফেললো, আমরা গেলাম, 3 মাস পর ডেটটা ফেলায় আমার পরে তখন বললো না এর মস্তিষ্ক শিরা শুকিয়ে যাচ্ছে, অপারেশন করতে হবে। আমাদের খুব ভয়, আবার 3 মাস পর যাব, 3 মাস পর গেছি, সবাই জানে বাড়ি থেকে। আমার পরে একটা এমন মুহূর্ত গেছে, ওই ততদিন থেকে এতদিন পর্যন্ত এই 1.5 বছর বাদে কোনো দিন ফ্যামিলি সাপোর্ট পায়নি, অথচ সবাই টাকাওয়ালা ওদের,
কোনো দিন ফ্যামিলি সাপোর্ট পায়নি। একটা আমার বর যদি 1 বছর আমার বর বিছনা সহ্য হয়ে গেছিলো, সেখানেও আমার মায়ের বাড়িতে নিয়ে এসে বাবা রেখে দিয়ে আমার বরকে সব ট্রিটমেন্ট করে খাওয়া পড়া সব দিয়েছে। কিন্তু কি আমার বরকে 10 বছর আমি মায়ের বাড়িতে থেকেছি, 10 বছর। এই শ্রীরামপুরে জায়গা কিনেছি, ঘর করবো, এই আশাতে ভাড়া ফাড়া দেবো, এদিক ওদিক থাকবো। বম্বে থাকতাম আগে 1-2-3-5 বছর মতো বম্বে থেকেছি। বম্বেতে মেন মুম্বাইয়ে থাকতাম, মেন প্রপার সিটিতেই থাকতাম। আমার বিয়ের পর থেকে ওইখানে ছোট মেয়েটা পেটে আসার পরে হয়ে যাওয়ার পরে আমি আর বাইরে যাইনি, দিয়ে ওরকম থেকেছি দিদি, সবটাই করেছি। আমার মা বাবা এত সাপোর্ট করেছে আমার পরকে, কিন্তু কি আমার পর এখন কোনো কিছুই মানছে না। সে মানতে হবে না, সবাই স্বার্থপর, দুনিয়াটাই স্বার্থপর দুনিয়া। আমি দিদি যখন এইসব পেয়েছিলাম, আমি এইসব দিক থেকে আমি না সেক্সুয়ালের দিকটা পুরো ছেড়ে দিয়েছিলাম পুরোপুরি ভাবে, যে তো 3টে বাচ্চা সেদিকে ব্যস্ত হয়ে যাওয়া। আমি পুরোপুরি ভাবে, এবার বুঝতে পারছি নিশ্চয়ই আমি এইসব নিয়ে পুরো সংসারটাকে আমি নিজে, মেয়েদের পড়াশোনা, মেয়ে আমার রমেশ স্কুলে পড়ছে, মেয়েদের ভালো শিক্ষা দেবো, মেয়েদের এই নেবো তো ভালো কাজ করছে, টাকাগুলো আমি এইরকম করে মানে মেয়েদের পিছনে দিয়েছি। কোনোদিন দিদি আমি 3 পিস ছাড়া ভালো জিনিস পরিনি। মানে একটা মেয়েদের শখ থাকে, তো আপনি যেমন অর্নামেন্টস পরেছেন, আমি এগুলো শখ মানে কোনোদিন করিনি। আমার বরের শরীর খারাপ, বেঁচে ওকে চাপ দেবো, থাকলে যা হবে ছেলেপুলে ধরে পড়ে, এইরকম করে আমি সংসারটাকে গুছিয়ে নিয়েছিলাম। ওইসব কারণে না আমার শ্বশুরবাড়ি আমাকে কোনো দিন আন্ডারস্ট্যান্ডিং করতো না। কেননা আমার বর শুধু ওই 1000 টাকায় মাকে খরচ ছাড়া দিত, সব কামাইটা তোমাকে দিত। দিত। আর আইবুড়োবেলায় আমার বড় বাইরে থাকতো, আফ্রিকাতে থাকতো, একটা মোটা ইনকাম করতো, সেগুলো মায়েদের হাতে পড়তো। এবার আমার যখন বিয়ে দিয়েছে, আমার বিয়ে যখন দিয়েছে, মানে 3000 টাকা কি 2000 টাকা এরকম মাইনে কাজ করতো। তখন তো আমি সংসার বুঝতাম না কি হতো না হতো, ও যেমন চালাতো। দিয়ে এবার দিদি তখন মানে শাশুড়িদের হাতে টাকাটা অত পড়ে যাবে না, শাশুড়িদের একটা মানে ক্ষোভ হয়ে গেল যে বউ এসে সব বউ নিয়ে নিত, যেমন প্রতিশোধটা ভালোভাবে নিল আর কি পরবর্তী সব সময়। এইরকম ভাবে আমার বর এই বাইরে নিয়ে চলে গেল, বাইরে থেকে এসে বাপের বাড়ি রইলাম, বাপের বাড়ি থেকে আসা যাওয়া এরকম করতাম। আমার মনের সাথে কোনো টাচ ছিল না। ইভেন এত যে শরীর খারাপ হয়েছে, কোনো দিনের জন্য যে ব্রেন অপারেশন করতে যাচ্ছি, হয়নি অবশ্য, যাচ্ছি, কিন্তু কি সেখানেও মানে কেউ মারা 5 ভাই 5 বোন, এদের কেউ একবারও দাদা মরে গেছে কি বেঁচে গেছে, ওটিতে ওঠালে একটা মানুষ সিজারিং এতেই কত ভয় খায়, তো ব্রেন অপারেশন কতটা ভয় বলুন, কেউ একবারও ফোন করলো না। আমি তো কেঁদে কেঁদে পাগল। দিয়ে আমার বড় ভাই তখন আমাদের সাথ দিয়েছিল, বদ্দাকে বলতে দাদা আমার ভাইয়ের ব্রেন অপারেশন হবে, এরকম খুব ভয় লাগছে। দাদা চলে গেছিলো হায়দ্রাবাদ থেকে, দিয়ে ওখানে সব আবার ডিএনএ টেস্ট করানো হলো। দিয়ে ডিএনএ টেস্ট করলে অপারেশন বললে তো অপারেশন না, আমরা সব কিছুটা করে দেখতে চাই। দিয়ে ওনারা যখন ডিএনএ টেস্ট করলো, বলে কি অপারেশনে সাকসেসফুল হবে না, তো একে ওষুধ খাইয়েই রাখতে হবে। এই হচ্ছে আমার বরের মেন কন্ডিশনটা, ঠিক আছে? ওর জন্য খুব তাড়াহুড়ো করলে সম্পত্তিগুলো রেফার করতে গিয়ে আমার দিদি হয় আগস্ট মাসের 26 তারিখ থেকে ঝামেলা চালু হয়েছে, সেপ্টেম্বরের 6 তারিখে জায়গাটা লিখে নিয়ে নিয়েছে। অনেক তখন আমার খবর পাওনি তোমরা? না দি ভাই, আমি অনেক তাড়াহুড়ো করলে। আমি এই ঝামেলায় পড়েছি বলে আজকে আপনার কাছে এসেছি, নাহলে আমি আপনার কাছে না, মানে যখন সম্পত্তি নিয়ে এটা হচ্ছে তখনও তো ঝামেলাই চলছিল তোমার। তখন আমি এতদিন লোকের হাতে পায়ে পড়েছি যে মিউচুয়ালিটি করে আমার বরকে আমাকে এনে দাও। আমার আগেই বললাম ননদের বাড়ি সম্পত্তিগুলো না, ননদের বাড়ি আমার বাড়ি 3টে বাড়ি এদিক ওদিক, গয়না গাটি যা ছিল সব নিয়ে নিল। পাড়ার ছেলেরা এসে যে ওর জিনিস ওকে দিয়ে দে, ওর শরীরটা অসুস্থ, যদি মরে যায় তখন আজীবন কাল পস্তাবি। আমাকে এই সব আমাকে তখন এরা এই সব দেখেছে আমার দিদি ভাই। আমি এতটাই 3টে সন্তান দিয়ে কেউ তাকায়নি, কেউ একেবারে আমি তখনও বারবার একটা সম্পত্তি সরিয়ে নিচ্ছে, 3টে সন্তান চলে যাচ্ছে। দিদি ভাই দেখ আমার আজকে 1 মাস হয়ে গেল, আমার সংসার টানতে খুব কষ্ট হচ্ছে, মেয়েদের স্কুলের টোটো ভাড়া, আমার লোন চলছে, লোনগুলো আমার জোর হাত করছি, তোরা আমার বরের সাথে ঝামেলা আরো 2 মাস থাকুক, কিন্তু আমার এইগুলোকে বেয়ার কর, এগুলোকে তোকে বলে ব্যবস্থা করা। হার গিস ও দিচ্ছে না, আমি কি করবো? আমার বড় হাত তুলে দিল। এবার দিদি ভাই ফটফট করে সম্পত্তিগুলো তো দিয়ে দিলে। একটাই দিয়েছি তো, একটাই বাড়ি ছিল, বাড়িটাই প্রথমে দিয়ে আমাকে তো ওরা একটা লালসা দিয়েছিল যে তোর বর তোকে নিয়ে চলে যাবে। আমি কি জানি যে আমাকে এরকম করে ওরা জড়ি জাপটার মধ্যে ঢুকিয়ে দেবে। তার মধ্যে আর একটা আমাদের সাথে হয়তো এত ঠিক হয়ে যাওয়ার কথা, যেভাবে ওরা যদি অ্যাকর্ডিং এ চলতে যে কথা অ্যাকর্ডিং এ। এইবার আমার ননদ যে ওকে বাইরে পাঠাতেন, ননদের মানে ওর বাড়ির লোকেরা সবাই ঠিকঠাক করে। আমার মেজো মেয়েরা তখন কি করেছিল, আমার মেজো মেয়েটার কথাটা বলাটা বলো, ইনডাইরেক্ট বলো না, আমি বুঝে শুনি। আমার মেজো মেয়েটা এখন যা যুগ পড়েছে সেই রকম হয়ে গেছিল, ঠিক আছে? সেইটা না আমি ওকে খুব বকাবকি করতাম যে বড় দিদি রয়েছে এরকম, তুই কেন এরকম হবি? কত বছর? এই 14 পড়বি, পড়েনি তখন 1.5 বছর আগে, আরো ছোট ছিল, তাই না? আমার বাড়িতে যখন আমরা যখন ফ্যামিলি নর্মাল ছিল তখন আর একটু ছোট ছিল,
ফোন এখন যা মানুষ হয়ে গেছে মানে বন্ধু বান্ধব সঙ্গতে, দেখুন খুব মারধর করতাম, বকাবকি করতাম। প্রথমে ভালোভাবে বোঝালে শুনলো না, তখন মারধর নিশ্চয়ই। এখনকার দিন কি করবো বলুন না, আমি একা একা 3টে ছেলেপুলেকে হ্যান্ডেল করছি, আমার কত কষ্ট হয়। আমি তখন বাইরে কাজ করছি, ভিভিড পিয়ারাপুরি যে গেঞ্জি ফ্যাক্টরিটা আছে আমাদের এখানে, ওখানে আমি কাজ করছিলাম। যেহেতু আমার বর 18,000 টাকা মাইনে পেত, এমন কিছু হ্যাপক পেতো না আমার বর। এই লোন টোন করে এদিক ওদিক করে, এবার আমরা দেখছি মেয়েরা বড় হয়ে গেছে, টাকা করে খুব, মেয়েদেরও তো শখ লাগছে, এটা দাও ওটা দাও, এটা খাবো ওটা খাবো, হ্যাঁ সব কিছু দিকটা পড়া সব দিকে খরচটা বেড়ে যাচ্ছে। দিয়ে আমার বরের টাকায় হচ্ছে না বলে আমি তখন ওখানে 7,000 টাকা মাইনে কাজ করলাম, 7,200 টাকা মাইনে কাজ করতে চালু করলাম। দিয়ে এবার ওই কাজে গেছি, সেখানেও আমার বর কি করতো, উল্টো পাল্টা আমায় কথা বলতো। তুই গেটে যাস, গেট মানে ফ্যাক্টরি যে গেটে ঢুকছি, তুই ওখান থেকে সবার সাথে রিলেশন করতে করতে ঢুকিস। সেখানে বাবাই কাজ করতে বলেছিল আমাকে, আমার সংসারটা সব জায়গায় নিজে পাঠাচ্ছে, নিজেই বদনামটা করে দিচ্ছে। আমি দিদি ভাই এতটা আমার বরের সত্যি কথা মেন্টালিটিতে একটা মানসিক একটা চাপ থাকবে, কারণ শরীরের কন্ডিশন কন্ডিশন খারাপ না, ওদের 5 ভাই বোনে ওদিকে মানে মানুষে তুমি আমি যদি ছেলে হতে পারে না, আপনি যদি ছেলে হতে, আমি যদি আপনার সাথে তখন বসে কথা বলতাম, বা যদি আসতো না দেখতো, দেখে চুপ করে সরে যাবে, বুঝতে পারবেন কি কথা হচ্ছিল সেটা। তখন ধরো একটা বেটা ছেলেদের মেন্টালিটি এরকম থাকে না। যদি আবার সেখানে সে নিজে অসুস্থ, আর 2-3 দিন, হ্যাঁ অসুস্থ বলে তো মাথা থাকবে তার। হ্যাঁ, এবার 2-3 দিন ধরে আপনার সাথে লাগাতার যদি আমার কোন, আমি জানি আমার বর এরকম বলে কি আমি সবার সাথে এরকম কেউ কিছু করতে পারে, কিন্তু নারী একটা নারীদের এটাই মানুষের সবাই ধরে নেবে। কবার করে গেল এরকম জিজ্ঞেস করবে, এইরকম কবার করে গেল, শান্তি হয়ে যাবি তো, মানে ও সবসময় মানসিক না ডিস্টার্ব, ওটা মানসিক চলতো। ডিস্টার্ব। এবার এই জন্য না দিদি ভাই, আমি যখন কাজে যেতাম, আমি ওর সাথে দিদি ভাই আমি সকালবেলা উঠে কাজ, সংসারের কাজ, 3টে বাচ্চার কাজ করে যাচ্ছি, খালি মা আসতো, মার বয়স হয়ে গেছে তো, মা আসতো 3টে মেয়েকে জাস্ট বসে দেখতো, এই দুপুরবেলা 2টো বাসনগুলো ধুয়ে নিত, আমি আবার সন্ধ্যাবেলা আসবো, এসে আবার হেঁটে হেঁটে আসবো আবার পিয়ারাপুর থেকে, আমাদের শ্রীরামপুর যতটা আসতে লাগে আমি হেঁটে হেঁটে আসতাম, যে অ্যাক্টিভের আমার সকালবেলা টাইম থাকতো না, টোটোতে যেতাম, যে আমার গাড়ি ভাড়াটা বাজে 10 টাকা করে, হেঁটে হেঁটে আসতাম। দিয়ে ম্যাডাম ওরকম করে আমি বর যখন ওরকম করতে, আমি সকালবেলা উঠতেও কষ্ট হতো, আমি সকালবেলা উঠে কাজ কাম সেরে যেতে হতো, রাত্রে 8টা ওভার টাইম করে একটা সময় আসতাম, 8টা বেজেতে এসে সংসারে কাজ করতে 10-15 মিনিট কথা বললাম, রেখে দিলাম। আমার মাসির ছেলে যদি সপ্তাহে একবার ফোন করে, ওকেও 10-15 মিনিট কথা বললাম, ব্যাস। তুই মাসির ছেলের সাথে কথা বলার টাইম পাস, ওটা পরে হয়েছে, ওটা পরে, ওটা ওই প্রথমে ওইগুলো ও রিল্যাক্স, আমার বর পাশে আমি শুয়ে থাকবো, বরের পাশেও আমার বর শুয়ে থাকবে, কিন্তু ও যখন ফোন করতো ওর থেকেও 2 লাখ টাকা ধার নিয়েছে, ওর থেকেও 2 লাখ টাকা ধার নিয়েছে, হ্যাঁ। দিয়ে ও আমি ভাল লাগছে না, না কথা বলো, আমার বর আমাকে দিয়ে দেবে, মানে পাশ কাটিয়ে দিল হ্যাঁ ব্যাপারটা। না ও কথা বলতো কিন্তু এখন বলছি, এখন একদম বলছি আমি কোনোদিন চোখে দেখিনি, সন্ধ্যের বৃষ্টি এমন ঢুকিয়ে দিয়েছে না, মানে ওকে পুরো আমার মন দেয় না, আপনারা এরকম একটা এ করেছেন না, ও না পাটি পাটি করে, ঠিক আছে, মানে কথা পুরো ধাঁচ, কোথায় কি বলতে হবে এতে তোমার না দোষ পড়ে, সেরকম সব কিছু ব্যবস্থা করে রেখে দেবে। এইসব ব্যাপার হলো। আমি অনেক কষ্টের সংসারটা করেছিলাম, তখন আমি সবার কাছে পায়ে পড়েছি যে আমার হয় নিক না ছেড়ে দিক, আমার ছেলেগুলোর ব্যবস্থা করুক, আমার একটা ব্যবস্থা করুক, আমাকে নিক, কিন্তু নিয়ে যাক। আমি ওই ঘরে আমাকে সবাই অনেকে বললো তুই ওই ঘরেই থাকবে, যা, ওই ঘরেতেই থাকলাম দিদি ভাই, যেটা ঘরটা বিক্রি করলাম, তখন তো জানতাম না আমার ননদ দিয়ে দিয়েছে। আমার বর কালী পুজোর সময় এলো, এসে আমার বর কালী পুজোর সময় এলো, এসে আমার বরকে ওরা লিয়ে ফলিয়ে জায়গাটা লিখকে নিল, তোমার ওই ঘরে আছে এই কালী পুজোতে, আগের বছর কালী পুজোতে। তখন আমার মেয়েটা বলতে একটা কথা বারবার বলতে বলতে আটকে যাচ্ছি, আমার মেয়েটা ওই যে আমাকে বার করে দিল, আমার মেয়ে মেয়ে আর ওর বাবা, তখন এরা আমার মায়ের বাড়িতে চলে এসেছিল, বাবার সাথে ছিল, আমার এই মেয়ে আর ছোট মেয়ে, ওর বাবা এমন মারধর করেছে, উল্টো পাল্টা জিনিস মানে খুব মারধর করতো, আমাকেও মারধর করেই বার করেছিল, আমার মাকেও খারাপ কথা বলেছে, তোমার মেয়ে চলে গেছে তো কি হয়েছে, দিয়ে আমার মা 10টা বছর ওই জামাইকে মানে কোলে বুকে রেখে দিল, বাড়িতে রেখে দিল, হ্যাঁ তোমার মেয়ে চলে গেছে তো কি আছে, খাট ফাঁকা আছে, চলো না গিয়ে শুয়ে পড়ি, শাশুড়িকে বলছে, হ্যাঁ ও কিছু ফ্রি আমার এখানে একদম খোলা ব্যাপার না, আমার বুঝতেই পারছি দিদি আমি কতটা ডিস্টার্ব করে আসছি, কোনো অসুবিধা নেই, বলো। এইরকম ব্যাপার। আমার মাকে চড় মারতে গেল, ঘর দিয়ে বেরিয়ে যা শিগগিরি, তো 2টো পাঁটা থাকতে তুই আমার বয়স, কিন্তু আমার বাপি কি বলে ওটা, আমার বাপি ইন্ডিয়া জুট মেলে কাজ করতো, আমার বাপি যত টাকা করি, আমার বাপি অনেক 10টা বছর মেয়েকে ঘরে রাখা চারটিখানি কথা নয়, আমার বড় খরচা দিয়েছে,
উপরন্ত যদি 10টা বছর আমি আপনার এই রুমটা জুড়ে থাকি, আপনার একটা ভাড়া যাবত কিছু টাকা লাগে তো, সেখানে হয়তো আমি কিছু দিতাম না। কোনো সময় বাপি 5,000 টাকা লাগলো, 2,000 টাকা লাগলো, বাপি মা অসুস্থ হলো, আমার কাছে 1 মাস খেয়ে আরে পরিবার তো, এরকম খাইয়েছি। এইগুলো হচ্ছে আমার বর সব করেছে। সেটা বলছে এখন, হ্যাঁ, আমার কাউন্ট মারা করছে, কিছু করেনি। কাউন্ট করছে। এই 10টা বছরে তোমাকে বুকে যে আগলে রাখলো, তুমি থাকতে না, তোমার 3টে মেয়ে, তোমার ওর তো থাম্মা নেওয়া দরকার ছিল, নিল না। কোনোদিনই আমার শাশুড়ি কোনোদিন আমাদেরকে 2 চোখে দেখতে পারে না। 2 চোখে, যাই যার পয়সা বেশি, যার এর বেশি, এখনকার যেটা সময়। ক ভাই এরা? 5 ভাই। আচ্ছা, এইসব ব্যাপার হয়ে গেল। দিয়ে এবার আমার মাকে ওরম বলে বার করে দিল, আমাকে মারধর করে বার করে দিল। তখন মেয়েরা কি করলো, আমার সাথেই চলে গেল। আচ্ছা, চলে আসে তো বাবা বের করে দিলে মায়ের কাছে যাবো, এবার মায়ের কাছে প্রাইভেসি ছিল, আসেনি, সেফটি ছিল, তাই রয়ে এলাম মায়ের মেজো কাছে। মেয়েটা কিন্তু তখন আমার কাছে আসেনি। মেজো মেয়েটা ওই যে একটা মাথায় ভূত রয়েছে, আর ননদরা ওকে ভালো করে বলে দিয়েছিল যে তোমার 3টে মেয়ে যা করছে করো, যদি চলেও যায় চলে যেতে দাও, কেন তুমি কত চাপ নেবে, তোমার তো শরীর অসুস্থ হচ্ছে। এ বাবা ওইটা না মানে ভালো করে মাথায় বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, খরচ টরচ আছে, হেনা দেয় না। দিয়ে আমি বলেছিলাম তুই ছোট বয়স, আমি কিন্তু এখনই কি সেটা? হ্যাঁ, আমি এমনকি ছেলেটাকেও বলেছিলাম, ফোনে কথা বলেছিলাম ছেলেটার সাথে, যে দেখ বাবা তুই এখন, আমার মেয়ে ছোট, আবার ছেলেটার কি কথা জানেন, 18 বছর না হলে মেয়েকে নিয়ে আসবো না। আমি তো মেয়ের পড়াশোনাটা নষ্ট হবে না এইসব মাথায় ভূত চেপে থাকলে। কিন্তু বাকি সে নষ্টমী করে মেয়ের সাথে, এটা কোনো মা মেনে নেয়? কোনো মেয়ে মা মানবে কি যে আমি ফোনে থাকবো অথচ তোমার মেয়েকে নিয়ে আসবো না? আমি বলছি বাবা তুই যেখানে বিয়ে করবি তুই একটা কাজ কর, 18 বছর হলে আমার মেয়েকে নিয়ে যাবি তো, তুই এসে একটা বাড়ির লোকের সাথে এসে আমার সাথে কথাবার্তা ফাইনাল করে যা। আমার মনটা ঠিক হলো, মনটা ঠিক হলো, আমার মেয়ে যা করছে বাবা আমি জানি ওইখানে দেবো, না আসবো না। তখন আমি যদি এরকম পুলিশ কেস করে দেবো। আমার মেয়ে অ্যাডাল্ট নয়, এখন ছোট। সেই ছেলেটাকে তোমার রিলেটিভের মধ্যে না দূরে বাইরে? হ্যাঁ, ওর বাবার সাথেই কাজ করে। আচ্ছা, সেটা তখন বয়স 22 বছর ছেলেটার। হ্যাঁ, হ্যাঁ, তোমার মেয়ের? আমার মেয়ের এই এখন 16 হয়, সেই সময় সেই সময় 13-14 কি, হ্যাঁ 13-14 সামথিং এরকমই হবে। তাহলে আমার মেয়ের কি সেই বয়সটা? ওরা তো উড়ো উড়ো মন, যে মিষ্টি ভালোবাসার কথা বলবে। আমরা তো জানি এই লাইনগুলো, তো আমরা এতদিন সংসার করছি, এইগুলো সমাজ। তোমার নন্দাইয়ের সাথে? হ্যাঁ বলছি। দিয়ে আমার ওই বড় এটা বলেছিল বলে আমার মেয়ে তখন ওর বাবার সাপোর্টে ছিল, মানে পিসিদের সাপোর্টে। মা খারাপ, হ্যাঁ মা খারাপ, যদি কেউ কিছু বলে বলবে হ্যাঁ মা এই করছে ওই করছে, মানে যা বলতে হয় সেগুলো নোংরা নোংরা কথা আমার মেয়ে 2টো কথা বলেছিল। একটা লোক সেগুলো দিয়েছিল, সত্য নয়। দেখ তোর বাবাকে 2টো বোন চলে গেলে বাবার সম্পত্তি তুই নিবি, ফার্স্ট লোক। দ্বিতীয় লোক দিয়েছিল, একটাই ননদ এরকম করছে সব? একটাই ননদ, আপাতত সামনে থেকে ওটা করছে, মানে সামনে থেকে যেটা আছে ওর বাড়িতে এখনো ওঠা বসা করছে। কে? আমার বর। আচ্ছা, আমার বর ওইখানেই আসা যাওয়া করছে। দিয়ে দিদি আমার বর যখন আমার বোন মেয়েকে ওরকম বলাতে আমার মেয়ে বাবার সাথে হয়ে গেলো। এবার আমার যে জায়গাটা লিখে নিয়ে চলে গেলো, আমার মেয়ে প্রথম ভেবেছিল আমার মেয়েকে ওর বাবা বম্বে নিয়ে চলে যাবে, বম্বে ছেলেটা আছে একসাথে থাকবে। আমার মেয়ে এতটাই মাথা হালকা, কিন্তু বাবা যতই যাই হোক বাবার তো একটু মনের কাজ করবে যে না মেয়েটাকে এই জোয়ান বয়সে নিয়ে যাব না। বাবা নিয়ে যায়নি, বাবা মনে করলো পিসির কাছে রেখে দিয়ে যাবো শ্রীরামপুরেতে, বা আমার মাকে শ্রীরামপুরের ঘরটা, মানে আমার শাশুড়ি মাকে বা মেয়েকে রেখে দিয়ে একসাথে যাবে। শাশুড়ি মা বললো না আমি তোর ঘরে থাকবো না বলে, এর বাবা তখন আমার নন্দাইরা, আমার ননদরা আমার মেয়েকে বললো না আমার জোয়ান ছেলে আছে, তোমার মেয়েকে আমি রাখতে পারবো না। তো কোথায় থাকবে তাহলে আমার মেয়ে? তো তোমার আমার মায়ের কাছে ফুলপ্রসাদ রেখে দিয়ে যাও। আমার বর রেখে দিয়ে চলে গেল, রেখে দিয়ে চলে একা থাকতো শুধু শাশুড়ি আর আমার মেয়ে। থাকতে থাকতে আমার নন্দায় না ফুটবল মানে 101 দিন ওইখানেই থাকে। কি কাজ করে আমি জানি না ঠিকঠাকভাবে, আমি এখন অনেক কিছু শুনেছি। তো ওইখানে থাকা করতে এবার আমার শাশুড়ি কখন যায় আসে, একটা মাসের মধ্যে না ঠিকঠাকভাবে ও এই করে নিয়েছি। ফাঁকা টাইম বুঝে, মানে ফাঁকা টাইম যে সময়টা কখন যাচ্ছে কখন হ্যাঁ তুই হয়তো নিশ্চয়ই ফোন করে জিজ্ঞেস করছি কোথায় আছে, কতক্ষণ লাগবে, একটা আনুমানিক করে নিয়েছে। দিয়ে সেই টাইমটা আমার নন্দায় ঢুকেছে। আমার মেয়ে ঘরে ফোন ঘাটছিল, যেটা আমার মেয়ে বলে ফোন ঘাটছিল। ফোন ঘাটতে ঘাটতে তখন আমার নন্দায় বলে নাকি এসে গামছা টামছা পরে এলো, বলছে বাথরুমে যাবো। দিয়ে বলছে ঘরে কেউ নেই, দিয়ে এবার বলছে না কেউ নেই, আম্মাজি, আমার শাশুড়িকে আম্মাজি বলে, আম্মাজি নেই। দিয়ে বলাতে আমার শাশুড়ি মানে নন্দাইকে তো শোন শোন এরকম করে দেখেছি। মেয়ে নিচে এসছে, নিচে এসে এরকম করে টিপে টাপে, অনেক লম্বা হাইট তো, আর আমার মেয়ে আমার মতো হাইট, এরকম করে টিপে ধরে না, বুঝতে পারছেন তো। দিয়ে এবার বলছে চুপ করছে, বলছে পাপা এরম কেন করছো তুমি, পাপা এরম কেন করছো। দিয়ে আমার মেয়েকে খাটে ফেলে দিয়েছে। খাটে ফেলে দিয়ে যখন টানা হিচড়া করছে তখন আমার মেয়ে লাথি মেরেছে। হাসাহাসি, প্রথমে আমার মেয়ে হাসছিল, মনে করে এমনি কিছু করছে। দিয়ে ওরকম একটা স্বাভাবিক দেখুন ওরকম প্রথমে, হ্যাঁ। দিয়ে তখন যখন দেখছে ওইসব করছে তখন ভয় খেয়ে গেছে, পাপা এরম কেন করছে, পাপা এরম। কিন্তু পাপা বলে মেয়ে, আমার মেয়ে, আর ওরা খালি ওইটা আমার মেয়েকে, তোমার মেয়েরা আমাকে পাপা বলে, আমি মেয়ের মতো ভাবি, বাপও ছাড়ে না মেয়েকে।
একটা সময় এমনই হয় যে বাপ ছাড়ে না মেয়েকে, তো তোমাকে পাপা বললে তুমি মা বললে সেই জায়গাটা কি সত্যি করে ঠিক হয়ে গেল? তাহলে আমি যেগুলো আমি কাউকে ভাই বলছিলাম, তাহলে আমি কি করে সেই জায়গাটা ঠিক করে ফেললাম তখন? আমি কেন ভুলে এলাম সেই জায়গাটা? তখন কেন আমি ভুল হয়ে এলাম তখন, এটা বলছি। দিয়ে ও বলাতে আমার মেয়েকে খাটে ফেলে দিয়ে টানা হেঁচড়া করেছে, তখন আমার মেয়ে লাঠি মেরে দিয়েছে। তখন আমার মেয়ে বলছে তুমি আমার সাথেই নোংরামো করছো, তুমি তোমার মেয়ে হলে কি করতে? আমার মেয়েদের ছোট গালাগালি দিয়ে খাটের উপরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে সোজা হয়ে, বলছে আমি চেল্লাবো, চেল্লাবি না, আমি চেল্লাবো কিন্তু। কিন্তু এই কথাগুলো আমার নন্দাই বলছে কোনো কিছু করেনি, আমার মেয়েকে ইন্টারনাল কিছু করতে পারেনি, বুঝতে পেরেছি, সব হ্যাঁ, যেগুলো হ্যাঁ, হয় যেমন সব করেছে। দিয়ে আমার মেয়েকে, তখন আমার মেয়ে কথা বলতো না আমার সাথে, যেহেতু আমি ওর থেকে বিরোধী হয়ে আছি, আমি ওর সাথে মিশতে পারবো। এরা এমনই বলেছিল যে তোর মায়ের কাছে গেলে তোর প্রেম ভালোবাসা উড়ে যাবে, ওই জায়গাগুলো ওকে ওইটা দিয়ে ব্রেন ওয়াশ করে ওকে এরকম করে ফিতু করে দিয়েছে। এর বাবাকে বলেছে তোমার বউ এরকম এরকম করছে, তোমার বউ সেখানে দূরে করে দিল। চরিত্রহীন, এইসব বলে দুজনে একদম সেপারেশন হয়ে গেল। এর বাবাকে ফোন করি কথা বলে না, এ ফোন করে কথা বলে না, আমি মেয়েকে ফোন করি কথা বলে না, মেয়ে গালাগালি দিচ্ছে, বাবা গালাগালি দিচ্ছে। বাবাকে যদি আমি ফোনে কথা বলবো, আমার কথাটা শুনে নিল। 15-20 মানে ধীরে ধীরে সব ভাঙনের দিকে চলে যাচ্ছে। 15-20 মিনিট পর কারোর সাথে যুক্তি নেবে। আমি এই কথাগুলো বলেছি, আমার বউ মানে এতটাই ওর মাথাটা এমন দেখেন, এই কথাগুলো বলেছি, আমার বউ বলছে হ্যাঁ তুমি এরকম করে কথা কেন বলো, তুমি এইগুলো বলো ওকে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও এই হিসেবে কথা বলছে। আমার পিসির ছেলের বউয়েরা কথা বলছে যে ভাই দেখো এরকম করে সংসারটাকে নষ্ট করুনি, ভুল হয়ে গেছে, তুমি যেটা বলছো স্যার আমরাও বলছি ভুল হয়েছে, যেহেতু একা যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু সংসারটাকে এরকম ভাঙুনি। আমাদের মামুনিও অনেক কষ্ট করেছে, চেষ্টা অনেক কিছু করেছে। তোমার বর কি ধোয়া ধোয়া দুধে দুধে হ্যাঁ, ও নাকি? ব্যাটা ছেলে না, ব্যাটা ছেলে কোনো, হ্যাঁ ব্যাটা ছেলে ভিতরে না পড়ে গেলে ওর কোনো না সমস্যা হলে কোনো সমস্যা নেই। দিয়ে এসব বললো। তুমি কতবার ছেলেটার সাথে শুয়েছিলে? তুমি ছেলেটার হয়ে তুমি আমার বউয়ের কথা বলছো, তুমি ছেলেটা ভালো করে দম ভরে দিয়ে গেছে তো তোমাকে? বাবা, মানে যে বলতে পারে তাকে তাকে এই কথা বলে সে আর তোমার লজ্জায় ফোন করবে, দেখ ভাই আমার সংসার ধর্ম আছে, তো দাদা যদি শোনে তখন আমাদের অশান্তি লেগে যাবে। এবার আমি কাউকে জোর করতে পারি না সেই জায়গাতে, আমি নিজে নিজে সেই জায়গাটা রেডি করছি। আমি কি করে ঠিক হব, ওর সাথে যাবো, মিটিং ডাকছি। আমি যে দেখো আমাকে নেওয়ার ব্যবস্থা কর, 3টে বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো 3টে বাচ্চা নিয়ে? এই করতে করতে কালী পুজোটা হলো, আমি মেয়েকে নিয়ে এলাম। আর মেয়েকে নিয়ে আসার জন্য জোরজার চলছে যে মেয়েকে আমি আমার কাছে নিতে চাইছি, আমি মেয়েকে ছাড়া থাকতে পারছি না। কিন্তু আমার এইগুলোকে না সবাই ওরা ষড়যন্ত্র ভাবছে দিদিভাই। এবার মেয়েকে যখন ফোন করেছি, যখন মেয়ের সাথে এই কাণ্ডটা হয়ে গেছে, আমার মেয়েকে দিয়ে কিন্তু পার ডে মানে 1-2 দিন ছাড়া বনে আমি কথা বলতাম, আমি কানটা শুনতাম যে আমার মেয়ের আওয়াজটা কেমন আছে। বোম্বে চলে গেছে আমার মেয়ে, কিন্তু আমাকে একটুও বলছে না যে আমি এই দেশেতে আছি। মানে ও পুরো বাবার হাতে একদম যখন মানে বাবাকে ছাড়তে গেছে বাইরের ট্রেনে, তো আই এম গোয়িং টু মুম্বাই, আমি সেদিকে কান্নায় মাথাম যে মেয়েটা আর আমার মেয়ে থাকবে না, পুরো নষ্ট হয়ে যাবে। আপনি বলুন না, যেখানে ছেলেটা আছে, মেয়েরা এখন কলেজ টিউশন গিয়ে কত কি করে ফেলছে, তার বাবা কাজে যাবে, ছেলেরা তো কুকুর ঢুকে পড়বেই। আমার ওইটা ভয় লাগছে, আমার বাচ্চা মেয়ে ওকে যা ফাঁদে ফেলেছে, ছেলেটা তো অ্যাডাল্ট অনেক বড়, আর বাইরে যা থাকে তার তো বাজেই হয়ে যায় ছেলেটা না, টাকা হাতে ইনকাম করতে বসে বোম্বের বুকে থাকলে। মেয়ে কি এখন, মেয়ে কোথায়? মেয়ে এখন আমার কাছে। দিয়ে ওরকম বলাতে মেয়ে একদম আমাদের কথা শুনতো না, এই বাইরে আছি ফুচকা খাবো, আজকে আমাদের কি বলে অ্যানিভার্সারি, মানে ফেসবুকে ডালতো এগুলো? না না, মেয়ে ফোন করছে, ফোন করে আছে বলতো, আজকে ফুচকা খেতে যাচ্ছি, আজকে এত বছর পুরো হলো আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি, এরকম বলতো। মানে পুরো ম্যাচিউর হয়ে গেছে বয়সের আগে একেবারে, ওই জন্যই এত আমার বিপদ, এতটা বিপদ হয়ে গেল। দিয়ে ওরকম করতে ওইখানে যখন ওখানে আছে তো আমি জানি এখানে নেই, আমি জানি ওইখানে নেই, বম্বেতে আছে। আমার মানে মন যেন ছেঁড়াছিড়ি করছে। ইন্টারনেট দ্বারা, ফেসবুক ইনস্টাগ্রাম দ্বারা আমরা ওকে খুঁজলাম, দেখি ছবি ছাড়ছে আমার শ্বশুরবাড়ির ছবি। আমি কি মেয়ে আমার ছবি ছাড়ছে, ডেট দিচ্ছে শ্বশুরবাড়ি, তো বলছে বোম্বে আছে। তারপর আমরা একটা ফাঁদ ফেললাম, ফাঁদে ফেলে ওকে বললাম ছেলেদের প্রচুর না অ্যাট্রাক্ট করে, মানে ছেলেদের প্রতিও প্রচুর আসক্ত আমার মেয়ে। দিয়ে আমরা একটা ফেসবুকে বাবু অন্যভাবে বুঝতে পারছে ছেলের রূপে একটা করলো, তখন থেকে আমরা ধরা ছিল। কিন্তু আমাকে মা বলতো না তখন, তুমি খান কি এরকম করে কথা, একেবারে মানে আমি ওর যেহেতু প্রেমের দিক থেকে সাপোর্ট নিই, ছেলেটার থেকে উল্টো সিধে কথা বলেছিলাম, তুই যেগুলো আমার মেয়েকে করবি না, তাহলে আমার মেয়েকে এরকম করিস নি। তুই যদি ডেস্টিনিতে থাকে 18 বছর পর বিনা সাক্ষাতে যেমন হয় সেরকম করবি, তাহলে দেখবি তুই থাকে তোদের দুজনে একে অপরের সাথে সম্পর্ক, তাহলে তোরা চলে আসবি। ছেলেটা কোনো মতে না, ফোন না হলে আমাদের সম্পর্কটা টিকবে। আমি তাহলে কেমন ভালোবাসা যদি অন্তর থেকে হয় ঠিক হবে। দিয়ে আমাকে উল্টো পাট পড়াতে, বাবা তখন ছেলেটাকে পছন্দ করতো না, কিন্তু আমার এই ঝামেলার কারণে এর বাবা আমার ননদের সাথে মিশে বাধ্য হয়ে এক হয়ে গেল, ননদের সাথে মিশে হ্যাঁ মেয়েকে ওইখানেই দেবো।
মেয়েও বাবার হয়ে পাগল দিয়ে এরকম হওয়াতে দিয়ে মেয়েকে যখন এরকম হয়ে গেল না, তখন মেয়ে দেখে আমার সাথে যোগাযোগ করছে, এবার বাড়ি আসবো মনে। মেয়ে নিজের থেকে। হ্যাঁ, বলেনি কিন্তু যে এরকম ঘটনাটা হয়ে গেছে ওখানে? হ্যাঁ, ওইখানে থাকতে ভালো লাগছে না, বাবাকে বলেছে। ওর বাবা কিন্তু কোনো কিছুই মানছে না। তা আমার করতে পারে আমার না। আব্বু এরম বাবা আমাকে জামাইবাবু আমাকে এরম করতে, এই বলতে নেই কথাটা খারাপ, বাইরে গেলে খারাপ হবে। আরে খারাপ করেছে, হবেটা কি, অলরেডি তো হলোই খারাপটা আমাদের সাথে না, পুরো সুযোগ নিল। আর একটা প্রথম কথা, আমার নন্দায় তো একটু চরিত্রহীন যাকে বললাম, একটু মেয়ে দেখলে না, ও নিজের বউ এগুলো স্বীকার করে। এখন বলবে বর ভালো, কিন্তু ওর বউ নিজে আমাদের কাছে এসে কান্নাকাটি করতো। একটু আমার দিকে না খুব বাজে নজর ছিল। আমাকে এমনও বলেছে, তোমার সাথে না একটা দিন না থাকলে আমি শান্তি পাবো না, আমাকে একটা রাতও দাও। আমি একটা কথাই বলেছিলাম, আমি যদি তোমার কাছে একটা রাত যদি যাই, তোমার না শখ মিটবে না আমার শখ মিটবে, ওটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আমার বর জানতে পারলে তখন কি হবে? আমি যেমন আছি ভাই, আমাকে তেমন থাকতে আমি অনেক খুশিতে আছি। একটা মেয়ে জীবন যে তোমার কত এরকম, আমার একটা মেয়ে জীবনের সব জায়গাটা পুরো ভয় না। কিন্তু পুরো ফ্যামিলিটা ব্ল্যাকমেলিং এর শিকার। আমি পুরো কোথাও বরকে ব্ল্যাকমেলিং করছে, কোথাও তোমাকে ব্ল্যাকমেলিং করছে, কোথাও আমি তো এই মেয়েকে কথাটা করছে। বরকে বলবো না, হ্যাঁ। আমি তো আমার কথাটা বরকে বলবো না। আমি এটা যতটা নিজেরা শর্ট আউট করতে পারবো, ওর থেকে আমি যতটা দূরে থাকতে পারবো। আমার সাথে দিদি এতটাই আমার নন্দায় খারাপ ব্যবহার, কিন্তু আমার ননদের সে যত যদি কাঁদছি, আমার অন্য জায়গায় ফ্ল্যাটিং করে নন্দায় এসে নন্দায় আমাকে বলছে যে দেখো ভাবি এই করছে তোমার আমার বরের এরম করে। হ্যাঁ, আমার নন্দার ক্যারেক্টারটাই খারাপ, কোনোদিন সিঙ্গেল থাকে না, বউ থাকা। আবার যদি কোনো সময় বলেছে, এর জন্য শ্বশুরবাড়িতে অনেক মারধর খেয়েছে, কিন্তু এখন পাটি করে না একটা চ্যানেল বানিয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন? ওই জন্য না ওকে নত করতে কেউ পারে না। দিয়ে হয়েছে এরকম হলো, দেখুন মেয়ে আমার কাছে আসার জন্য ছটফট করছে, যেই আমার নন্দাই এরকম করেছে। এবার নন্দাই ষড়যন্ত্র, যে মায়ের কাছে চলে গেলেই মেয়েটা ফাঁস করে দেবে কথাটা, আমার নন্দাই আর শ্বশুরবাড়ি তোকে রাখছে না, 4টে জায়গায় খালি ঘোরাচ্ছে। আর আমি কোনোদিন বিয়ে হয়েছে, কোনোদিন শ্বশুরবাড়ির শাশুড়ির জ্ঞাতিতে কোনোদিন ঢুকিনি। স্বাভাবিক, কতজন কেউ ঢোকে, আমি তো ছিলাম এখানে 12 মাস। ওইখান থেকে আমার শাশুড়ির বাপের বাড়ি, শাশুড়ির বাপের তার এর বাড়ি ঘোরাচ্ছে, যাতে না ও আমার কাছে টাচ করতে পারে। আমার মেয়ে না ওইদিকে লাইনগুলো, ওই নবাবপুর, বরগাছিয়া, ওইসব লাইনগুলো আমার মেয়েও জানে না, আমি অত জানি না। আমি এই শ্রীরামপুরটা দিকটা যেমন এইগুলো জানা যায় না। দিয়ে আমার মেয়ে যখন ওইখানে গেছে, দিয়ে ফোনে কথা বলছে, দিয়ে আমার শাশুড়িটা এমনই করতো না, আমরা তো, আপনিও হয়তো আপনার বাচ্চা হলে নেই ফোনে কথা বলবি না তখন, তাই না? হাজার এও বড় হয়ে গেছে, যদি কাউকে প্রেম করে তখন বলবো না এতক্ষণ কিসের ফোনের কথা বলে, একটু টাইম মানুষকে দিয়ে সারাক্ষণ দিদিভাই 3টে 4টে রাত 4টে ঘুমাচ্ছে না। হ্যাঁ, কিন্তু ওরা কিচ্ছু বলবে না, মেয়েকে পুরো একদম মজিয়ে রেখে দিয়েছে। ওকে এখান থেকে সরালে ও জানে মায়ের দিকে চলে যাবে। এবার সেদিনকে ওইরকম যখন ওরকম হওয়ার পর থেকে মেয়ে আমার সাথে যোগাযোগ করছে, কান্নাকাটি করছে, ঘরে যাবো। আমি যাবো, কোথায় গেছি, যে এইখানে। আমি জায়গাটা কোথায় বলবো, আমি চিনতে পারছি না, যে কোনো ক্যালেন্ডার দেখ, কোনো কিছু দেখ, যে ঠিকানা তো দেওয়া থাকবে, তুই উপরে ওটু গুগলে সার্চ কর যে কোন জায়গায় আছিস পাবে। বলছে আমি বুঝতে পারছি না, হচ্ছে না, এরকম বলছি। ওখান থেকে নিয়ে চলে গেল নবাবপুরে। আমি বলছে এই সুবিধা হচ্ছে, যে বাবা এটা তো রামমাজির এই হয়, তো জিজ্ঞেস কর না জায়গাটা কোথায়, কেমন করে ঢুকবো। যেমন আমি 2-3টে টিকিট পাল্টে বাস পাল্টে এসেছি, আমি তো ওইগুলোই তো আমি মাথায় করতে পারছি না। আমার মেয়েও যে পালিয়ে যেতে পারে, সেটা তো কোনো টাকাও নেই ওর কাছে। হলো লাস্টে আমার সৃজননদের কাছে চলে গেছে, ওরকম করে ঘোরাচ্ছে যাতে না মায়ের সাথে যোগাযোগ করতে পারে। ওরা বুঝতে পারছে না যে মায়ের সাথে কথা বলছে। একদম শরীর খারাপ একটা রয়ে গেল, যেতে পারি আর একদম এখান থেকে বেরোবি না, তুই বল আমার খুব এটা ওটা হচ্ছে, আমি তোকে আমি আনতে পারবো না। বড় কাছে এটা ননদের বাড়ি আমি জানি, কিন্তু ওখানে পুলিশের দ্বারস্থ হওনি না? হ্যাঁ, পুলিশ কোর্টে আমি ওখানে কি বলে উকিলের কাছে, হ্যাঁ থানাতে গেছি, থানাতে সব ঘটনাটা বলেছি। মেয়েকে নিয়ে আসার পরে তার আগে আমি উকিলের সাথে যোগাযোগ করেছি, উকিল আমাকে একটা চিঠি লিখে দিয়েছে, চিঠিটা লিখে নিয়ে আমি ওখানে গেছি। থানায় গেছো? হ্যাঁ, থানায় গেছিলাম। ওখানেও বলেছে যদি ওরা কিছু ডিস্টার্ব করে তুমি ওখান থেকে জাঙ্গিপাড়া থানা বা কোনো অঞ্চল সেখানে চলে যাবে তুমি। দিয়ে এখন মেয়েকে আনতে গেলাম, আমি মিথ্যা কথা বলে রয়ে গেল। দিয়ে আমি ঠিকানা বুঝতে পারছি না, দিয়ে আমার মেয়ে ছেলের সাথে যোগাযোগ করে গুগল থেকে কি করে ট্র্যাক করে আমার মেয়ে আর আমি চলে গেছিলাম নিতে। দিয়ে নিয়ে ওকে ফেরবো, ওখানে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু কি ওরা পাড়ার লোককে বলেনি কিছু, যে ওর ভাইয়ের সাথে আমার সাথে এমন ঝামেলা হচ্ছে, ওটা ওর ভাইঝি, পরিচয় দেয়নি। তখন আমি বলছি এটা আমার মেয়ে, বলছে হ্যাঁ তো মুখটা তো একই লাগছে। আমি বলছি আমার মেয়ে এরকম বলছে, ও বাবা এদের তো মানে আমার ননদের শাশুড়ি আমার আরেকটা দেওয়ার এরকম করে ঘর ভেঙে গেছে, এদের তো স্বভাব আছে, এত জাদুটনা করে, তার মধ্যে এরকম ভাই ভাইয়ের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়ে এরকম করে স্বভাব আছে, তা ভাইদের টাকা খাওয়া। ওখান থেকে পাড়া থেকে মানুষ বলবে, আমি আপনার নিন্দে যারা গাইবে তারা এসে নিন্দে গিয়েই যাবে।
দিয়ে মেয়েকে ওখান থেকে নিয়ে চলে এলাম। ননদের বরের নন্দায়ের ফোনের ফোন, আমি ফোনটা সুইচ অফ করবো না, আমি সাউন্ড বন্ধ করে করে দিলাম, সাইলেন্ট করে দিলাম, আমি সুইচ অফ করবো না, থাক কে কত ফোন করেছিস কর। আমি আমার মেয়েকে রাইট নিয়ে যাওয়াটা, কিন্তু ওদের তো পিছনে তো এরকম করে রেখে দিয়েছে, মেয়েটা আমার কাছে এলেই বুঝতে পেরে যাবো আমি মেয়ে এসেছে না, এসে চুপচাপ চুপচাপ থাকে। ভয় তখন তুমি জানো না কি হয়ে না, গেছে। আমি জানি না, আমি ভাবেছি মায়ের মন মেয়েকে নিতেই আসছি। হুম, হুম। বিয়ে এসে তো একদিন কথা বলতে বলতে আমি, যিনি আমাকে বলেছিল মেয়েকে এরকম নিয়ে আসার পরে থানায় যাবি, হ্যাঁ থানাতে গিয়ে একটা লিখিত জমা দিচ্ছি, কিন্তু আমাকে রিসিভার কিছু দেয়নি, হ্যাঁ জাস্ট আমার চিঠিতে জমা দিয়ে এসেছি, আমাদের সাথে এই হয়েছে এই করেছে এরকম এরকম দিয়ে এবার লিখে দিয়ে এলাম কমপ্লেনটা। দিয়ে এবার এসে তখন বলছে তোর মেয়েটা তো আগে ছিল এরকম, এখন যেন কেমন কেমন লাগছে, একটু ভয়টা একটা মনে একটু ডাউট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হুম। মানে বলছে। কিন্তু উনি আমার সাথে প্রতারণাই করলো, উনিও প্রতারণা করলো। কে? যে আমাকে এতটা সাপোর্ট করেছিল ফার্স্টের দিক থেকে, আমাকে কেস করবি না, উকিল উকিল নয় উনি উকিল নয়, উনি না উকিল নয়, উনি একটা মানে আমাদের পাড়ারই মানুষ, উনি আইন ক্ষেত্রে না প্রচুর মাথা ওনার। আচ্ছা আচ্ছা, জানকারি আছে। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি ভাবে আইনের সঙ্গে। তো আমাকে তখন বললো তুই কেস করবি না, তুই এই করবি না, আমি চেষ্টা করছি যে তুমি মিটিয়ে দেওয়া যায়, মানে অনেক রকম ভাবে। আমি এই জন্য আমাকে কোনোদিন কেসে বেরোতে দেয়নি, একটা বছর নিয়ে এরকম করে আমাকে ঝুলিয়ে রেখে দিয়েছে। বর্তমানে এখন পুরো ওই পার্টি, পুরো আমার বড়দের সাপোর্টে ঢুকে গেছে ওই লোকটা। হ্যাঁ, মানে সে আমাদের সাথে ফ্রড করলো, চুরি করলো আমাদের সাথে, আমাদের বিশ্বাসঘাতকতা করলো। যেহেতু আমরা একটা মেয়ে মানুষ, আমাদের পাড়ার সাথে কোনো টাচ হচ্ছে তোমার সাপোর্টটা সেভাবে নেই, উনি ওই জন্য খারাপ হতে চায়নি, ঠিক আছে। আমাকে পুরো একটা মানে তোমাকে সাপোর্ট করা মানে তো এতগুলো লোকের অ্যান্টিপাটি হয়ে যাওয়া, এটা পরিষ্কার কথা। হুম হুম। তো এই রিস্কটা কেউ অনেকেই নেবে না, এটা বাস্তব। হ্যাঁ, হয়তো আপনারা কি করবেন আমি জানি না। তুমি বলো না, বলতে থাকো, তারপরে এই আমি বলছি। ঘটনাটা হলো মেয়ে যখন ওনারা বলছে জানো তো এরকম এরকম, আমি বলছি কয় আমার তো মনে হচ্ছে না, আমি মেয়ে অতদিন বাপের সাথে ছিল, খাওয়া পড়া আমার তোমাকে সাপোর্টে, তোমার জন্য সাপোর্টটা করা মানে হচ্ছে তোমার হাজবেন্ড, তোমার শ্বশুরবাড়ি এবং তোমার পাড়া সবার সাথে সবার অ্যান্টিপাটি হয়ে যাবে। লড়াই হবে। হ্যাঁ, লড়াই হবে, মানে একজনকে সাপোর্ট করতে গিয়ে 100 জন, তারপরে ওদের টাকা আছে, মানে ওই একই কথা হলো না, প্রথমত তো বিপরীতে দাঁড়াবে, টাকাটা তো পরের প্রশ্ন। এইসব ব্যাপার হলো, এইসব ব্যাপার হওয়াতে যখন মেয়েকে যখন একে বলছে এই হয়েছে, আপনি জানিস তো আস্তে বনে বনে কথা হচ্ছে। হ্যাঁ, বলবি না, আমার মেয়ে কি করে না বলে থাকে, আমাকে যখন বলেছে না দিদি ভাই মনে হচ্ছে আমার দুনিয়াটাই বন্ধ হয়ে গেল। হ্যাঁ যেন কেমন হচ্ছে আমার। আমি আবার মেয়ের হাত ধরে ওই যার কাছে যেতাম তার কাছে গেছি, কাকা সর্বনাশ হয়ে গেছে, মেয়ের সাথে আমার এরম এরম হয়ে গেছে। বলছি ইন্টারভিউ কিছু হয়েছে, তখন মেয়ে জানি না ভয়ে কি বলছে না আমি ভেতরে কিছু করতে পারিনি, আমি লাথি লুথি মেরে সরে গেছি। উনি আবার সে আমাকে উকিলের কাছে পাঠালো, উকিলের কাছে একটা দরখাস্ত চিঠি লিখে আমাকে বললো জাঙ্গিপাড়া থেকে, সে মধ্যে একটা ঠিকঠাক করেছিল, ঠিকঠাকই ছিল। হ্যাঁ, জাঙ্গিপাড়ায় পাঠিয়ে দিল। জাঙ্গিপাড়ায় আমরা জানি কি হবে, আমি যেমন এখানে একটা কি বললাম ওটা চিঠি লিখে দিয়ে এসেছি থানাতে, ওরকম হয়তো আমি তো এতটা বুঝিনি তখনও যে এত বড় কেস হয়ে যেতে পারে, হ্যাঁ না তেনা ওনার জীবন নিয়ে দায় হয়ে যেতে পারে। আমাকে পাঠালো যখন, আমার মেয়ের এরকম হয়েছে বলে তো আমি তো খুবই রাগ হয়ে গেছে। আমি পরকে ফোন করলাম, আমার ফোন তুলছে না, এরকম হতে পারে না, আমার বোনাই ভগবান, আমার বোনাই, তুই না থাকলে আমি মরে যেতাম, বোনাই না থাকলে আমি মরে যেতাম, তুই আমার সাথে যা বিশ্বাসঘাতকতা করেছিস, আমি তুমি ওর জন্যই মরে যাচ্ছ, আমি তোমার সাথে কিচ্ছু এমন করিনি। তখন কিন্তু এতটা আমাদের এই জায়গাটা তৈরি হয়েছে, মানে এটা মানে ঝামেলা 2 মাসের মধ্যে যে কথা সেটা মা বলছে। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা 2 মাসের মধ্যে বিয়ে বললো আমার, সে আমি মানে একসাথে সব ঝড়গুলো এসছে একদম ওরা কেউ আমার নেই, কেউ নেই না, পুরো একদম একসাথে ঝড়গুলো এসছে। মানে অক্ষমতাটা বুঝে ঝড়গুলো একসাথে এসছে সব। দিদি ভাই আমি পুরোপুরি তখন হেরে গিয়ে আমি থানাতে গেলাম, থানা থেকে গিয়ে মানে সকালবেলা গেছি, আমাকে ছাড়লো না, সেই 11টা বেজে গেল, আমি বাড়ি আসবো কি করে এবার, ওখান থেকে আমি কি করে বাড়ি আসবো, কেউ রিলেটিভ নেমেছি না, কেউ রিলেটিভ নেবে, একটা এদিক ওদিক ম্যানেজ করে একজনের বাড়িতে ঢুকলাম। মানে আমাদের পাড়াতে আগে থাকতেন, আমাদের যে পাড়ার ইমাম সাহেব হয়, ইমাম সাহেব উনি থাকতেন, মানে এখান থেকে এতটা ডিস্টেন্স কথা আমি সেটা জানি না, উনি এইসব সাইডেই থাকেন, ওনার সাথে যোগাযোগ করে থানা থেকে ওখানে রেখে গেল। আবার সকালবেলা থানা থেকে গাড়ি এসে আমাদের নিয়ে গেল, যেহেতু পস্কো কেস হয়ে গেছে। এটা হওয়াতে মেয়েকে চেক আপ করানোর জন্য ব্যবস্থা হলো, ওখান থেকে যেগুলো হওয়ার হলো হয়ে এবার এখানে এসছে, যেহেতু ইন্টারনাল হয়নি, আমাদের তখন পুলিশ অফিসারটা বললো যেহেতু ইন্টারনাল কিছু হয়নি বলছে, এক কাজ করবে তুমি থানাতে গিয়ে এই দেখো আগের জন্য এরকম লিখে দিয়ে গেছে, বলবে আমি ভিতরের কিছু করতে রাজি নয়, লিখিত দিয়ে দেবে। তো আমাকে একটা লিখিত দিয়ে আমাকে ওয়াল থেকে যেটুকুনি করানো সেটুকুনি করিয়ে আবার আমাদেরকে ছেড়ে দিল। আমি সব কিছু করে এবার ওকে পুলিশে ধরার জন্য ঘুরঘুর করছে। এবার আমার শাশুড়িকে ফোন করে, শাশুড়ি বলছে না আমার
আর কি জামাই খুব ভালো মানুষ, কিন্তু অথচ আমার নন্দায় ভালোভাবে একটা ফাঁসা রুগী। শুধু আজকে আমার মেয়েকে এরকম করেছে না, ওর এরকম ঘুরি ঘুরি কেস আছে। ও থানা মানে লকডাউনে জেল খেটে এসেছে, টাকা ব্যাংকে মেয়ে পাচারে, মানে প্রচুর ওর এরকম মেয়ে পাচারও করে। মানে এইসব অনেক কিছুই কেস আছে, বুঝতে পারছেন তো। ওই জন্য আমি কোনো রকম ভাবে সাপোর্টটা ওই জন্য পাচ্ছি না। এখনো জানি না আপনি কতটা আমাকে সাপোর্ট করবেন। ও দাদা ভাইদের সাথে সবার সাথে মানে পুরো আউটলিংটা আছে একেবারে। ওই জন্য যে ওরকম ঘটনাটা ঘটলো আমাকে এবারে আউটলিং যেটা বললেন ফোন চালু হয়ে গেল আমার উপরে কেস উঠিয়ে নেওয়ার জন্য। একেবারে আমি তখন ওই বরের ঘরটায় কি হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে। হ্যাঁ চমকে দিছিল যে ফোনের ওপরে তিনটে মেয়ের মধ্যে যে কোনো একজন মেয়ের রেপ নালে মার্ডার হয়ে যাবে। এবার আমি তো যখন ফোনে রেকর্ডিং ফেকর্ডিং হতো না যে রেকর্ডিং করতে পুলিশ ওদের হতো না, ওদেরটা হতো না, আমাদের কথাগুলোই হতো, আচ্ছা ওদের গুলো হতো না। সেখানে কোনো কিছু মানে ক্ষেত্রে আমি কিছু বার করেছিলাম, কিছুটা অপশন আমি করেও নিয়েছিলাম। হ্যাঁ ওই রকম হয়তো আমি তখন ওই ঘরটায় থাকি, স্বামীর ঘরটায় থাকি। থানা থেকে তখন বলে দিয়েছিল স্বামীর ঘরটাতেই রয়েছি। স্বামীর ঘরটা যখন তালাও ভেঙেছিলাম, তার মধ্যেও আমার ননদদের খুব ঝগড়া, ফোনে ফোনে চেঁচামেচি হচ্ছে, পাড়ার ছেলেদেরকে নিয়ে খুব ঘর ভাঙছে। তখন পাড়ার ছেলে একটা ছেলে বাপের ঘর ওর স্বামীর ঘর ঢুকতেই পারে, ডিভোর্স হয়নি, ভেঙে ঢুকু খুলে ঢুকু ওর বর খুলে দিক, একটা ছেলেই বলাতেও চুপ হয়ে গেছিলাম, লাফালাফি করা বন্ধ। কিন্তু কি ওদের যে একটা কাজ করে ফেলেছিল, আমার বর যে এলো আমার বরকে আমার কাছে আসতে দিল না। বরকে তোমার বিপরীতে করে দিল পুরো। আমার বরকে আর আমার বাড়ি ওই ঘরটায় 3-4টে বাড়ি লাগ বাড়ি, আপনার বাড়িটা এটা ওই যে লাইট পোস্ট ওখানটা আমার ননদের বাড়ি, ফুরফুরা শরীফে না এই এইখানে বাড়িটা। আচ্ছা কিন্তু ওইখানে আমার বর ঢুকছে, কিন্তু এখানে ঢুকছে না আমার বর। আমরা দীর্ঘদিন এবার আমার তখন আমি আশায় বসে আছি যে আমার বর নিয়ে নেবে। যে আমি তখন সত্যি কথা আমার বর একটা কথা বলেছিল যে তোকে রক্ত টেস্ট করাবো। হ্যাঁ করাবো। রক্ত কেন? ডিএনএ টেস্ট করলে নাকি যদি কারোর সাথে শারীরিক সম্পর্কগুলি বুঝতে পারবে, সেটার জন্য। আমি হ্যাঁ করাও, আমি সতীর্থ প্রমাণ দিয়ে যদি স্বামী পেয়ে যাই তাহলে আমি ওইটাই বড় না আমার। বলে তারপরে বলে নিয়ে গেল যে জায়গাটাকে লিখে নিল আমার থেকে। ওটা হচ্ছে প্রথমে 2-3 দিনের ঝগড়াতে ওটা হচ্ছে, ঠিক আছে। তখন মেয়ের ব্যাপারটা তুমি বেরিয়ে গেছো? না মেয়ের ব্যাপারটা পরে হয়েছে। আচ্ছা তারপরে হয়েছে, ওটা 2-3 দিনের ব্যাপারে হয়েছিল। দিয়ে মেয়ের ব্যাপারটা যখন ওটা ওই হ্যাঁ রিসরাতে আছি, তুলিকা বোন রিসরার অফিসে আছি গো। দিয়ে এরকম হওয়াতে ঝামেলাটা হলো। দিয়ে আমার বর আসছে না, দিয়ে আমি জানি পাইতে আমার বর তখন গাড়িতে উঠেছে, অথচ আমি জানি আমার বর আসবে দেশে কালী পুজোতে। আমার মানে আমি তখন কোম্পানির সবার সাথে কথা বলছি, কোম্পানির লোকও বলছে না ও আসছে না, ও আসছে না। কিন্তু আমার বর চলে এসেছে, বর চলে এসে ফুরপুরা বাড়িতে আছে। বর চলে আসে ফুরপুরা বাড়িতে থাকায়, কিন্তু এইখানে একদম পা দিচ্ছে না। এবার আমি যে যার কাছে যাই ওনার কাছে বারবার বলছি রিকোয়েস্ট করছি মিটিং ডাকো, মিটিং ডেকে ওকে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করে। 3টে বাচ্চা রয়েছে, মিটিং ডাকার একদিন আগে ও যখন আমিও না বন্ধু ওর যে আমার বরের বন্ধু এর থেকে আমি যোগাযোগ করছি আমার বর কোথায় আছে অ্যাকচুয়ালি জানবার জন্য। ওইখানে নেই বলছে, দেশে আসে নেই বলছে। এবার আমি তো ফুটবলে ঢুকতে পারছি না, ভয় লাগছে, মারধর খেয়েছি অনেক তো। দিয়ে এবার একটা বন্ধু যোগাযোগ করে বললো ওকে, ও জানে না যে ও বন্ধুর সাথে আমি যোগাযোগ করেছি। দিয়ে যোগাযোগ করাতে বললে হ্যাঁ ও ফুরফুরায় আছে ভালো। দিয়ে আমি এখানে খবরটা দিলাম, খবরটা দিয়াতে উনি একটা মিটিং ডাকার অ্যারেঞ্জমেন্ট করলো। ও বাবা, মিটিং ডাকার আগেই জায়গাটাকে আমার নন্দায়রা লিখে নিয়েছে, একদিন আগে হেবা করে নিয়েছি, ঠিক আছে। হেবা যেটা বলে, যেটা হেবা নামার থাকে ওইটা করে নিয়েছে। ওটা আমরা তখন জানি না, কিন্তু তখন জানি না আমরা ওটা করেছি। মিটিং ডাকা হলো, আমিও আমার যেটা নন্দাই করেছে কেস ফেস তোলার জন্য সব কিছু ঝামেলা হলো। আমার বরকেও নেবে কি নেবে না, আমার বর বলছে আমি এই ঘরে থাকবো না, আমার ঘরে আমি আমার ঘরে বউ নিয়ে চলে যাবো। আমি তখন জানি না এটা আমার ঘর, আমি তাহলে এইটা কার ঘর, এটাও তো আমাদেরই ঘর, তাহলে তোমার নামে দিয়ে দিয়েছি, তুমি স্বামী আমার, আমাদেরই ঘর। আমি শ্রীরামপুর ছেড়ে কোথাও যাবো না, আমার ছেলেপুলের পড়াশোনা সবকিছু এখানে। তখন মিটিংয়েতে কিরম করে হ্যাঁ আমার মেয়ের কথাটা তুমি আনছি, দেখ সবাই রয়েছে যেহেতু আমি কথা বললাম। আমার বর কিন্তু সবাইকে নিয়ে এসেছে ওর বাড়ির আত্মীয় স্বজন, আমার পক্ষেতে আমি শুধু বাবা মা, পাড়ার কেউ সাথ দিচ্ছে না, কোনো কথাই বলছে না। শুধু মা ছিল, আমরা 3 বোন ছিলাম, আর বাবার পক্ষ থেকে 15-20 জন এসেছে। বাবা কোথায় মিটিংটা হচ্ছে? এটা মিটিং হচ্ছে, আর একজনকে চিনি না আমরা, একজনের মুখ চিনি না। এখন ননদ বড় নন্দায়, সেটা ননদ আর পাড়ার ছেলে 4টে ছিল, এরকম ছিল। দিয়ে এবার আমি তখন বললাম আমার বর এরম করে, আমার বর বাপরে তিনি এই বলতে নেই, এই খুশবু তোকে মারবো, তুমি কিন্তু মেয়েরা ফাটিয়ে দেবো এক্ষুনি, হ্যাঁ তান করে করছে। বলছে আব্বু আজকে যখন তুমি মাম্মির কথাটা, তখন তো আমি যখন এরকম বলছিলাম তখন তুমি বলতেন, তুমি আমার মাম্মির কথাটা পুরো ফাটিয়ে দিলে,
আজকে আমার সাথে এত আমি খারাপ হয়েছে, কাঁদছে আমার মেয়ে, আমার সাথে হচ্ছে খারাপ হয়েছে, তুমি বাপ হয়ে সাপোর্ট করবে, তুমি আমাকে এরকম দাবাচ্ছ। তখন আমার ননদ শুনতে, আমার মেয়েটা তো একটু সামলানো, খারাপ কথা বলছে, ওখানটা কত কেজি হবে, আমার পর থুতু ফেলে দেবে, ঘেন্না 50 টাকা দিন মানে নিজেদের মধ্যে যা নোংরামো হয় সেই নোংরামোটাও করছে। এরকম বলছে, মানে ওদের 10 টাকা করে দিচ্ছে, দিয়ে মেয়েটাকে মারতে আসছে। এবারে সবাই যখন মিটিংটাকে থাপিয়ে দিয়ে চলে গেল, এই মিটিং হবে না, ভঙ্গ করে দিল পুরো নন্দায়। হ্যাঁ, এখন একটা ক্যাচাল শুরু হয়ে গেল। হ্যাঁ, দিয়ে আমার ননদ যথারীতি একটা ছেলেকে না খোঁচা মারছে, হুম। এই কর না, ওর এগিয়ে যাবে, মানে এই কর না, ওর মা রেগে যাবে। আমি যখন লাইন বাই লাইন কথা বলছি, তুমি আগে বলো, তুমি জানতে না, তোমাকে রাগানোর চেষ্টা করছো ওখানে। তুমি জানতে না আমি বাইরে গেছি, চুপ করে আছো আমার। আমি ঠিক আছে, আমার ফোনে রেকর্ডিং হয় না, তোমার ফোনটা রেকর্ডিং হয়, তুমি ফোনটা দাও আমাকে। তোমার ফোনে সব কথা রেকর্ডিং হয়েছে, সেই ছেলেটা আজকে 10 দিন হয়ে গেছে আমাদের বাড়িতে এসে আছে, তুমি তার সাথে 7 বারও কথা বলেছো, তুমি একবার কেন বলছো যে তুমি চেনো না ছেলেটাকে, জানো না ছেলেটাকে, কথা বলিনি, চুপ হয়ে যাচ্ছে। একটা ছেলে বলছে এর সাথে কথা বলে জানিস তো পারবি না, আমাকে খারাপ কথা বলছে। একবার ও তো ওর হয়ে এসছে তো, তোমার হয়ে তো বলবে না ওরা। পারবি, অথচ ওরা অতজন, ওরা একটার পর একটা যুক্তি না পাচ্ছে। না, ওরা তো তোমার হয়ে কথা বলতে হ্যাঁ, ওরা আসেনি। একটার পর একটা যুক্তি ওরা বার করে যাচ্ছে, কিন্তু আমার কাছে যে কথাগুলো ফেলছি, আমার কথাকে রাইট হলেও উত্তর দিচ্ছে না। তো তোমার হয়ে তো আসেনি ওরা। হ্যাঁ, আমাকে পুরো যথারীতি না, ও তোর বর এখানে রাখবে না বলছে, এখান থেকে তোদের চলে যেতে হবে। আমি শ্রীরামপুর ছেড়ে যাবো না। তার মানে বের করে দেওয়ার জন্য লোক নিয়ে এসেছিল, হ্যাঁ, বের করতে ঘরটা হবে। লিখে নিয়েছে, তখন জানতাম না, আমরা জানলাম এই জুন জুলাই, এই জুন জুলাই, এই জুন জুলাই এতদিন বাদ জানলাম ঘরটা ননদ লিখে নিয়েছে। আমি এই জুন জুলাই পর্যন্ত সত্যি ওর আমার বরের আশায় কেসটা উঠিয়ে নিল, প্রপার্টিটাও নিয়ে নিল, সব করে নিল। ওই যে ছেলেরা মিটিং এসেছিল, সেই ছেলেরা এবার চেষ্টা করলো, পাড়ার ছেলেরা দলে দলে খালি গিয়ে আমার কাছে মিটিং বসাচ্ছে, ও এরকম কাজ করেছে, কি করলে কি হবে বললাম যে আমার মেয়েটাতে দে, একটা তো কোনো খারাপ কাজ তোমার করেছে। মেয়ের যে এফআইআরটা করেছো সেটা কি এনেছো? আমি কিছুই আজকে আনিনি, আমি just আজকে তোমাকে তো বললাম তো যে পেপার নিয়ে আসবে, তাহলে বলেছিলে, দিয়ে বলছি, দিয়ে কেসটা তোলালো, আমাকে কি একটা লেখালেখি করালো ওই কাকাটার দোকানে বসে, লেখালেখি করিয়ে পাড়ার ছেলেরা সব যোগাযোগ করে দিয়ে, এবার তখন আমাকে কাকা বলছে তুই কি করবি, আমি বলছি আমি ওর নেবে নেবে, না নেবে না নেবে, কিন্তু আমার নোংরা লাগছে। আপনি কি বলেন বাবা হয়ে, যে আমি তখন বলেছিলাম তুমি যে লোকটা মেয়েকে তার বউকে এরকম সম্মানহানি করছে, তার সাথে তুমি মিশছো কি করে, এক থালায় খাচ্ছ কি, তার বাড়িতে শুচ্ছ কি করে, ইভেন সে তোমার কয়েক বছর আগে কিরকম ব্যবহার করেছে, থাকছো কি করতে সেই থাকছো কি করে, তোমাকে তো এতদিন সে চিনতো না, এতদিন তো সে চিনতো না, তুমি একটু বুঝতে পারছো না? আমার বোনাইকে যদি জেল খাটতে হয়েছে, আমার জমি জায়গা বোনকে দিয়ে দেবো, আমি বোনের সংসারটা আনবো, তোর মতন মেয়ে ছেলেকে নেবো না বলে আমার বোন মিটিং ভঙ্গ করে বাইরে চলে গেল। তুই এই সব করছিস, এগুলো সব তুই নাটক করছিস। এত বড় মেয়ে ছেলে জীবন নিয়ে কেউ নাটক করে? মায়ের সংসার মাঝে থেকে মেয়ের জীবন নষ্ট করে দেয় কেউ? তোর কচি বাচ্চা মা, সে দিদিভাই আমার সেদিনকে ছিল 20 নভেম্বর মিটিংটা যেদিনকে হচ্ছে, অ্যানিভার্সারির দিন, আমি খুব কেঁদেছি সেদিনকে। তোর চোখের পানির আর কোনো দাম নেই আমার কাছে, তোকে আমি অনেক ভালোবেসেছি, তোর জন্য এই আমি যে দেখো তোমার যাই হোক, এই পার্টটা তো হয়ে গেল, মেয়েরও সর্বনাশ হয়ে গেল, সম্পত্তি চলে গেল, স্বামীও বেহাত হয়ে যাচ্ছে সেই সময়। ওয়েট করে করে বসে রইলাম। এখন পজিশনটা কোথায় এসে দাঁড়িয়েছে? এখন আমার বরের কাছে আবার সেই পজিশন, একটা বললেন আপনি, তার 3 নম্বর ব্যক্তি ঢুকে যাচ্ছে মাঝখানটায় বারবার করে। আমি সেখানতেও গেছি, তার কাছেও গেছি যে আমাদের ঘরটা হয় হোক, কিন্তু আমি শ্রীরামপুরেই থাকবো, আমি ফুরফুরা যাবো না। আমি জানি ফুরফুরা গেলে আমার জীবনের ভয় আছে। বাবা এখন দাবি করছে যে আমি এখানে চলে এসেছি ফুটবল শরীফে, তো বাবা এখানেই আছে এখন? না, শ্রীরামপুরের বাড়িটা যে পিসিকে লিখে দিয়েছে, পিসি নিয়ে নিয়েছে। হ্যাঁ, যখন জায়গাটা জানতে পারলাম তখন জায়গাটা জানার যে হচ্ছে আমার বর আবার বাইরে থেকে এসেছে, বাইরে থেকে এসে দাঁড়া বাবা, বাইরে থেকে এসে এবার জায়গাটা ঘরটাকে বোন মানে যথারীতি সেদিনকে যেদিনকে মিটিং হয়েছে সেদিনকে চাবির জন্য খুব ঝামেলা করেছিল, চাবিটা দিয়ে দে, যেদিনকে ফার্স্ট মানে ওই দিনকে মেন কথা হচ্ছে পিসি জায়গা লিখে দিয়েছে, 6 মাস পর পিসি বলছে জায়গাটা বাড়িটা কবে পাবো। সেই নিয়ে বাড়িতে একবার আমরা আছি, স্কুলে গেছি, স্কুল থেকে তালা মারা দিয়ে তালার পর তালা মারা, আমরা চিল্লামিল্লি করেছি, এসেছে সবাই এসে আমাদের মারধর করছে 3 বোনকে। আমরা এখানে হ্যাঁ শ্রীরামপুরেতে আমরা স্কুলে গেছি, স্কুল থেকে প্রথমে ওর তার আগের দিনকে রাত্রেবেলা থানায় গিয়ে কিছু কমপ্লেন জমা দিয়েছে আমার বর। আমি আমাদের কথাটা বলছি, না না বলি ধরা, থানায় গিয়ে কোনো কমপ্লেন জমা দিতে আমাকে থানা থেকে ডেকেছে। এবার আমি বলেছি তখন থানায় যাবো না, কেন আমার কোনো ন্যায় পাচ্ছি না, আমি আমার টাইম হলে আমি যাবো, ঠিক আছে। তার উপরন্ত মেয়ের সেদিনকে হয়ে গেল,
স্কুল থেকে চলে এলাম সেদিনকে না, স্কুল থেকে না পরের দিনকে, যেদিনকে থানা থেকে ডাকলো আমাদেরকে, থানাতে আমাদের ডেকেছে সকালবেলা। শ্রীরামপুর থানায়? হ্যাঁ, আমার বর গেছে, আমি 3টে মেয়ে নিয়ে গেছি, এরকম যেমন আজকে যেমন সুন্দরভাবে এসেছি, মানে নর্মাল থাকলে হয়তো ঝামেলা আছে, কিন্তু এটা তো নর্মালি গেছি। স্যারের সাথে কথা হয়েছে, দিয়ে বলছে এই কমপ্লেন বর দিয়েছে। আমি বলছি না স্যার। বলছে কী হয়েছে? উনি তখন আমাকে ওনার ব্যাপারটা বলেনি। কি হয়েছে তোমাদের? আমি যে হয়েছে স্যার, খাওয়া দাওয়া দিচ্ছে না 1.5 বছর, তখন 1.5 বছর হয়নি, মানে কতদিন হয়েছে হিসাব কাউন্টিং করে বললাম এই হয়েছে কিনে, এরকম বললাম মিসআন্ডারস্ট্যান্ডিং এ ঝামেলাটা হয়েছে। দিয়ে না তোমার বর দেখো আমাকে যখন স্যার দেখছে, ও আপনি এরকম করে, আপনি একে চেনেন? একে সবাই চেনে। কাকে বলছে? আমার বর আমাকে বলছে, স্যার যখন বলছেন ও আপনি, কেন আমরা এর আগেও তো অনেকবার গিয়েছি না এইসব ঝামেলাটা নিয়ে, একটা ঝামেলাটা আমি বসে তো নিশ্চয়ই থাকছি না, কিন্তু কেউ একটাও আমাকে স্ট্যাম্প দিচ্ছে না, রিসিপ্ট কপি দিচ্ছে না। দিয়ে ও আপনি, একে সবাই চেনে। এই কি বলছো তুমি? চুপ করে থাকো না, এরকম তো তুমি তো এতদিন ধরে ডাক ওঠাওনি কেন? তখন থানা থেকে বলছে যদি এরকম হয়, তুমি এতদিন পর মনে হয়েছে 3টে বাচ্চা হয়ে যাওয়ার পর মনে হয়েছে ও এরকম? মানে ও যত রাতি আমার বর যেমন করে পাচ্ছে আমার নামে যতটা নিন্দে গাইতে হয়, নিন্দে গিয়ে মানে আমাকে সেই বাজে জায়গাটাতেই নিয়ে যেতে হবে আমাকে। দিয়ে বলার পরে আমার বর সব কথা বললাম, দিয়ে তুমি কি চাইছো? যে স্যার আমরা তো বাড়িতেই আছি। বলছে আমাকে ঢুকতে দেয় না। স্যার একটা দিনের জন্য সে বাড়িতে আসে না, বোনের বাড়ি থেকেই চলে আসে আমার বাড়িতে একটা দিন, আমাকে তার ছাওয়া পর্যন্ত মারাতে পারি না আমি ওকে যদি ধরতেও যাবো কোনো সময়, মানে সবসময় ওকে প্রোটেকশন দিয়ে বাইরে বার করা হয়, বুঝতে পেরেছেন? যাতে না আমার সাথে কোনো রকম যোগাযোগ হয়। আর পাড়ার যেসব মানুষেরা আমাদের সাথে উঠা বসা করে তাদের সাথে তো একদম মিশতেই দেয় না। বাই চান্স যদি বলে যা আমার হয়ে গেছে, বুঝতে পারছি, মীমাংসাটা যেটা ওদের সাথে সে রাস্তাটা করতে দিচ্ছে সেই রাস্তাটা আমি মোটে ওকে করতে দেয় না। ওকে যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ ওকে কেউ একটা গার্ড দিয়ে থাকবে। তো যেই লোকটা মহারাষ্ট্রের মতন রাজ্যে কাজ করছে তাকে কি গাইড করে রাখা যাবে মনে হয়? হ্যাঁ হ্যাঁ যাবে। কিরকম? একটু মেন্টালিটিটা একটু ওরকম টাইপেরই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাবে। আপনি যদি একটু 2 দিন ধরে, আপনি মেয়ে ছেলে তো, আমি অন্য এই সব সমস্যা বলছি না, আপনি একটুখানি গায়ে মাথায় হাত দিয়ে আপনার দিকটাকে, চোখের চাহিদা তো আছে, বুঝতে পারছেন, করে নেন। আপনি যেমন বলবেন তেমনই করবে। আচ্ছা এই টাইপের আর কি, বুঝতে পেরেছেন? এর মাঝখানে ওর অনেকজন ঢুকে গেছে, এই যে মেয়ে ছেলের চক্করটাও ঢুকে গেছিল বলে না, ও আমার প্রতি একদম মানে আমি তো পেয়ে যাবো। আর তো এখন কি কন্ডিশনে আছে তোমার পরিস্থিতি? কন্ডিশনটা হয়ে গেছে, এত তো ঘটনাটা শুনলেন, বিশাল জটিল। হ্যাঁ কেসটাকে আমাকে তোলা করিয়ে আমার বরকে আবার পাঠিয়ে দিল বাইরে। দাঁড়া আবার যখন থানা থেকে এরম করলো, থানা থেকে আসার পরে চাবিটা স্যার বললো ওকে আর ঢুকতে দেবে না, যেহেতু ও এত এরম করছে, বাই চান্সলি কিছু হয়ে গেলে বা কোনো কিছু হতেই পারে, হয়ে গেলে তোমার উপর দায়িত্ব চেপে যাবে, একটা অন্যরকম কেস হয়ে যাবে। আমরা এবার থানা থেকে যেহেতু 3 মাই বেটি আসবো হেঁটে ওরা বাইকে এসেছে, তালার উপর তালা মেরে দিয়েছে। কিন্তু থানা সাপোর্টটা পেলো না। হ্যাঁ তালার উপর তালা, নিজেদের না হলে এবার কন্ট্রোল করতে পারছে না, জানি না এবার ভিতর থেকে কি হচ্ছিল আমি জানি না, আমাকে একরকম বলছে কি ওকে একরকম বলছে, এইটা আমার মানে মাথার উপর থেকে এখনো যাচ্ছে, যেহেতু আমি কোনো রকম সাপোর্ট পাচ্ছি না থানা থেকে, বুঝতে পেরেছেন? আমি এটা করাতে আমি এবার থানা থেকে যখন এসেছি, এবার এসে আমার মাও সে হন্তদন্ত হয়ে আছে, মায়ের কাছ থেকে এসে বাড়িতে ঢুকছি, বাবা তালার উপর তালা মারা। আমি এবার থানাতে ফোন করলাম, স্যার দেখুন এক্ষুনি এরম রায় দিলেন আর তালার উপর তালা মেরে দিয়েছে, তুমি তালা ভাঙ। ম্যাম 3টে তালা, 6খানা তালা ভাঙায় আমার পক্ষে সম্ভব? এই কি ছোট ছোট তালা তো, যাতা তালা নয়, ভালো তালা, আমি ভাঙতে পারছি না। স্যার পারছি না, তুমি ভাঙো। এবার ঠকাস আওয়াজ করতে করতে পাশের একজন কেউ ফোন করে বলছে, ওরা বলছে ফোন করে বলে দিয়েছে। এসে আমার বর খানিকটা দূরে, অনেক দূরে এরকম দাঁড়িয়ে ফোন ঘাটছে, আমি গালাগালি করেছি তখন, এই শোনো এরকম করে ডেকেছি কি, বলছি সালা ছেলে বউকে না খেতে দিয়ে তার মাঝখানে অনেক লন্ডভন্ড হয়েছে, অনেক কথা, বোনের সংসার টানছে, এই যতদিন কাজ করেছে ততদিন টাকা কড়ি সব নিয়েছে, এলআইসি টেলআইসি উঠে গেছে, সব টাকা কড়ি 9-6 করে দিয়েছে। তুমি আমাকে খেতে পড়তে না দিয়ে ঘরে ঢুকছো না, তুমি লোকের কাছে আর কত একটা মেয়ে ছেলেকে করবে সমাজের মাঝখানে? 3টে বড় বড় বিয়ের লাইক মেয়ে হয়ে গেছে, তোমার একটু লজ্জা লাগছে না এরকম করতে? তুই যখন আমাকে ওই কথাটা বাদে আর তোমার আরো কথা আছে সেগুলো ধরে একবার কথা বলো দেখি, তুমি একবার ওই কথাগুলোও বলো, ওই একটা কথা বেশিকে তুমি কেন আমার জীবনটাকে এত নষ্ট করছো? তোমাকে কি নিয়ে আর পবিত্রতা দেবো আমার? দিয়ে ইনি খুব চাঁদামি হয়েছে, আমার মেয়েরা বলছে মারতে আছে, আব্বু মারধর করবে না, অনেক হয়ে গেছে জীবনে আমাদের, আর ভালো লাগছে না আব্বু, তালা তুমিও খোলো আমিও খুলি, ঘরে ঢোকো আব্বু, ঘরে ঢোকো আব্বু, যা হওয়ার হয়ে গেছে, তুই চাবি দে
একটু বলছিলাম ডিসব্যালেন্স হয়েছে, তখন আমি ওকে এরকম করে ধরে নিয়েছি। দিয়ে আমার মেজে না ফোনটা নিয়ে, তোমার এই ফোনটা হচ্ছে যত কাল, এই যত সাথে ট্রানজ্যাকশন থাকবে, তোমার টাচ থাকবে, তত তুমি আমাদের প্রতি খেপে যাবে। ফোনটাকে চাইছি ভেঙে দিয়ে ফোনটাকে নিয়ে একদম মাথাটা গরম হয়ে গেছে। দিয়ে তখন আমি কি করেছি, তালা খুলছে না, ব্যাস কেউ ফোন করে ওনাদের ডেকে নিয়েছে বা চেঁচামেচির আওয়াজে চলে এসেছি। 9 জন এসে 3 জনকে মেরে 3-4 জনকে মেরেছে আমার দুটো মেয়ে ছিল, ছোট মেয়েটাকে নিয়ে পাঠিয়ে দিয়েছি, ছোট মেয়েটা ছিল না, দুটো মেয়ে ছিল। একেবারে আমি আমার বরকে ধরে আছি, তো আমার বরের বার কি করছে, সিটটা এগিয়ে বসে পড়েছে, যে থাপ আপনার যেমন উঠছি ওরকম বসে পড়েছে। আমরা কিন্তু মাধ্যমে দিয়ে কিন্তু ব্রেনটা মাধ্যমে হ্যাঁ, দিয়ে না আমাকে এখন করে আমার বড় মেয়ে যেহেতু ওকে ধরে আছে, তো আমার মেয়েকে তো মারতে হচ্ছে। মেজো মেয়েটা যেহেতু চলে এসছে, এরকম করেছে, বদনাম দিয়েছে বরের নামে, আমাদের প্রচুর ক্ষোভ। আমার মেয়েটাকে ফেলে দিয়ে বুকের ওপরে উঠে মেয়ের পিঠে সিস্ট হয়েছে, সিস্ট ফাটিয়ে দেবো, মানে গালাগালি অপুরান্ত অকথ্য কথা, বিচ্ছিরি একটা পরিস্থিতি একেবারে। আমরা তিনটে মানুষ কিন্তু মানে আমার বর আমার গলা টিপে ধরেছে, দিয়ে আমাকে শুয়ে দিয়েছে, আমি পাটা এরকম কাতরাচ্ছি, আমার পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছি না, চোখ ফুটে মানে বিভৎস পরিস্থিতি একটা। চুল ধরে কেউ খোপাটা ধরে আছে চুলের, কি কি করে কিল মেরে আছে। আমার তো সে আমার মেয়ের খালি কান্নার আওয়াজটা, মাম্মি বাঁচাও, আমার পেটে লাগছে, মাম্মি বাঁচাও, আমি মরে যাবো। দেখছি বুকের উপর বসে আছে। তোমার পুলিশ ফোন করার সুযোগ পাওনি? না, আমি বেরিয়ে গিয়ে দিয়ে হ্যাঁ উনি ফোন করে দিয়েছিল। দিয়ে আমি আমার বরকে ফোন করছি, তোমার মেয়েকে মেরে ফেলবে। তখন আমার বর চিল্লে উঠেছে ননদের নাম নিয়ে, এই ছাড় রে। তখন আমার সবাই ভাবলো কিনা আমার বরকে আমি কিছু করছি, ওই জন্য সবাই ছেড়ে আবার এইদিকে চলে যায়, আবার আমাকে ধারাধার মার। আমার বরের গায়ে কিন্তু আমি একটা হাত দিতে পারি, দরজা টরজা কিন্তু খোলা হয়নি, ওইভাবেই আমার মেয়ে বেরিয়ে গিয়ে পুলিশকে ফোন করাতে, তখন জানেন তো পুলিশ কখন আসে, সবকিছু ঠান্ডা হওয়ার পর পুলিশ 1 আসে। ঘন্টা পরে পুলিশ যখন এলো, আমার নন্দরা চলে গেছে থানায়, উকিল নিয়ে আবার আমার বরকে দুনিয়ার কাদা টাদা লাগিয়ে নিয়ে গেছে। আমার ঠোঁট ফোলা, আমার চোখ ফোলা, আমার চুল ছেঁড়া, আমার মেয়ের পুরো জামা ছেঁড়া, আমার বোরখা জামা ছেঁড়া, অথচ আমার বরকে আমিই মেরেছি, ওরা কেউ কিছু করেনি। শুধু বাবার গায়ে কাদা লাগানো। আর আমার কাছে ভিডিওটা ছিল, ভিডিওটা মারামারি ভিডিওটার সময় ফোন চলে গেছে কোথায় এদিক ওদিক, কিন্তু যখন ঝগড়া হচ্ছে তখনকার ছিল, সবাই ছিল যে আমরা যাইনি, ওখানে ছিলামই না, এরকম ব্যাপারটা। দিয়ে থানার পুলিশের সাথে আমরাও গেলাম, থানা থেকে আবার একটা কথাবার্তা সেটেল হয়, আমাদেরকে বলে তোমরা বাড়িতে থাকতে যাও, চাবি ওকে আর দেবে না। তোমাকে দিল, আমাকে দিল চাবিটা, ওই তো নামের তো চাবিটা, বুঝতে পেরেছো, হয়ে গেছে। তখন জানতে পারি, তখন আমার বর থানায় গিয়ে বলছে জায়গা বিক্রি করে দিয়েছি আমি। কাকে করেছো? ফুরফুরার লোককে করেছি, বোনের নাম তোলেনি, বোনের নাম এখানে কিন্তু সেখানে তখন তোমার স্বামীর নামেই ছিল বাড়িটা, সম্পূর্ণ একার নামেই ছিল। এবার বোনের নাম সেখানে তোলেনি, উল্লেখ করেনি। আমি জিজ্ঞাসা করছি কাকে, ওকে ওকে না। তখন থানাতে যাওয়ার আগে মেয়ের একটা বিয়ের কথা এসেছিল, ঠিক আছে, না বলতে হবে সবটাই। দিয়ে আমি তখনও বলছি, দেখো আলিশার আব্বু যা হয়েছে হয়েছে, তুমি এক কাজ করো, মেয়ের এরকম বিয়ের কথা এসেছে, দেখো আর তোমার জোরহাত করছি, আর এইখান থেকে উপরে উঠে নিয়ে, এটা খুবই খারাপ জায়গা, ঘরে চলো, তোমাকে সকাল থেকে বলে যাচ্ছি ঘরে দরজা খুলে ঘরে চলো, মেয়ের বিয়ের কথা আসছে, বিয়ের উপযুক্ত বয়স তো মেয়েটা 18 বছর আমাদের মধ্যে হয়, আমাদের এরকম অবস্থা নয় বিয়ে। ওকে বললো কিনা মেয়েকে গিয়ে বিয়ে দিয়ে দাও, রেন্ডিখানে গিয়ে শুয়ে দিয়ে আজকে যা, অনেক জামাই থানাই বলছে, থানাতে। আচ্ছা, যেহেতু মেয়ে তোমার সাপোর্টে আরো রাগ, তো মেয়ে সাপোর্টে হলেই বা, তো মেয়ে তো তুমি বুঝতে পারছো না তো, পুরো পরিবারটা খেলায় ঢুকে গেছে তো। দিয়ে এরকম করে ননদ টেনে নিয়ে চলে আসে, ওদের সাথে কোনো কথা বলবে না, দিয়ে বলছে দাঁড়া না দাঁড়া, একটা কথা আছে। আমার বর কথা বলার জন্য এ করছে, আমার বরকে না শ্বশুর মনটাকে ভুলিয়ে রেখে দিয়েছে, দাঁড়ানো দাঁড়ানো কথা, কিছু কথা নেই। দিয়ে থানা থেকে আবার ওদের মানে কোনো ছিল বার করে দিয়েছে, আবার এসে দাঁড়িয়ে আছে। আমি যে দেখো আলিসা বাবু খুব কান্নাকাটি, তোর কান্নাকাটি আর দেখতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। আমি যে দেখো তোমার মেয়ের এরম পরিস্থিতি। তার মাঝখানে মেয়ের টাইফয়েড হয়েছিল, টাইফয়েডের জন্য ফোন করেছিলাম যে এত খরচা হচ্ছে, মেয়ের এরকম মরণ বাঁচানো অবস্থা হয়ে গেছে। ওয়াজ থেকে ডাক্তার দেখে হলো না, বাইরে ডাক্তার দেখে কেয়ারে অ্যাডমিট করলাম। তখনও ফোন করে বলেছি যে তোমার মেয়ের এরকম বলছে মরে যাকে, মানে কোনো মায়া দয়া নেই, ওর কোনো মায়া দয়া নেই ছেলেপুলের প্রতি, কারোর প্রতি, শুধু টাকাটা ও সম্পত্তিটা ওর সব কিছু। আচ্ছা, যাকে ফ্ল্যাটটা চলে গেল, ফ্ল্যাটটা জানি, বাড়িটা চলে গেছে, ওটা বাড়ি ছিল, আচ্ছা বাড়িটা চলে গেল, হ্যাঁ ফ্ল্যাটটা এখন লোনে আছে। দিয়ে ওইটা করাতে আমার বর এখন হলো কি, আমার বর বলছে এক কাজ করো না, এই ফ্ল্যাটের কথাটা আসছে, থানাতে দাঁড়িয়ে তোমার সাথে কথা আছে, আমার টানছে, বলছে না দাঁড়া কথা আছে, তুমি ঘরটা আমাকে দিয়ে দাও, ঘরটার চাবিটাও আমাকে দিয়ে দাও,
ফ্ল্যাটটা তোমার নামে আছে, তোমাকে দিয়ে দেবো, 3টে মেয়ে নিয়ে তুমি থাকবে। এটা আমার বর তখন বললো। ওইটুকুনি কথা, আর কোনো কথা নেই। আমি ফ্ল্যাটের দরকার নেই, আমি তোমাকে নেবো। হুম আমি ভুল বলেছি কথাটা, আমি তোমাকে নেবো। আমাকে তখন কোনো অপশন দিল না। থানায় গিয়ে যথারীতি যেমন করে ওরা একটা গুছিয়ে কথা নিয়ে আসছে দিদি, কথা আমি যেহেতু 3টে এই মেয়ে নিয়েই কথা বলতে হচ্ছে আমাকে। আমি জানি না কতটা আমি ঠিক বলছি, কতটা বেঠিক বলছি, কিন্তু এটা বাস্তব যা যা হয়েছে সেগুলোই বলছি আমি আমার সাথে। গিয়ে থানা থেকে যা কথা হলো, দিয়ে আমাকে চাবিটা দিয়ে দিল, দিয়ে আমাকে আমাদের মেডিকেল ফেডিক যেতে অত মারধর হয়েছে। থানাতেও প্রথমে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, যখন আমি অত এখান থেকে থানাতে পুলিশ আমাদেরকে যেতে বললো, অত মারধর, বৃষ্টি হচ্ছে, কাঁপনি আসছে, আর আমার ওয়ালসে যেতেও ভয় লাগছে সত্যি কথা বলতে। এখন যদি কোনো রকম ইঞ্জেকশন দিয়ে, ওদের তো পুরো সাপোর্ট ওদের দিকে, ওরা পুরো একটা তুমি, হ্যাঁ অবশ্যই একদম। আমার ভয় লাগছে, সেখানেও আমি যেতে পারছি না। ফিরবি ভয়ে ভয়ে গেলাম, কোনো আমি ইঞ্জেকশন, শরীর অসুস্থ অত মাত্রা, আমি ইঞ্জেকশন কিছু নেবো না, যা লেখা আপনারা লিখে দেন, আমার ওদের বিশ্বাস হচ্ছে না। এখন দুনিয়াটাই এত খারাপটা হয়ে গেছে। ওরকম হওয়াতে আমি থানা থেকে এই সবই 1.5 বছরের মধ্যে হয়েছে, সব ঘটনাটা আমার পুরো একদম খিচুড়ি হয়ে গেছে। 1.5 বছরের আমার মধ্যে। ওই জন্য ওই একটা দিকে মানে মন পুরো খারাপ হয়ে গেছে, বুঝতে হুম পেরেছেন? হুম 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 এই হওয়ার মনটার ওই সাইডে চলে যাওয়ার এইগুলো কারণ, বিশেষ হ্যাঁ, কারণ আমি এগুলো। পুরোপুরি ভাবে ভেঙে গেছি, কেউ আমার সাথে নেই দিদি। আজকে জানি না আমি এখান থেকে কতটা কি সাপোর্ট পাবো। উপরন্তু আমি মানে সব সময় একে ওকে পায়ে আর তারপর লোনগুলো রয়েছে আমার, এই ফ্ল্যাটটা, ফ্ল্যাটের লোন তো নিচ্ছেই, আমার বোন নিয়েছে, আমার বন্ধনের লোন রয়েছে 1.5 লক্ষ টাকা। কতটা বাকি হয়েছে, কতটা শোধ, মানে এই ফ্ল্যাটের জন্য তো? হ্যাঁ, ওটা আমার এই বাড়ির জন্য, বাড়ির জন্য, আদার্স অন্য কোনো কিছু না? না না, আমি ওই যা হয়েছে ওর সাথে থাকাকালীনই সবকিছু করেছি। আমি এখন কোনো দেনাদানায় নেই আমার। আর লোনটা তোমার, তুমি যে ভাড়া দিচ্ছ সেখান থেকে যে চলে যাচ্ছে? হ্যাঁ, ওটা আমার বর নিচ্ছে, নিয়ে আমার লোন আছে। হ্যাঁ, লোন আছে। দুটো লোন। একটা ফ্ল্যাটের 10 লাখ, হ্যাঁ একটা 10 লক্ষ টাকা ফ্ল্যাটের হোম লোন, আর একটা হচ্ছে এটা আমাদের যে বন্ধন থেকে যেগুলো আমরা মহিলারা বসে কোনো ব্যবসার জন্য মেয়েটা তো নিই। বাড়ির জন্য যেটা দিচ্ছে, হ্যাঁ 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 নিয়েছি, বাড়ির জন্যটা বলো? হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ির জন্য নিয়েছি যেটা। সেটা তোমার ভাড়ার থেকে কেটে যাচ্ছে তো? 10 লক্ষটা ফ্ল্যাটের জন্য কেটে হ্যাঁ। গেছে। আর একটা এটা বাড়ির লোন, বাড়িকে দেখিয়ে নিয়েছি, বাড়ি করবো। বাড়ি মানে যেটা ননদকে দিয়েছিল যে বাড়িটা? হ্যাঁ, যেটা সাপ্তাহিক, হ্যাঁ 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 হ্যাঁ। ননদকে যে বাড়িটা দিয়েছি, সেই বাড়িটা করতে আমার তো নিজস্ব অত টাকা তো নিজস্ব ছিল না, আমার অনেক কিছু তুমি লোন টোন নিয়েছো আর কি, লোন যাই হোক, হ্যাঁ। নিয়েছি, এই মাসির ছেলের থেকে নিয়েছি। সেখানে ওই লোনটা এখনো কি পেন্ডিং আছে? সব পেন্ডিং, বাইরে। আর বাড়ি কি করে চলে গেল অন্যের হাতে? বাড়িতে আমার ননদরা লিখে নিয়ে নিল আমার পরে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তুমি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছিলে? হ্যাঁ ওই বন্ধন ব্যাংকে পেপার তুমি জমা রেখেছিলে হ্যাঁ। বাড়ির? না, বাড়ি কেন রাখবো? 1.5 লক্ষ টাকা তো আমাদের সেই সাপ্তাহিক মহিলা ওই হ্যাঁ, হিসাবে হ্যাঁ, ওই লোনটা নিয়েছো, সাপ্তাহিক মানে যেটা বাড়ির দেখিয়ে নাওনি? না, ওই আধার ভোটার দিয়ে যেটা হ্যাঁ হয়, যেটা, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সেটা তোমাকে টানতে হচ্ছে। টানতে হচ্ছে, আমি দিতে পারছি না। কিন্তু ওই কোথা থেকে টাকাটা তুমি দেবো? ওখানে ঢুকিয়ে দিয়েছো, বাড়িতে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলছি আর বাড়িতে কি। দিয়েছি টাকাটা। মানে বাড়ির কোনো পেপার টেপার কিছু নেই? না, ওকে, না, চলো। সাপ্তাহিক যেটা মহিলার লোন ওটা তো দিচ্ছে, তোমাকে ভরতেই হবে, হ্যাঁ, তো ওটা ওরা ছাড়ে না। ছাড়ে না, কিন্তু না, ওনারাও স্টককেই রেখেছে। ইভেন নোটিশ এসে গেছে আমার নামে। আমি যখন জুলাই মাসে এতটা হয়ে ঝামেলা হলো, বাড়াবাড়ি হয়ে গেল, আমাকে তখন কেউ আইডিয়া দিল, তুই ও যেগুলো এত জোর করছে, কাকে দিয়েছে জায়গাটা আমাদের দেখতে হবে আগে, তুই শ্রীরামপুর কোর্টে যা। শ্রীরামপুর কোর্টে আমাকে কোনো মতে আমাকে কাগজটা বার করে দিচ্ছে না, ঘোরাচ্ছে, আমি হচ্ছে না অনেকদিন বললাম, বলে যাই হোক, এখানে যেগুলো ও এত জোর দিচ্ছে, কাউকে দিয়েছে, দেখতে হবে কাউকে, চুচুড়া যা। চুচুড়াই গেলাম, গিয়ে কাগজটা যখন নাম বললাম, ডেট এক্সাক্ট ওরা কবে করেছে আমি কি করে বলবো সেটা? আমি তো বলতে পারছি না, আমি দিয়েছি যে আমার ডেট বলতে হবে, আমার ডেট দিতে বলে হ্যাঁ তোমার পরে অন্যজনকে দিয়েছে, কাকে দিয়েছে? তখন দিদি দেখে আমি না পুরো, আমি বাবা এরা করতে পারলো, ননদ হয়ে ভাইজিদের অধিকারটা কি করে নিল সে? হাজবেন্ড ওয়াইফের ঝামেলা হয়েছে। একটা শোনো, একটা শোনো, এই যে বাড়ি দিয়ে দিয়েছে বলছো তো, এই বাড়িটা তোমার স্বামীর নামে করেছিলে? আচ্ছা, করার পরে ওই বাড়িটার কি কোনো নমিনি হয়েছিল? যেমন একটা প্রপার্টি নমিনি হয়, না না, সেটা তো শুধু ওরা কি একদম করেছে জানি না, আমি এত ডাইরেক্ট স্বামীর নামেই হয়ে হ্যাঁ গেছে? ডাইরেক্ট স্বামীর নামে হয়েছে। তারপরে স্বামী বলছে আমি ইচ্ছাকৃত দিয়েছি, আমার ভালো লেগেছে দিয়েছি। আমার স্বামী এখন এটা বলছে, যার জমি তার নামে সে দিতে পারে। তখন আমরা সবাই, আমি যখন পেপারটা নিয়ে এলাম, পেপারটা নিয়ে এসে ক্লাবে সবাইকে জানালাম, এদিক ওদিক যাকে তাকে সবাইকে জানালাম, ওরা সবাই ওদের সাপোর্টে। কি করো, তোর বর দিয়ে দিয়েছে। সাপোর্টের জন্য না, একটা লিগ্যাল ফর্মে ব্যাপার আছে হাজবেন্ডের। না দিদি ভাই, তাহলে জানেন তো, মিটিং এ একটা মানুষ বসে একটা আলোচনা সই যে তোমরা এখন ব্যাপারটা শোনো, এখন ব্যাপারটা হচ্ছে জোর 2 রকমের হয়, এক হচ্ছে টাকার জোর, এক হচ্ছে দলের জোর। ঠিক আছে, একটা এমনও শোনো আমি তোমাকে একটা কথা বলছি, এমনও হয় যে পার্টিটার মধ্যে অনেক দলের লোক আছে কিন্তু টাকা পয়সার কোনো জোর নেই, তবুও মানুষ সেখানে চলে যায়।
আবার দেখছে যে ঠিক আছে দলবল সেরকম একটু ঢিলাঢালা আছে কিন্তু টাকা আছে, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু সাপোর্ট নিয়ে নেয়, কথাটা বুঝবে। তো তোমার ক্ষেত্রে কোনো না কোনো একটা বিষয় কাজ করেছে, ঠিক আছে। তারপরে তো তুমি আরেকজনের পরিচয় দিলেই যে সে কীরকম এই ব্যাপারটা আছে। তো এখন এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা তোমার আর তোমার হাজব্যান্ডের নামে, ওকে। লোনটা আমার নামে পুরোভাবেই তোমার লোন। হ্যাঁ, কিন্তু ভাড়া থেকে এখনো আপাতত 20 দাঁড়া টাকা এক ডিউ মিনিট, করেছি। তোমার আমাকে একটু বুঝতে দাও ভালো করে। এই যে শ্রীরামপুরে যে ফ্ল্যাটটা, এটা তোমাদের নামে, হাজব্যান্ড ওয়াইফের নামে, ঠিক। আর লোনটা তোমার নামে পুরো। তো এই লোনটা কোন ব্যাংকের? ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক, চাপদানি। আচ্ছা, ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অফ ইন্ডিয়া কি ইন্ডিয়ান ব্যাংক? ইন্ডিয়ান হচ্ছে এলাহাবাদ ব্যাংকটা ইন্ডিয়ান ব্যাংক হয়েছে। আচ্ছা, ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ। তো এই মানে ফ্ল্যাটের পেপারগুলো ব্যাংকে রয়েছে তো? হ্যাঁ, তো মোটামুটি সম্পূর্ণ আছে। রয়েছে। লোনটা এখন কত বাকি আছে? অ্যাপ্রক্স 5 বছর 25 বছরের লোন। 25 বছর, মানে এখন পুরোও টানতে হবে। একদম। কত বছর হয়েছে এখন আপাতত? 5 বছর সামথিং। 20 বছর টানতে হবে। ওই 20 বছর ভাড়া দিয়ে দিয়ে টানবে? কত ভরতে হয় তোমার? ওইটা 7,500। 7,500 টাকা। তখন আচ্ছা, pending হয়ে যেত। তো এইবার আমাকে বলো, তোমার স্বামী কি কন্ডিশনটা দিয়েছে তোমাকে? আমার স্বামী কন্ডিশন, আমাকে ছাড় দিতে হবে। ডিভোর্স দিতে হবে? হ্যাঁ, কিছু কোর্ট পেপারে লেখালেখি করতে হবে। দাঁড়াও, ডিভোর্স দিতে হবে? হ্যাঁ। তার বদলে কি দিচ্ছে? কিচ্ছু দেবে না। 3 সন্তান তাদের? আমি কোনো আমাদের কোনো চেয়ে কথাই নিচ্ছে। বলছে না। হ্যাঁ, আমাদের বলে তোরা চলে চলে আমরা আসলে নিয়ে আসতে পারিস। আর যখন পড়ার কন্ডিশন তোলা হচ্ছে, পড়াশোনা হেনা তেনা, পড়াবে। এই মাঝখানেও অনেক কিছু মানে হয়েছে, এটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তো ওনারাও জিজ্ঞেস করেছে, তখন একবার বলেছে সব করাবো, একবার বলছে আমার শরীর অসুস্থ, আমি হ্যান্ডিক্যাপের কাগজ বার করে নিয়েছে। ও বাবা। শরীর অসুস্থ জন্য আমি কেস করলে কোনো দিকে যেতে পারবো না। আমার এরকম অবস্থা, আমি যদি পারি খাওয়া পড়া দেবো, না পারলে বিয়ে শাদী দিয়ে দেবো। আমি যেরকম গাছতলায় থাকলে গাছতলায় রাখবো, আমার কাছে এলে কোনো কন্ডিশন রাখলে হবে না। এবার থাকার ব্যাপারটা নয়, হয় সিকিউরিটি হলে আমরা যদি, কিন্তু কিন্তু ওরকম একটা করে এদের নয়, ভয় ঢুকে আমাদের গেছে, যেহেতু সম্মানটা। একটা ওরকম হয়ে গেছে তো। বোনটার সাথে? হ্যাঁ, পরবর্তী মিলে আমরা তিনটে। হয় বলছে মা কি সিকিউরিটি দেবে? আমরা তো এতদিন মায়ের কাছে রয়েছি, আমার মা তো একাই যুগে যুগে নড়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তো আমি ওরকম ঝামেলার মুখস্থ এখন এই সম্পর্কটাতে ঢুকছি আমরা একটু। হ্যাঁ, এই সম্পর্কটার স্থিতি কি আছে? দেখে সেখান থেকে কি সিকিউরিটিটা পেয়েছো? এর কাছ থেকে হ্যাঁ? সিকিউরিটি বলতে আমার কোনো ফাইন্যান্সিয়ালি দিকে তো কোনো সাপোর্ট নেই, কোনো রকম কিছু। না না না, এই যে সম্পর্কটা যেটা, হুম হুম, সিকিউরিটি বলতে কিরকম সিকিউরিটি চাই বলতে? মানে তুমি ধরো এই সম্পর্ক, তোমার হাজবেন্ডের থেকে সম্পর্কটা পুরো করে দিলে, ক্লিন করে দিলে, ঠিক আছে, ঝামেলা সব ছুটে গেল। কিন্তু ওখানে তুমি কি সিকিউরিটি পাচ্ছ যে তোমাকে সে দেখবে? এটা তার 3টে সন্তান, তোমার, তার তো নয়। না না তার নয়, যতটা তোমার লাগবে ততটা তার লাগবে না। তো তোমাকে কি আশ্বাসন সে দিয়েছে? আমি তোমাকে দেখবো বা গ্যারান্টি না, গ্যারান্টি কথা বলেনি, বা কোনো প্রপার্টি করে দেওয়া বা কিছু? এইসব আমরা কোনো কথায় আসিনি কোনো। মানে ওরা দুজনে হয়েছে যে পরে বাবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি আপাতত, কিন্তু কোনো Not না না, দাঁড়াও, তুমি চুপ করো, বলো তো। এরা মানে একটা জীবন নিয়ে কথা হচ্ছে এখানে, সিরিয়াস। মোটামুটি হ্যাঁ নয়, ওটা ছেড়ে দাও, তোমার হাজবেন্ডের আমি সব গল্প বুঝে নিয়েছি, তুমি বলো। বলেছে যে যদি স্বামীর থেকে ছাড় নিয়ে নিস যতদিন ভালো, তারপর তোকে আমি নিয়ে, মানে একটা স্বামী স্ত্রী যেরকম বিয়ে করবে। হ্যাঁ করে, আর আমাদের 3 মাস দায়ভার নেবে যতদিন আমাদের বিয়ে শাদী হচ্ছে, মানে সেটা পড়াশোনা তো আমার সবটাই সামর্থ্য নেবে। অনুযায়ী। বিয়ের আগে পর্যন্ত তোমাদের দায়ভার নেবে, ওকে, ভেরি গুড। কিন্তু সে কি সেই কথাতে কায়েম থাকবে, নাকি এখানে ডিভোর্সটা করিয়ে নিয়ে এসেও পাল্টি খাবে? এরকম মনে এখনো হচ্ছে কি আশাতেই বসে আছে, এখনো মা বলছে যে দেখো, আমি একটা কথা বলি, বিশ্বাস ভরসা এক জায়গায়, কিন্তু একটা প্রমাণ স্বরূপ সেটা আলাদা বিষয়। তুমি একদম যার থেকে তুমি 3টে সন্তান পয়দা করে নিলে, সেই কিন্তু পাল্টি হয়ে গেল। এই কতক্ষণ এ বলে নয়, আমি সব একটা জেনারেল কথা বলছি, সবাই জেনারেল কথা বলছি, সেই পাল্টি খেয়ে গেল, ঠিক আছে। তো যার সাথে তোমার লিগ্যাল ফর্মে বিয়ে শাদী হয়েছে, হ্যান ত্যান, এতটা বছর তুমি কাটালে, তো একটা সম্পর্ককে যখন তুমি কাটিং করে দিচ্ছ, আরেকটা সম্পর্কে এন্ট্রি করছো, তুমি তো ওই সম্পর্কে তখন এন্ট্রি করবে যখন তুমি সেখান থেকে পুরো সিকিউরিটিটা পাবে। শুধু মৌখিক ভরসাতে তো কিছু হবে না। তাহলে তো এরকম গেল যে তুমি এদিকেও গেল ওদিকেও গেল, মাঝখানে তুমি এখন পড়েছো। ওখান থেকে তুমি কি সিকিউরিটিটা পাবে, কি গ্যারান্টিটা তোমাকে একটা অ্যাসেট কি করে দিচ্ছে? আমি এসব ব্যাপারে কোনো সময় কথা বলিনি। এখান থেকে তোমার ডিভোর্স পাওয়াটা এখন কিছু ব্যাপার নয়। আমি একটা কথা বলি, আমি কিন্তু এতদিন ধরে ওর অপেক্ষায় বসেছিলাম, ওই জন্য আমি এর থেকে কোনো কিছু মানে সেরকম
এক্সপেকটেশন রাখিনি। হ্যাঁ, যেহেতু যে এখন কিছু করে বাধ্যতা দেবে বা কিছু। একটা মহিলা চলতে গেলে আমি পড়াশোনা জানি না, আমি কত ইনকাম করে 3টে বাচ্চা মানুষ করবো। সে আমাকে বলছে আমি নেবো তো। বাবা বলছে যেটা, কে বলছে? নেবো তো, বাবা আমার যেটা বর। বলছে, হ্যাঁ নেবো তো। কি নেবে? আমাকে নেবে তো, এলে নেবে, না এলে নিতে আসবে না। কোথায় এলে নেবে? তুমি কোথায় যাবে? পুরপুরে যেতে হবে। ওখানে আদি বাড়িতে যেতে হবে হ্যাঁ, আর কি, হ্যাঁ, যেটা। আমি তো নেবো, আইনের সব মারপ্যাচ জানে। হুম। নেবো তো আমি। কেমন নেবে? আমি যখন তোমার বাড়িতে রয়েছি তুমি আসছো না, আমাকে এখন পর্যন্ত খরচা দিয়েছে? একটা নয় টাকা 1 বছর পর্যন্ত খবর দিয়ে খরচা দিয়েছে? আজকে 1.5 বছর যদি হয়, 1.5 বছর চালানোর থেকে আমি পাইনি। বাবার থেকে একটা উপরন্তু আদায় আমি করতে পারিনি। পাড়ার ছেলেদের কাছে সবার কাছে মিনতি করছি যে আমাকে আমার লোন গুলো চলছে, আমার 3টে মেয়ের বহুত কষ্ট হচ্ছে। আমি এবার তুমি বর্তমানে বাপের বাড়িতে আছো? হ্যাঁ, বর্তমানে বাপের বাড়িতে আছি। আমি এটা ওটা করে সংসার চালাচ্ছি। কিছু সংসার তো চালাতেই হবে ভাই, আমার যেভাবে 3টে যাই করো। আর আমার মা জামা কাপড় বিক্রি করে, ওই যাই করো তুমি, সংসার তোমাকে চালাতেই হবে। রাস্তাঘাটে যদি আমি আমার বরকে কথা বলছি, তুই পালিয়ে গেছিলি, তুই এই গেছিলি, মানে ছেড়ে দাও, ওর সাবজেক্টে ছেড়ে দাও, মানুষের রুগী, ছেড়ে দাও। না, না, হ্যাঁ ঠিক আছে, বলুক। না মা যথারীতি বলে আমাকে অপমান করছে। আমি যদি দেখো 3টে ছেলের যখন তুমি ড্রাইভার সরে যাচ্ছ, ওখানে কাজ করছে কি নাগপুরে? এখন রিসেন্টে দেখি দেশেই ঘুরছে, কলকাতা এদিক ওদিক করে এই তো দিন 15 হলে রাজস্থান থেকে এলো। ওখানে কাজ করছিল? আমাকে কি বলছে? কি করতে যাচ্ছে? হ্যাঁ, আমাকে তো বলছে আমি তো অসুস্থ। তো তুমি বিয়ের 2 বছর পর থেকেই তো অসুস্থ ছিলে, তা এতদিন সংসারটা এই অসুস্থতাই নিয়ে তুমি চালিয়ে কি গেলে। ভাবছো এখন? তুমি কি স্থিতিতে আছো জীবনের, আর ভাবছোটা কি? আমি প্রচুর, আমার মন মাথা ভালো নেই, সব থেকে বড় কথা। আমি প্রচুর ডিপ্রেশনের মধ্যেই কাটাচ্ছি দিনগুলো। আমি সত্যি করে দিদি, আমি অনেক চাপ বুঝতে চাপ আছে, পারছি অনেক না, চাপ আমার আছে। 3টে মেয়ে আমার মাথায়, এই বড় মেয়ে দেখছেন বিয়ের বয়সী, এ তো পুরো তোমাকে সামলাচ্ছে, ভীষণ সামলাচ্ছে। আমার মেয়ের দিকে যদি না সাপোর্ট থাকতো দিদি, তোমার 3টে মেয়ে তো তোমার কাছে আছে। 3টে মেয়ে আমার দিকে আছেন না, আমার সহ্য হয় না। কেঁদো না, কেঁদো না। যদি না আমার মেয়েরা থাকতো, আমি ভেঙে পড়তাম। আমি আমার বড় সত্যি করে আমি একটা কথা ভেবেছি, 3টে জন্ম দিয়েছি। আমার বরের থেকে শারীরিক সুখ যদিও না পেয়ে থাকি, আমি প্রথমেই বলেছি কিন্তু ঘটনাটা আমার যেটুকুনি করে দিয়েছে। 3টে বাচ্চা নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম। হঠাৎ করে একটা ঝড় তুফান চলে এলো। একটা দিনের, একটা সেকেন্ডের, মুহূর্তের কথাতে আমার এত বড় ঝড় এসে গেছে। ওই জন্য না আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এটা নিতে ওই জন্য আপনার কাছে আমি তুমি কি সিদ্ধান্ত নিতে চাইছো বলো? আমি কিভাবে তোমার পাশে দাঁড়াবো বলো? কি চাইছো তুমি আমার কাছে বলো? আপনি তো আমার সব ঘটনাটা শুনলেন, একটু আপনার কিছু ওপিনিয়ন আমাকে দেন না, যে এটা করলে ভালো হয়। ওপিনিয়ন আমি তোমাকে বোঝালাম, তোমার সাথে কথা বলছি। তুমি একটা সম্পর্ককে কাটছো, কিন্তু আরেকটা সম্পর্কে যখন ঢুকছো, সেই সম্পর্কের যদি সিউরিটিটা ফাইনালি তোমার হাতে না আসে, তুমি কি ভরসায় এগোবে? আমি এই প্রশ্নটা তোমার দিকে ছুটছি। এটা তো আমি যেহেতু এখন তুমি একটা ফাইনাল ডিসিশনে এসে গেছো যে আমি এখন এই সম্পর্ক থেকে বেরিয়ে এখানে আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখো, আমরা শোনো, মায়ের সিওরিটি হিসেবে মা 1.5 বছর যেহেতু মামা ওয়েট করে। শোনো, আমার 30 বছরের কাজের অভিজ্ঞতা। তুমি কি বলছো, তুমি কি বলতে চাইছো, আর তুমি কি চাইছো, সেই অঙ্কটা আমার কাছে আছে। বুঝতে পেরে গেছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি। আমি এখানে সব কথাটাই আপনাকে হ্যাঁ, এবং আমি কিন্তু ওই জন্য ওই জায়গাটায় দাঁড়া, বলতে দে, কিছু আসে না, বলতে দে, মনটা একটু হালকা হবে। সেই জায়গার থেকে আমি দাঁড়িয়ে বলছি যে একটা সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আরেকটা সম্পর্কে এন্ট্রি করছো, একটা সম্পর্ক তোমাকে ভেঙে চুরে একেবারে ফিনিশ করে রাস্তায় বসিয়ে দিল, ঠিক আছে, সাথে 3টে মেয়ে। এবার আরেকটা সম্পর্কে যখন তুমি এন্ট্রি করছো, তো সেখানে তোমার মেন প্রথম প্রশ্ন যেটা আসবে, সেখান থেকে কি গ্যারান্টিটা তোমার আছে? মৌখিক গ্যারান্টি নয়, আমি নিশ্চিত কাগজ কলমে কি গ্যারান্টি আছে? কি কথা বলবো, কি সম্পত্তি দেবে, কি দেবে না দেবে, কিভাবে তোমাকে রাখবে, ঠিক আছে। এবার তোমার মুখ থেকে আমি যেটুকু শুনলাম, তুমি যদি সমস্ত কাটছাট করে দাও, তোমার স্বামী হয়তো তোমাকে ডিভোর্সটা দিয়ে দিল, হয়ে গেল, খেলা খতম সব। ওরা ওখান থেকে চায় না, আমার প্রপার্টি ও ছেলে কাউকে ওর অংশ কিছু আমাকে, শুধু সন্তান ছাড়া আমি ওর কিছু নিতে পারবো না, এইটুকুনি ওদের কথার বক্তব্য। না, নিতে পারবে না এরকমও কোনো কথা নয়। সন্তান তার আইনের মাধ্যমে গেলে যদি নর্মালে বোঝে তো অতি ভালো কথা, নর্মালে গেলেও অতি ভালো কথা। যদি নর্মাল ভাষা না বোঝে তাহলে তার অনেক প্যাচমার্ক আছে, তাই না? যখন আমরা একটা ছিপি হাত নর্মাল খুলতে না পারি, তখন সেটাকে খোলার জন্য তো পদ্ধতি ইউজ করি কি, কিন্তু আমরা তো খুলেই ছাড়ি, কখন দাঁত দিয়ে করি, কখনো চাকু দিয়ে করি, কখনো এই দিয়ে করি তো, কিন্তু ছিপিটা খুলি। তো আমার বলার বক্তব্য হচ্ছে সারসংক্ষেপ ওটা,
যদি একটা মানুষ সাধারণভাবে বুঝে যদি ঠিক আছে আমার 3টে সন্তান তো আমার, আমি এই সন্তানের জন্য এই করতে রাজি, এমন তো নয় যে তার কাছে কোনো প্রপার্টি নেই, এমন তো নয় যে অসুস্থ বলে সে কোনো কাজকর্ম করেনি, প্রপার্টি ইনকাম করেনি। এই কথাগুলো আজ পর্যন্ত আজকে কেউ আমাকে বলেনি। আমি বলছি তোমাকে কথা এগুলো? প্রপার্টি ইনকাম করেনি সেটা তো নয়, সে শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক, কিন্তু সে তো উপার্জন করেছে, উপার্জন করেই তার গিয়ে সম্পত্তিগুলো করেছে। তা নাহলে সম্পত্তিগুলো আসলো কোথা থেকে? ব্ল্যাক ইনকামে এলো নাকি? তাহলে এই সম্পত্তিগুলো লিগাল পথেই এসছে, তাহলে এইগুলো ইনকাম করতে গিয়ে তো তাকে কাজ করতে হয়েছে। তাহলে যে কাজ করতে গেলে তার সন্তানরা যে রাস্তা থাকবে কেন? আর তার সন্তানদের দায়িত্ব বা অন্য পুরুষ নেবে কেন? ঠিক আছে, ঠিক তোমার কথাটা আমি ছেড়ে দিলাম আপাতত, যেটা ছাড়ারও কথা নয়, কিন্তু যেহেতু এটা ক্লেম দিচ্ছে বা আরেকটা সম্পর্ক তোমার ওইদিকে পা বাড়িয়ে রয়েছে, কিন্তু সে তোমার 3টে মেয়ের কেন দায়িত্ব নেবে? এটা আমি মন ভাঙার কথা বলছি না, আমি একটা লিগাল ফর্মে কথা বলছি। তার বাবা তার 3টে সন্তানের দায়িত্ব গুছিয়ে দিবে। এইবার সন্তানরা বাবার কাছে থাকবে কি মার কাছে থাকবে বা বাবা মায়ের দুজনের কাছে থাকবে, সেটা সন্তানদের ডিসিশন, কারণ ওরা বাচ্চা নয় এখন, অন্তত বড় মেয়ের তো বাচ্চা নয়, ঠিক আছে? তো সেইখান থেকে দাঁড়িয়ে তো সেটা জোর করতে পারে না, সে দায়িত্বটা পালন করবে। তুমি মা হয়ে তুমি তোমার কর্তব্য পালন করছো, কিন্তু এইবার আমার বলার বক্তব্য হচ্ছে তুমি কি বলতে চাইছো? তুমি কি তোমার এই স্বামীর সমস্ত কিছু ভ্যাকেন্ট করে দিতে চাইছো? আপনি যে একটা কথা বললেন, আমার কথাটা মাথায় ভালোই লাগলো কথাটা, কেননা ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, কেউ আমিও জানতাম না আজকে এই জায়গায় অবশ্যই 1.5 বছরের মাথায় তোমার সবকিছু শেষ। হ্যাঁ, আমিও জানতাম। আজকে তুমি রাস্তায়, যেখানে তোমার আজকে আরাম করে থাকার কথা ছিল। ওর থেকে কিছু পাবো বলে মনে হয়? হ্যাঁ পাবে, পাবে পাবে পাবে। আমি কি এই ছেলেটাকে কতদিন ওয়েট করতে হবে? এই ছেলেটা তো বলছে তুই আজ না, ওর পাওয়ারটার সাথে ছেলেটার সাথে ওয়েটের কোনো কথা নেই। পাওয়াটা পাওয়ারটা তুমি না, পাওয়ারটা ওরা পাবে। আমরা আইনত তুমি ভরণ পোষণ চেও না, তোমার ভরণ পোষণ দায়িত্ব দাঁড়াও তোমার, আমি বলছি লিগাল ফর্মে আমি তোমাকে কথা বলছি, তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি অন্য একজনকে দিয়ে দিচ্ছ, তুমি নিজে দিচ্ছ, ঠিক আছে? তো তুমি তোমার স্বামীর থেকে আর ভরণ পোষণ নিও না, কিন্তু সন্তান তো তোমার স্বামীর, তাহলে সন্তানদের কিন্তু একটা রাইট থেকেই যাচ্ছে। সে তুমি যে কাস্টেরই হও, সন্তান কিন্তু বাবা মায়ের সমস্ত কিছুর অধিকারী থাকে, যতক্ষণ না বাবা মা তাকে কোনো বিদ্বেষ কারণে ত্যায্য পুত্র পুত্রী করে, যেটা লিগাল ফর্মে সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু তোমার সন্তানের যে অধিকারটা আছে সেই অধিকারটা তোমার সন্তানটা নেবে। সে 2 টাকা থাকুক, 1 টাকা থাকুক, 50 পয়সা থাকুক, যাই থাকুক, এবং ওদের ভরণ পোষণের দায়িত্ব অন্তত বিয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাদের দেখাশোনা করা, এটা তো তোমার স্বামীর কর্তব্য, মানে এদের বাবার কর্তব্য। ও তো বলতে ওর কাছে নিয়ে করতে চাইছে, ও টাকা করি আমরা চাইছি না, আমি ওই রিস্ক নিতে চাইছি কোনখানে তোমাদেরকে রাখতে চাইছে? ফুরপুরা শরীফে রাখতে চাইছে, যেখানে তোমার বোনের সাথে এই ঘটনাটা হয়েছে। তো পরিষ্কার জানি তো আমরা সেই বাড়িতে যাব না বলে দিয়েছি, কিন্তু বাবা বলছে না এলে তোর কিছু পাবে না, তো দিব না, তোর ওদিকে যেতে পারবি না। তো খাওয়া খরচা তো পাঠাবে ব্যাংকে, পাঠায় না। কেন পাঠাবে না? পাঠাচ্ছেই তো না, আমরা এই নিয়ে তো পুলিশের সঙ্গে জানিয়েছি, ওরা বরাবর কেস করে। ফোন ওঠায় না, আমার ফোন তোমার ফোন ওঠায়? আরো ফোন ওঠায় না। একমাত্র মেজর ভাইকে যা বলার মানে ভয়েস হ্যাঁ, এই যে বাড়ি খালি করে দিল, এই যে নিয়ে চলে গেল, এগুলো আমরা কখন জানলাম? যখন বাবা তার পরদিনকে মেসেজকে ভয়েস করে পাঠালো যে আমি এরকম করেছি, তোরা আসলে আই জেনেছিস তখনই থানায় গেছি, থানা থেকে আজ পর্যন্ত কোনো খবর আসে। আমি তোমাকে বলবো একদম অন লাইভে বলছি, আর আমি ওই সমস্ত আউটলেট যে কার কি সম্পর্ক আছে তাতে আমি ভয় পাই না। তুমি স্বামীকে ডিভোর্স দেবে না, কি বললাম? ডিভোর্স দেবে না। এমনিতে তোমার খরচা দিচ্ছে না কিছু, তারপর আবার ওই প্রপার্টির কন্ডিশন, ভাড়ার থেকে যেরকম ঘর যাচ্ছে সেরকম ঘর ভাড়া যাবে, ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করবে অবজেকশন, আমি ছাড়া, এমনিতে তোমার লোন আছে করবেও না, তবু একটা পেইডের সিস্টেম থাকে, যে পেইড করলে পরে তখন কিন্তু তোমাকে জানিয়ে পেপারটা আমি করবো, দাঁড়াও, তুমি ব্যাংকে একটা জানিয়ে রাখবে যে কোনো কারণেই কিন্তু যে আমাকে না জানিয়ে যেন কোনো পেপার কাউকে হ্যান্ডওভার না করা হয়, ঠিক আছে? হ্যাঁ লাইভ হচ্ছে, আমি লাইভে বলছি তোমাকে, কারণ না তুমি টেনশন ছাড়ো, এত ভয় নিয়ে আমার কাছে আসবে না, আর এত ভয় নিয়ে আমি কাজ করি না, পরিষ্কার কথা। তুমি ডিভোর্স দেবে না তোমার স্বামীকে, ঠিক আছে? কি বললাম? ডিভোর্স দেবে না, প্রপার্টিও দেবে না। তুমি এই ছেলেটার সাথে ফাইনাল কথা বলো যে তোমার দায়িত্ব নিচ্ছে কিনা, এবং সে কতদিনই তোমার কিভাবে দায়িত্ব নেবে। তুমি বেনামে সংসার করো, যাও। কি বলেছি বুঝেছো কথাটা? কিসের প্রবলেম? মানে তুমি স্বামী থাকছো না তো, তুমি স্বামীতে থাকছো না তো, স্বামী স্ত্রীতে থাকছো না তো, লিগাল ফর্মে থাকছো না তো, তুমি তার বাচ্চা নিতে যাবে নাকি?
সেটা তখন আমি পরবর্তীকালে আমি সব কিছু আমি বললাম না আমরা যখন পরবর্তী, শোনো, তোমার এখন পেটে ভাত নেই, মাথায় তেল নেই, সাথে তোমার 3টে বাচ্চা, তুমি কি রাস্তাটা ধরবে? এখন তোমার স্বামীকে ডিভোর্স দিতে গেলে পরে তোমাকে সম্পত্তিটাও ছেড়ে দিতে হবে। তো 20 বছর পর কিন্তু তোমার বয়সটা থাকবে না, ঠিক আছে? কমসে কম সে অর্ধেক সম্পত্তিটা তোমার থাকবে। তোমার তো পয়সাটা তো ভাড়ার ঘর থেকে চলে যাচ্ছে। আমার কথাটা ভালো করে বুঝবে কিন্তু। বলছি সময়টা আজকের নয়, সময়টা তোমাকে আরো 2 বছর পরে গিয়ে ভাবতে হবে। তুমি কিন্তু ঘরের পয়সা দিয়ে ভাড়াটা মানে কি বলে ওটাকে, লোনটা ভরছো না, লোনটা কিন্তু তোমার ভাড়ার পয়সা দিয়ে যাচ্ছে। কিন্তু গেলেও কিন্তু এই সম্পত্তির অর্ধেক মালিক তুমি। আজকে তুমি একটা অন্য সম্পর্কে যাওয়ার জন্য, যে সম্পর্কের কিন্তু এখনো কোনো গ্যারান্টি নেই, অন্য সম্পর্কে যাওয়ার জন্য কিন্তু তুমি তড়ি ঘড়ি করে ডিভোর্স পাওয়ার জন্য এই সম্পত্তিটা তোমাকে ছেড়ে দিতে হবে। তার মানে তোমার পুরো অ্যাসেট কিন্তু পুরো নীল হয়ে গেল, ঠিক? তারপরে যে এই যে নতুন সম্পর্কে তুমি যাচ্ছ, সেই সম্পর্কে কি তোমার পুরো দায়িত্বের জন্য কোনো প্রপার্টি করে দেবে? তাহলে তুমি কিভাবে, তোমার যে এখন প্রপার্টিটা আছে, তোমার প্রপার্টি কিন্তু এটা অর্ধেক প্রপার্টি, কথাটা বুঝবে, একটা বিরাট জোর আছে, অর্ধেক প্রপার্টি তোমার। এরা যে 3 নম্বর মানুষ ঢুকে দিচ্ছে মাঝখানে, আমি তো জীবনে কোনো রকম ভাবেই তো 3 নম্বর মানে কি ব্যাপার, কোন বিষয়ে? এটা বললাম আগে, মানে যদি ঢুকে যায় কোনো রকম ভাবে কোন ঘরে? আমাদের জীবনটাই তো এখন পুরো এরকম মানে ঢুকে যায় মানে কি বুঝতে পারছি না, কোথায়, ঘরে না ফ্ল্যাটে? ওপরে পাটি মস্ত হ্যাঁ, মস্তান ঢুকে কি করবে? ফোনে ধমকি ধামকি, হ্যাঁ, ধমকি ধমকা দিয়ে কি করে নিতে পারছে তোমাকে? কি করে নিতে পারছে? আর যদি করে নিতে পারছে, তুমি কারোর ভালো হাতে ছিলে না, তাই তোমাকে করে নিয়েছে। তুমি প্রথমে এই ছেলেটার থেকে সিউরিটি নাও যে তুমি আমার কিছু করে দাও আগে, কেন দেখো আমি অলরেডি ধোকা খেয়েছি, পরিষ্কার বাংলা কথা। তুমি করে দাও, সেখানে দরকার হয় জোড়া নামে রাখো। কি বললাম, কথাটা বুঝেছো? অ্যাটলিস্ট নতুন করে তুমি আঘাতটা পাবে না, কথাটা বুঝতে পেরেছো? সে যদি সৎ হয়, নিশ্চয়ই তোমার জন্য কিছু একটা ভাববে। আর সেরকম যদি না হোক, তোমাকে কিছু টাকা ব্যাংকে করে দিক, তোমার হয়তো এরকমও তো হয়, কথাটা বুঝতে পারো। হয়তো আমি 50 লাখ টাকা সম্পত্তি করে দিতে পারছি না, কিন্তু 10 লাখ টাকা তো তোমার নামে রাখতে পারছি। দুবাইতে থাকে মানে করে দিতে পারবে। আমি মনে করি না এটা বিশেষ আইবুড়ো ছেলে, বিয়ে টিয়ে করেনি তো, বেশি বড় না, মায়ের থেকে 1 বছরের বড়। 1 বছর বড়, মানে সেম বয়সী আর কি। সেই সম্পর্কটাকে মজবুত করো। সমস্যা হয়েছে। আমি বলছি তোমাকে, তুমি শোনো, আমি গাইড করছি তো তোমাকে, আমি সামনে ফেস করবো তো তোমার জন্য, তুমি কেন ভয় পাচ্ছ? কিন্তু তুমি আগে একটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য, এই শুধু সম্পর্ক নয়, ওখানে তোমার প্রপার্টি রয়েছে তোমার হাজবেন্ডের কাছে, এটা তোমাকে বুঝতে হবে ভালো করে। তোমার বয়স হবে, 3টে মেয়ে যেভাবে বিয়ে গড়িয়ে মরিয়ে বিয়ে হয়ে যাবে একদিন, তখন তুমি খাবে কি করে? বয়সটা তো হবে 5 বছর পর, 10 বছর পর, তখন তুমি কিভাবে খাবে? এটাও গেল, ওটাও গেল, এই তো পরিস্থিতিটা হবে। অ্যাটলিস্ট সম্পত্তিটা তো থাকুক, সম্পত্তিটা থাকুক। কারণ তুমি যখন আবার স্বামীকে ডিভোর্স দিতে যাবে, তখন তুমি সম্পত্তিটা তোমাকে ছেড়ে দিতে হচ্ছে, দুদিকেই তো গ্যারাকলটা আছে। তার আগে এখান থেকে শিরডি। আর তোমার এই লোন ভাড়ার জন্য তোমার স্বামীর টেনশন হবে না, কারণ ওই তো ভাড়া থেকে লোনটা চলে যাচ্ছে। আর 2 দিন পর যখন ভাড়াটা তুলে দেবে কোনো রকম পিছনে লেগে, তখন আমি কোথা থেকে বেয়ার করবো? লোনটা তো পুরো আমার নামে। কেন ভাড়াটা তুলে দেবে কেন? মানে উঠতেই পারে ভাড়াটা করলে আমি তোমাদের সমস্যার মাঝখানে আমরা অন্য ফ্ল্যাট দেখেছি বা কোনো হতেই পারে। হ্যাঁ, তো তুমি আবার ভাড়া লাগাবে, তুমি ঢুকে যাবে ঘরে, তুমি ঘরে ঢুকে যাবে। এই অর্ধেক ঘরের মালিক তো তুমি, অর্ধেক ঘরের মালিক তো তুমি। আর তা না হলে ব্যাংকে বলবে আপনি সেল আউট করে দিন ঘর, আমি লোন ভরতে পারছি না, ব্যাংকে হ্যান্ড ওভার করে দেবে। আমি ওপেন লাইভে বলছি, যে তারা তার সাথে তারামো করবে, ব্যাংকে হ্যান্ড ওভার করে দেবে। যদি তোমার মনে হয় আমার দরকার নেই, আমি ডিভোর্স দেবো না, আমার কিচ্ছু দরকার নেই, ব্যাংকে হ্যান্ড ওভার করে দেবে বাড়ি, না তোর না আমার। নে এবার ব্যাংকের সাথে লড়াই করে নে। কি বললাম, কথাটা বুঝেছো? তুমি লোন স্টপ করে দিলেই, যদি তুমি এই ভাড়ার থেকে না লোনটা করো, ব্যাংকে হ্যান্ড ওভারই নিয়ে নেবে। ওই কত শরিকে আছে, কত কি আছে সেটা দেখবে না, কারণ ওই প্রপার্টির রেখেই পয়সাটা নেওয়া হয়েছিল। যখন মনে হবে ব্যাংকে হ্যান্ড ওভার করে দেবে, যে আমি পারছি না, আপনি নিলাম করে দিন ফ্ল্যাট, আর আমার যদি কিছু থাকে আমাকে বুঝিয়ে দিয়ে দিন, যা পাওয়া যায় 1 লাখ 2 লাখ 1.5 লাখ 4 লাখ যা পাওয়া যায়। ব্যাপারটা বুঝেছো কি বলেছি? ব্যাংকে হ্যান্ড ওভার করবে, অত সস্তা নয়। আইন নিয়ে খেলা করা না অত সহজ কথা নয়। আইন এক কালসাপ, সেই আইনের কালসাপের প্যাচে যদি পড়ে না কেউ, অবস্থা খারাপ হয়ে যাবে। আর তুমি এর থেকে সিউরিটি নাও, ওই ছেলেটার কাছ থেকে। আমি ওপেন লাইভে তোমাকে বলে দিচ্ছি, এই ছেলেটার কাছ থেকে সিউরিটি নাও। যদি সম্পত্তি করে না দিতে চায়, অ্যাটলিস্ট তোমার নামে কিছু টাকা দিয়ে দিই। কথাটা বুঝতে পেরেছো কি বলেছি?
মেয়েরা গড়িয়ে মরিয়ে টুকটাক দিয়ে 10 দরজা খুলেও ঘুরেও তুমি মেয়ে বিয়ে দিয়ে দিতে পারবে। জানি, হ্যাঁ এটা ঠিক কথা। আমি একদম পরিষ্কার কথা বলছি, কিন্তু তোমার ভবিষ্যৎটা কি হলো? আর সেই লোকটাই বা তোমার স্বামীর সন্তানদের কেন দায়িত্ব নেবে? যদি নেয় তো ঠিক আছে, সেটা তার একটা ভালো দিক, ভালো দিক। আমি একদম লিগ্যাল পয়েন্টে কথা বলছি। না, ঠিকই কিন্তু বলছে। টেকনিক্যালি কেন নেবে? হ্যাঁ, লিগ্যালি কেন নেবে? আর তুমি একটা আপোষে যদি তোমার স্বামী তোমার সন্তানদের খরচা ওঠাচ্ছে তো ঠিক আছে, তা না হলে তুমি একটা ভরণ পোষণের একটা মামলা করো শ্রীরামপুর কোর্টে, একদম হালকা মামলা, কোনো খরচা নেই, কিচ্ছু নেই, 500 টাকা 1000 টাকা করে এক একটা ডেট পড়বে, কিন্তু পাবেই তুমি সন্তানদের জন্য। ঠিক আছে, তুমি খারাপ, তোমার চরিত্র ভালো না, হ্যান ত্যান, ও একদম বাগদুম ছেড়ে দাও সব কথা, ঠিক আছে, তোমারটা ছেড়ে দাও, সন্তানদের জন্য 3 সন্তানের খরচার দাবি করো কোর্টের মাধ্যমে। আমি বলছি তোমাকে, আমি তোমাকে গাইড করবো, করো। অনেক হয়েছে তোমার প্রতি অত্যাচার, করো। মেনটেন্যান্সের জন্য পরিষ্কার তুমি স্বামীকে একটা উকিলের মাধ্যমে নোটিশ করবে, আগে আইনজীবীর মাধ্যমে 200-250 টাকা বা 1000-1200 টাকা যাই নেবে নিয়ে একটা আইনজীবীর মাধ্যমে তোমার হাজব্যান্ডের অ্যাড্রেসে নোটিশ করবে যে সন্তানদের খরচা চাই। সন্তানদের খরচা যদি আপনি দিতে রাজি না হন তাহলে কিন্তু আমরা আইনত মুভ করব, এবং আপনাকে এতদিনের টাইম দেওয়া হলো এই বিষয়ের উপরে জবাব দেওয়ার জন্য। কি বললাম? এটা আইনজীবীর মাধ্যমে করবে, নিজে করবে না, উকিলের মাধ্যমে একটা নোটিশ করবে, রেজিস্টার নোটিশ। সেই নোটিশে যদি তোমার হাজব্যান্ড জবাব দিল, খুব ভালো, কিছু একটা জবাব দিল, যদি জবাব না দিল তাও ভালো, তারপরে সেই পেপার ধরে তোমরা মেনটেন্যান্সের সন্তানদের জন্য দাবি করে কোর্টে মামলা করবে। কি বলেছি বুঝেছো? পাবেই পাবে, পাবেই পাবে, কম হোক বেশি হোক পাবে, এটা সন্তানদের অধিকার, সে দিতে বাধ্য। কি বলেছি বুঝেছো না? আপনি সহযোগিতা করবেন আমাকে। আমি তো রয়েছি তোমার পাশে, আমি অন লাইভে কথা বলছি, অন লাইভে তোমাকে আমি ডিমান্ড দিচ্ছি। কি বলছো তুমি? ঠিক আছে। কি তুমি আমার খেলাটাকে কি সহজভাবে নিচ্ছ নাকি? আমি শুনলাম কিন্তু শান্ত মাথায়, পরামর্শ দিচ্ছি কিন্তু উচ্চস্বরে। নিশ্চয়ই। আমি তোমাকে যে পথ দেখাবো একদম আমি মনে করো চোখ বন্ধ করে সঠিক পথ দেখাবো, কিন্তু বাড়ি কিন্তু দিও না যতক্ষণ না তুমি এইখান থেকে সিউরিটিটা পাচ্ছ, অ্যাটলিস্ট তোমার অ্যাকাউন্টে ভারী পয়সা, ওই 50,000 টাকা নয়, বিপদে পড়বে, একটা ভারী সিউরিটি। তুমি তো আছো, সে সম্পর্কে কিন্তু মান্যতা দিচ্ছ, তুমি তো রাজি আছো, তখন তুমি ভাবতে পারো ঠিক আছে আমি তো এই সিউরিটিটা পেয়ে গেছি, ঠিক আছে আমি এখন ডিভোর্স দেবো, আমার দরকার নেই সম্পত্তির, কথা বুঝেছো? তখন হয়তো তুমি তাকে ছেড়ে দিলে। আগে এই সিউরিটিটা মজবুত করো যে আমার কি সিউরিটি আছে। আচ্ছা। সে যদি মুখে বলে না আমি তো ঠিক আছে, সেটা আমাকে লিগাল ফর্মে আমাকে চাই, তুমি প্রপার্টি করে দিতে পারছো না, কিন্তু অ্যাকাউন্টে আমাকে কিছু দিতে হবে, অ্যাকাউন্টে রাখতে হবে। তার মানে 50,000 1 লাখ নয়, ওটা কিন্তু কিচ্ছু হবে না তোমার, হ্যাঁ নিশ্চয়ই, এখনকার যেমন যুগ। কিচ্ছু হবে না, তোমার ভবিষ্যৎ ভাবতে হবে তো। তুমি অ্যাটলিস্ট ওই টাকাটা ব্যাংকে ঘুরিয়ে তো খেতে পারবে রে বাবা। তোমাকে যদি 5 লাখ টাকা সেই লোকটা দিয়ে দেয়, কমসে কম তোমার খাওয়ার খরচাটা তো হয়ে গেল। কারণ বুঝতে পেরেছো কি বলেছি কথাটা তোমাকে? বুঝতে পারলাম। বুঝতে পেরেছো তো? 5 লাখ টাকা দিয়ে দিলে তুমি তো ব্যাংকে রেখে তো খাবে, পয়সাটা ইন্টারেস্টটা যেটা আসবে তুমি খেতে পারবে তো। তোমার সন্তানদের জন্য মেনটেন্যান্সের জন্য তুমি উকিল ধরবে, সস্তা উকিল করে দেবে, ফার্স্ট ক্লাস করে দেবে, আর মেনটেন্যান্সের খরচা ফটাফট হয়ে যায়। ভালো উকিল মানে সস্তার মধ্যে একটু ভালো উকিল ধরবে যেন তাড়াতাড়ি করে ডেটগুলোকেই করে, মেনটেন্যান্সের খরচা দাবি করে। প্রথমে তো নোটিশ যাবেই, নোটিশেও সে জবাব দেবে। আর যদি সেরকম মনে করে যে না কোর্টে যাবো না বা কিছু, কোর্টে গেলে অনেক ঝামেলা হতে পারে হ্যান ত্যান, যদি বুদ্ধিমান হয় বসে গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করবে। বসে আন্ডারস্ট্যান্ডিং বুদ্ধি নেই, ওই জন্য তো করছে না বসে understanding। আন্ডারস্ট্যান্ডিং না সব বুদ্ধি আছে, বললে আবার নাকি বুদ্ধি বসে নেই। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মেন জটিলতা। একবার দিয়ে দুবারের মাথায় কজন বসবে আমাদের কাছে বারবার? অলরেডি আমি যখন সবার কাছে ক্ষমা প্রার্থী হচ্ছি যে আমি ক্ষমা করে দিয়ে যা হয়েছে ভুল হয়ে গেছে, আমি তো এই রিসেন্ট যখন থানা পুলিশ হলো তখনও আর তা না হলে পুরো যে অর্ধেক ওনার এই নামে এই ঘরটা আছে দিয়ে দিক তোমাকে পুরোটা। দেবেন ওটা দেবেন। হ্যাঁ তাহলে পুরোটা দিয়ে দিক তোমাকে, দিচ্ছে না তো, হ্যাঁ। সেটাই তো কোনো কেউ কিছুই কথাও বলছে না, পুরোটা দিয়ে দিক না, কেউ কোনো 3টে মেয়ে নিয়ে কথাই তো কোথায় বলছে যাবে, না। পুরোটা দিয়ে দিক। আমি এই শর্তটাও রেখেছিলাম। আমার ছোট মা মানে কাকিমা একজনের সাথে কথা বললো, সে অনেকটা এরকম পথে এগোচ্ছিল। দেখো ও যা বলছে বুঝতে পারছি, ওরা একটা পুরো পরিকল্পনা, ওকে একটা মানে জালে ফেলে নিয়েছে। ও তুমি যে 20 বছরে যেটা করেছো, ওর জালেতে ও বুঝুক না গে। না, যেটা বলছে 20 বছরে তুমি যেটা করেছো, কি ওটা 2 দিনে হাতাতে চাইছে জায়গাটা, না খেটে যেটা করতে চাইছে, সেটা বুঝতে পারছো কে এখানে মাঝখানে হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যাতে শোনো, ওই ফ্ল্যাটে যদি ভাড়াটিয়াকে বের করেও, কথাটা বুঝবে, ভাড়াটিয়াকে বের করেও যদি কেউ কবজা করে, ব্যাংকে কিন্তু টাকাটা পৌঁছতেই হবে, লোনের টাকাটা। এটা আমার নামেই লোন আছে। কথাটা শোনো আমার আগে,
তুমি তো মৌখিক লোন নাওনি, তুমি সেই প্রপার্টিটা রেখে লোন নিয়েছো, প্রপার্টির পেপার পুরো ওখানে ব্যাংকে, ঠিক আছে? যদি কোনো মানে আমি যেটা তুমি বললে আর কি, মস্তান ফস্তানও যদি ঢুকে যায়, কিন্তু ব্যাংকে কিন্তু পয়সা ক্লিয়ার করতে হবে। ব্যাংক যখনই পয়সা পাবে না না, পুরো সিল করে দিয়ে চলে যাবে। কি বললাম কথাটা বুঝতে পেরেছো না? বুঝলাম। কারণ ওখানে কিন্তু তারা ফ্ল্যাটটা কিন্তু রেখে দিয়েছে তাদের কাছে গচ্ছিত, ফ্ল্যাটটা কিন্তু গচ্ছিত তাদের কাছে, পেপারগুলো রাখা মানে গচ্ছিত। যখন পাবে না তখন অলরেডি কিন্তু সেটা সিল হয়ে যাবে, আর নয়তো তাদেরকে পুরো পে করতে হবে, সে যেই নেই। বুঝতে পেরেছো কথাটা কি বলেছি? বুঝলাম। অত সহজ নয় খেলা। কি আমাদের দুজন হাজবেন্ড ওয়াইফের নামে আছে, তো দুজনকেই সাইন দিতে হবে না? শুধু আমি যেহেতু ফার্স্ট পার্টি, আমি লোন আমি আমার তোমার নামে লোন করেছো তো, তো তোমার নামেই সব হবে। তো পরের সই লাগবে সেখানে। প্রপার্টিটা যদি সেল আউট বা এটা থাকে তখন লাগবে দুজনেরই নামে, কারণ পেপারটা দুজনেরই আছে না, সে কারণে লোনটা তুমি নিয়েছো দুজনের নামে। অত সহজ না। ভালো হয়েছে একদিকে লোন করেছো, একদিকে ভালো হয়েছে, অতটা খেলতে পারবে না। তোমার এখন প্রথম কাজ হচ্ছে তুমি একটা সম্পর্কে পাবে আগিয়ে দিয়েছো, তুমি সেই সম্পর্কটাকে শিওর করো। বুঝতে পেরেছো কি বলেছি? কিছু তুমি আজকে মায়ের বান্ধবীর মতন তাই আলোচনা করছি তোমার সাথেই। এটা তুমি এই সম্পর্কটাকে মজবুত কিভাবে করা যায়, একদম কমপ্লিট ক্লিয়ার কথা। ভাবুক হয়ে কখনো, আবেগে কখনো সম্পর্ককে এতটা মান্যতা দেবে না। ভালোবাসা আছে, আবেগ আছে, সব আপনার নিজের জায়গায়, কিন্তু তোমার সিউরিটিটা আগে প্রথম প্রাধান্য পাবে। আজকে ছেলে মেয়েকে মা বাবা বিয়ে দেয় কি দেখে বিয়ে দেয়? যে এই ছেলেটা ক্যাপেবল আছে কিনা, সেটাই দেখে বিয়ে তো দেয়। বিয়ে দিতে হবে, দিয়ে দিলাম, এরকম তো হতে পারে না। তাহলে সেই সিউরিটিটা যে হ্যাঁ সে খাওয়াতে পারবে, সে পারবে কি পারবে না, আগে তুমি সেই ছেলেটার সাথে কথা বলবে, কথা বলে সে যদি সিউরিটিটা দেয় আগের স্টেপ এগোবে। সে তুমি মজবুত যদি সিউরিটি পেয়ে যাও, তাহলে কেন তুমি এই সমস্ত ঝামেলা থাকবে? হ্যাঁ ঠিক আছে, চল ডিভোর্স নেই, যা। কথা বুঝেছো কি বলেছি? এটাই হচ্ছে তোমার রাস্তা। প্রথম হচ্ছে এই সিউরিটিটাকে তোমার মজবুত করা। কারণ ধরো আমি একটা তোমাকে কথা বলি, তুমি আজ এই সিউরিটিটা মজবুত পেলে না, তোমার এটাও চলে গেল, দুদিকেই হাত ছাড়া, তখন তো আরো মুশকিলে পড়বে তুমি জীবনে। আর যেহেতু বা কিছু একটু আছে, আর তখন ওই বিষয়টা নিয়ে তো তারা খেলতে থাকবে কোর্টে। এখন কিন্তু খেলতে পারবে না, কোনো লিগাল ফর্মে তোমার স্বামীর কাছে কোনো প্রমাণ নেই, ঠিক আছে? কিচ্ছু প্রমাণ করতে পারবে না, ও যতই লাফাক। হাতে নাতে কি ধরেছে তোমাদেরকে কোনোদিনও? আমরা কোনোদিন আমি তোমাকে প্রশ্ন করছি, না না কিচ্ছু করতে পারবে না। ওই তোমাকে একা পেয়েছে, খেলে গেছে। আমি এতদিন ওর অপেক্ষাতেই ছিলাম, আর কি করব? রাস্তা বাচ্চা তার, আমি খারাপ হতে পারি, বাচ্চাগুলোর ভবিষ্যৎ আছে, অত সস্তা না। হ্যাঁ, ওই নেতা বলো, মন্ত্রী বলো, মস্তান বলো, ফস্তান বলো, সব একটা জায়গায়, কিন্তু যখন মানুষ খিদে লাগে তার দায়িত্ব কে নেবে? হ্যাঁ, তার বাচ্চাগুলোর জিম্মেদারি কে নেবে? ভবিষ্যৎটার দায়িত্ব কে নেবে? অত খেলা ব্যাপার নাকি? একটা 3টে বাচ্চা পয়দা করে দিলাম, আজকে আমি আমার বাড়ির লোকের হয়ে কথা বলছি, ভাই বোনের হয়ে কথা বলছি, কি আমার বাড়ির আবদার পেয়ে গেছি নাকি? এসব ওসব কিছু। তুমি আগে এই সিউরিটিটা করো। কি বললাম কথাটা তোমাকে? কি বলেছি বুঝতে পেরেছো? আগে তুমি এই সম্পর্কের সিউরিটিটা করবে, যে ও তোমাকে কি দিচ্ছে, এই ছেলেটা তোমাকে কি দিচ্ছে, সিউরিটিটা পারবে বলতে? মনে হচ্ছে না কি প্রেমে কত হয়ে গেছে, বলতে পারবে না? এরকম কিছুই নয় আমাদের অবস্থাটা। আরে ভাই, কিছু নয় বলেও কি হবে? তুমি তো এই ডিপেন্ডে তো তোমাকে তুমি এখন এগোচ্ছ, কিছু নয় বললে তো হবে না। হ্যাঁ, একটা মানুষ, ডুবে যাওয়া মানুষ একটা পাতাকেও কিন্তু আঁকড়ে ধরে, ঠিক আছে? আমি সেটা বলছি, আমি একদম একটু কড়া কথা বলছি, না বললে তুমি সেই জায়গাটা উঠবে না, আমি জানি ভালো করে। তোমাকে ওঠাতে হবে, তোমাকে। তুমি একটা ধাপ, এতটা বছর গেল, তারপরে তুমি কি পেলে হাতে? হ্যাঁ, 3টে বাচ্চা হাতে দিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, ব্ল্যাকমেলিং এর শিকার। তোমার মেয়ের সাথে ছিলতানি হয়েছে, কি পেলে তুমি? অসম্মান ছাড়া এখনো পর্যন্ত কিছু কি পেলে সেটা বলো। তাহলে আবার তুমি একটা নতুন সম্পর্কে, যেটাকে মানে বলতে পারে পাতা ভেবে ধরছো, সে যে তোমার যদি ডুবিয়ে দেয় তখন তুমি কি করবে? হ্যাঁ, বোঝাতে হবে তোমাকে তাকে যে আমি এই পরিস্থিতি, ও সে তো জানছে যে সব পরিস্থিতি হচ্ছে, তাহলে সে যদি একটা সম্পর্কে আসতে চায় সুস্থভাবে, সে সুস্থভাবেই ভাববে। আর যদি সে মনে করে যে না খেলার ছড়ে আছে, তাহলে সে ভাববে না কোনোদিনও, বলে আমি তো খরচা দিচ্ছি, আর এটা তো সাময়িক।
তোমাকে আগে কিছু নিতে হবে। সে যদি প্রপার্টি করে দিল ঠিক আছে, না তো তোমাকে ব্যাংকে কিছু টাকা তার থেকে নিতে হবে। অ্যাটলিস্ট তোমাকে 5 লাখ টাকা নিতে হবে, যেটা তুমি ব্যাংকে রেখে তুমি নিজে খেতে পারবে। বুঝলাম। 5 লাখ টাকা তুমি কি 10,000 টাকা আসবে নাকি তোমার মাসে? সামথিং কিছু পয়সা আসবে। বুঝতে পেরেছো কি বলেছি কথাটা? আর তুমি তো তার সাথে সম্পর্কে রয়েছো। আর সে টাকাটা যখন তোমাকে দিচ্ছে নিশ্চয়ই ক্যাশ দেবে না, চেকই দেবে বা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট দেবে। সেটা তো প্রমাণ থাকছেই যে ওই অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ঢুকে গেল, তাই না? তুমি যদি ভবিষ্যতে বেইমানি করো, সে তো প্রমাণ করতেই পারবে যে আমি তাকে টাকা দিয়েছি। কথা বুঝেছো? তার তো সিকিউরিটি রয়ে গেল। আচ্ছা, সব কথা মূল কথা। এবার আমি যে বাইরে এই যে টাকাগুলো দিনা হয়ে আছি, এর বাবার কর্তব্য কি সেখানটায়? সেটা কিছু করা যাবে কোন টাকাটা হয়েছে? দেনা হয়ে আছে এই বাইরের ফ্ল্যাট লোকের লোনটা থেকে। বললেন আপনি, যে ফ্ল্যাট থেকে কেটে যাবে, কিন্তু আগে যে বন্ধন লোনটা আছে সে থেকে তো নিয়ে বেরিয়ে গেছে, যে না দিলে যেটা আমার নামে ওই ওটা কি করতে নিয়েছিলে? এই আমার ঘর করেছিলাম, আমার ঘরও করেছি 5-6 বছরই হবে। দেখো তোমার যা বাড়ির পরিস্থিতি, যা কন্ডিশন, আমার তো মনে হয় না এই অবস্থায় দাঁড়িয়ে, করবে না। আমার মনে হয় না। ওরা তো এইটাই তো মানে আমার ননদরা, আমি একটা ওদেরকে বলেছিলাম, যে বললাম না মাঝখানে একটা মানুষ মাঝখানে দাঁড়িয়ে এসে একটু হেল্প করছিল, যে বলছিল ঠিক আছে ফ্ল্যাট থেকে কিছু টাকা, তোমার 3টে মেয়ে তোমার নামে দিতে হবে না, তোমার বরকে 3টে বাচ্চার নামে তুমি অত কেন ঘুরতে যাবে? তুমি কোর্টে যাবে, সিধা সিধা কোর্টে যাবে, উকিল ধরবে, ফাইল করে দেবে মেনটেনেন্সের মামলা করার আগে নোটিশ পাঠাতে হয়। মামলা করবার আগে নোটিশ দিতে হয় যে আমি এই মামলাটা করতে যাচ্ছি, তো এই ব্যাপারে আপনার কি রায় আছে। কথা বুঝেছো? অনেকে নোটিশ করে না, ডাইরেক্ট মামলা ঠুকে দিল। কি বলে বুঝেছো? কিন্তু না, মামলার আগে উকিল দিয়ে নোটিশ করবে, তাকে জানকারি দেবে, সেই নোটিশটা ধরে গিয়ে মামলা হবে। বুঝেছো কি বলেছি? মামলা করবে, সিধা মামলা করবে, কাউকে ধরতে হবে না, ঘুরো না আর এদিক ওদিক, সিধা মামলা ঠুকে দাও। সিভিল ম্যাটার, মেনটেনেন্সের মামলা, তোমার নয়, মেয়েদের খরচা, মামলা করে দাও। আর ওই নোটিশ যখন যাবে না, তখন একটা জবাব তুমি পাবে। তাকেও তো বুদ্ধি দেবে রে বাবা লোকে। ও তো পুরোপুরি বুদ্ধি, আমি হ্যাঁ। তো কেউই নেই। না, বুদ্ধি দেবে যে ঠিক আছে কিছু দিয়ে দে, বা কিছু নয়তো দিতেই হবে। দেখো ভালো আছে মন্দ আছে, বুদ্ধি দেবে। বুদ্ধি যদি ভালো পেলো তো ভালো, আর যদি বুদ্ধি ভালো না পায়, ঘ্যাং মেরে বসে থাকে, না কিছুই দেবো না, করবো না, এই মামলা ঠুকে দেবে। কি এমন খরচা পড়বে মামলা ঠুকতে? কতদিনের মধ্যে সেটা করতে হয়? মানে কতদিন চলবে? চলার কথা না, রাত্রি বলছি তো আইন মানে বিচার পেয়ে যাবে না। না না, চলবে, তাও তো মোটামুটি মেনটেন্যান্সের মামলা 2-3 বছর তো চলবেই, 2-3 বছর চলবেই। তুমি টিউশন ফিউশন করো কিছু? না আমি এখন সিদ্ধান্ত মানে কাজ দেখছে, কাজ দেখছো? পড়াশোনা করেছো? করছে, করছে। আচ্ছা আচ্ছা, ও একটু সাপোর্টটা দিয়ে দেবে পরিবারকে, না একটু, হ্যাঁ কাজ টাজ পেলে একটু সাপোর্টটা দিয়ে দেবে। কাজ দেখছে, স্যারকে বলে রেখেছি, স্যারও বলছে যে এখন এই এই যে পরীক্ষাটা সে দিয়ে নে, পরীক্ষা অবধি কেন হচ্ছে তোর এই না ভালো। পরীক্ষাটা না ঠিক করে মন না দিলে। আর শুধু মেনটেন্যান্সের তো পয়সা নয়, তোমাদের বিয়ে শাদী হবে, তার খরচা কি করে উঠাবে? সেটা আপনি পুরোপুরি সেটা সবকিছু করে কোর্টে মামলা হবে। বলছি একটু আপনি সহযোগিতা করবেন আমাকে। কিভাবে করবো বলো? মানে লয়ার কোনটা ভালো মন্দ, আমি সবাই ভালো। কোনো ভালো মন্দ বাছাই যাচাই করবার নেই, কোনো ভালো মন্দ যাচাই করবার নেই। লয়ার তুমি চিনতেও পারবে না, বুঝতেও পারবে না কে ভালো কে খারাপ, তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, ওই যে বলে না এ ভালো এ খারাপ, ও সব ছেড়ে দাও, সব গল্পের গরু গাছে ওঠে। তুমি সিধা সিধা শ্রীরামপুর কোর্টে চলে যাবে, ফেরেস্তা কোর্টে, ওখানে ভালো ভালো লয়ার আছে, যাবে খুব অল্প কম এতে। আগে তো নোটিশ করবে রে বাবা, নোটিশেরও জবাব আস্তে আস্তে 1-1.5 মাস আছে, 45 দিন থাকে বা 21 দিন থাকে, যেভাবে হোক নোটিশ পাঠাবে, সেই নোটিশের জবাবটা তো আসুক। তো কন্ট্যাক্ট আছে ভরণ পোষণের ওদের খরচা কি হবে, খরচা না, কোর্ট যখন ত্যাগ করবে, খরচা না দিলেই যাবে, জেলে থাকবে। হ্যান্ডিক্যাপের কাগজ তুলেছে সেটা? হ্যাঁ, হ্যান্ডিক্যাপের কাগজ তুলেছে। কি তুলেছে? হ্যান্ডিক্যাপ। আরে ভাই, সেটা তুমি বললাম, হ্যান্ডিক্যাপটা সে দেখাচ্ছে, কিন্তু তাহলে এই সম্পত্তিগুলো সে কি করে করলো? যদি হ্যান্ডিক্যাপ হয়েই থাকে, এই সম্পত্তিগুলো করলো কি করে সে? কোথা থেকে টাকাটা এলো? সে তো এই শরীর নিয়েই করেছে রে বাবা। 3টে বাচ্চা পয়দা করেছো, তখন তুমি হ্যান্ডিক্যাপ নাও? এখন দায়িত্ব নেওয়ার সময়, শেষ সময় এখন তুমি হ্যান্ডিক্যাপ দেখাচ্ছ নাকি? ও সব উকিল একদম করে দেবে শায়েস্তা, অত তোমার ভাবতে হবে না। তোমার এখন প্রথম কাজ হচ্ছে কোনটা বলো তো? তোমার প্রথম কাজ হচ্ছে এই দিকের সম্পর্কটাতে সিউরিটি নেওয়া, ঠিক? কেস চলাকালীন আমি এই সম্পর্কে ঢুকতে পারবো না তো? কোন কেস? এই যে মেনটেনেন্স, তো সন্তানদের, সন্তানদের তোমার তো কিছু না। গার্জেন তুমি তো গার্জেন তুমি আছো, ওর বাবা আছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ,
মা বাবা। তোমরা যত আলাদা, তোমরা আলাদা হয়ে যাওয়ার পর বাবার অধিকার আমাদের উপর থাকবে। হ্যাঁ। তোমারও থাকবে। না ওটা তো নিশ্চয়ই বলবো গার্জেনটাকে, গার্জেনকে মানে মানে তোমার কাছে এখন তো সন্তানেরা রয়েছে। কেমন বেশি মানে আমি ওইটাই বুঝতে পারছি। বুঝতে পারছি আমাকে বলো, খুলে বলো। তুমি তো ছেলেটার সাথে এখন বিয়ে করছো না, না। তুমি অত সিউরিটি নিচ্ছ। মা বলতে চাইছে যে যদি মেনটেন্যান্স, মা বলতে ভাবলে হয়তো মায়ের মেনটেন্যান্স কেসটা হবে, কিন্তু মেনটেন্যান্সটা আমাদের। মা বলছে যদি মেয়েরাও মেনটেন্যান্স কেসটা মানে যায় মেয়েদের মানে হয়ে, তাহলে মেয়েদের জন্য কি তাহলে আমাকে ওর সাথে লিঙ্কটা কাটতে হবে, এটা জিজ্ঞেস করছি। কি করতে হবে? লিঙ্ক মানে কথাবার্তা বা সামথিং। এখন তোমার বাবার সাথে? না না না, ওই লোকের সাথে হ্যাঁ। কি কথা? রিলেশনের সাথে কাটতে হবে, মানে কিছুদিন ধরে বন্ধ রাখতে হবে নাকি? না না, ওই রিলেশনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। তোমরা তোমার বাবার থেকে তোমাদের ভরণ পোষণ চাচ্ছ, আর যেটা তোমার বাবা দিতে বাধ্য। বুঝেছো কি বলেছি? তুমি তোমাদের মায়ের কাছে আছো, কিন্তু তোমার বাবার তো দায়িত্ব আছে, বাবা তার সন্তান তোমরা। বুঝেছো কি বলেছি? তোমার মা 10টা সম্পর্কে থাকুক গিয়ে, তাতে আইনের কিছু এসে যায় না। কি বললাম কথাটা বুঝেছো? এবং তোমার মাকেও সে খরচা দিতে বাধ্য, অত সস্তা নয়। কিন্তু তোমার মাকে যেহেতু অন্য সম্পর্কে যাচ্ছে, তাই তোমার মা বলছে আমি আমার দরকার নেই। লিগালি তো যাইনি, কিন্তু যাবো যাবে তো রে বাবা। নিশ্চয়ই যাবো, কারণ এখান থেকে আমাকে কোনো রকম কোনো কিছু, আমার তো জীবনটা বাঁচবে। আরে যাবে তখনই যখন এখান থেকে সিউরিটি পাবে। যাবে যাবে বলে লাফাবে না, নিশ্চয়ই না, না, সিউরিটি নেবে, তারপরে জাম্প মারবে না। ঠিক আছে। না ও ছেড়ে দাও, জাম্প মারবে না, না। আরো বিপদে পড়বে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো তুমি করবোটা কি তুমি আগে সিউরিটিটা নেবে এর কাছ থেকে। প্রথম কাজ তোমার এটা, এটা যেরকম আছে এরকম আছে। কি বলে না বলে শুনবে। হ্যাঁ, আগে কিন্তু শোনো, এও ঘোরাচ্ছে কিনা, এরও কি মানসিকতা আছে বা কি ব্যাপার। কি হ্যাঁ। স্টেপ নিচ্ছে সেটা দেখো। হ্যাঁ, সে কি স্টেপ নিয়েছে, কি ভেবেছে, করব দেব, না 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 কি বাবা। করছে হ্যাঁ, আগে এটা থাকি তো সাথে তো চলবেই ওটা। আর অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট তোমাকে টাকা তোমার অ্যাকাউন্টে দেবে, সেখানে তো কোনো প্রবলেমই নেই। তোমার বাবা মশা ঢুকে গেছে গো, সেখানে তো কোনো প্রবলেমই নেই। তুমি আগে এই সিউরিটিটা নেবে, ঠিক আছে? এই সিউরিটিটা নেওয়ার পরে তখন তুমি একটা মজবুত হয়ে যাবে পয়সাতে। তখন তোমার এই স্বামীর প্রপার্টি তুমি ছেড়ে দিলেও তোমার কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছো কি বলেছি? আমি ভালো কথা বলছি তোমাকে। আগে এই সম্পর্কে সিউরিটিটা নাও। আর এই ছেলে মেয়েদের জন্য নোটিশ করো, উকিল দিয়ে নোটিশ করো। আগে নোটিশ, আগে মামলা নয়। বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো তো? আগে নোটিশ করো, যে কোনো উকিলের কাছে চলে যাও, সোমবার বা মঙ্গলবারে চলে যাও শ্রীরামপুরে, সামনেই ফেরস্তা আছে, ফেরস্তায় চলে যাও, উকিল পেয়ে যাবে। নোটিশ করো, যেরকম আমার সন্তানের ভরণ পোষণ দেয় না, আমার হাজব্যান্ডকে একটা নোটিশ করে দিন। নোটিশ করো আগে। বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ, নোটিশ করো। আর তুমি দুটো কাজ দিলাম তোমাকে। এক হচ্ছে সিউরিটিটা কথা তোমাকে ফাইনাল করতে হবে, আর দ্বিতীয়ত এদের নোটিশ করে দাও, ব্যাস। আর যে তুমি ওখান থেকে ফাইনাল হয়ে যাবে না সিউরিটি, তখন তোমার এটা তুমি যেটা করে দাও, উজ্জ্ব করে দাও, উজ্জ্ব করে দাও। হ্যাঁ, তোমার কাছে কিছু পয়সা তো এলো রে বাবা, তোমাকে তো ল্যাং মারলে তোমার প্রবলেম নেই না, ডাল ভাতটা তো খেতে পারবে। 10 বছর তো যাই হোক একটা ছোটো মোটো কোম্পানিতে কাজ করে চালিয়ে নিতে পারলে, আর এদিক থেকে তোমার কিছু পয়সা ব্যাংকের মাধ্যমে এলো। বুঝতে পেরেছো? কিন্তু কি আর একটা কথা, আপনি যে বলছেন আমাকে কোর্ট কেস করতে, কেসের ব্যাপারটা কোর্ট কেস কোন ব্যাপারে করতে বলছি? বাচ্চাদের ঘর, বাচ্চাদের মেয়েদের জন্য। হ্যাঁ, এটা দিয়ে তোমার গরমেও লড়ে নিতে পারবে। আমি কিন্তু জানি এইটুকুনি, আমার যেরকম ওর পারিবারিক মানে পরিবারের সবাই যেরকম সাথ দিচ্ছে, ওর ওইখান থেকে না ছেলে পুলে মানে 4 আনা আমাকে আমার ছেলে পুলের জন্য দেবে। তোমার অত গল্পের কোনো প্রয়োজন নেই। তুমি জজ নয়, আমিও জজ না। আমি একদম পরিষ্কার করা কথা বলি যে আমরা রায় দিয়ে দিলাম, এইগুলোর ভুল ভ্রান্তিতে তোমরা চলে যাও। আর এই যে আছে না ডাইনিগুলো, এই ডাইনিগুলো ওরকম তোমাদেরকে ভটকে দেয়। কোর্টে যাবেন না, কেসে যাবেন না। কেন যাবে না কোর্টে কেসে? কোর্টই তোমাকে ন্যায় পাওয়াবে, সঠিক যদি তোমার কাছে প্রমাণ থাকে। তোমার বাবা, ওদের বাবা তো ওটা। হ্যাঁ, তাহলে দেখেছো তুমি কেমন উত্তেজিত হয়ে উঠলে? তাহলে যখন ওদের বাবা, তখন ও দিতে বাধ্য। তুমি আগের থেকে গল্প বানিয়ে নেবে, না মনে হয় দেবে না, ওদের অনেক পাওয়ার, অনেক পৌঁছেলা, ওটা তুমি ভাবছো। তুমি কোর্ট নয়। না আমি ওগুলো মানে মুখোমুখি হয়েছি। তোমার দেখো, তুমি মেনটেনেন্স না পেয়েও তোমার এমনি সময় চলে যাবে। শোনো, তুমি মেনটেনেন্সের জন্য না লড়েও তোমার এমনি সময় চলে যাবে, ঠিক আছে? সেই সময়ের মধ্যেও মেনটেনেন্সের জন্য লড়াইটা হোক, ঠিক আছে? খুব বেশি না, 2-3 বছরের মধ্যে আমার মনে হয় হয়ে যায়, রেজাল্ট আসে। তোমার বড় মেয়ে সেটা হ্যান্ডেল করে নেবে, ততদিনও একটা জবটা পাবে, ওইটুকু সামলে নিতে পারবে। কি বলেছি বুঝেছো কথাটা?
অত তুমি ভাববে না। ওই কোর্টের সিদ্ধান্তগুলো যখন নিয়ে নেয় না কেউ, আমার মাথা গরম হয়ে যায়। অ্যাকচুয়ালি জজ কি রায় দেবে না উকিলও বলতে পারে না। দুটো উকিল, সে অপরাধীকেও বাঁচাবার জন্য আর্গুমেন্ট করে, সে অপরাধীকেও বলে হ্যাঁ আমি আছি, তুমি চিন্তা করবে না, আমি ছাড়িয়ে আনবো, তোমাকে নির্দোষ প্রমাণ করে দেবো, বুঝবে? ওই জজ সাহেব, ওই কোর্ট, ওই ম্যাটার, একজন অপরাধীর উকিল আর একজন নিরপরাধীর উকিল। এবার অপরাধীর উকিল কি বলে, এই তুমি চিন্তা করবে না, তোমাকে আমি একদম সেফ সাইড করে বাইরে নিয়ে আসবো। আর যে নিরপরাধ তাকে বলে না না তোমার প্রতি ন্যায় হবে। কি করে হবে? কি করে হবে? দুপক্ষে শোনার পরে না না, কি করে হবে? অপরাধীকে যদি ন্যায় দিতে চায়, অপরাধীর কোনো কারণে যদি ন্যায় পেয়ে যায়, তাহলে নিরপরাধ যেটা কেসে সে কোর্টে উঠেছে, তো তার পক্ষে কি ন্যায়টা হবে? এটা তো ব্যাপার। জজটা তো এক, তো দু উকিলই কিন্তু বলবে, দুপক্ষ দ্বারা আমার কথা শোনো, শেষ করতে আগে, দুই পক্ষকেই কিন্তু বলবে তোমাকে আমি ন্যায় পাওয়াবো, তোমাকে ন্যায় পাওয়াবো। মানে অ্যাকচুয়ালি জজ কি রায় দেবে এরা কেউ জানে না, এরা কেউ জানে না। সেটা আমি মানুষকে বলি, কোর্টের দ্বারস্থ হও, কোর্টের আগে গিয়ে দিমাগ লাগিও না। ভগবান নই আমরা কেউ, জজ জানে একমাত্র কি রায় দিতে হবে। আমি আর তোমার উকিল এত সুন্দর করে পেপার তৈরি করে দেবে না, আমি বলছি বসে, তোমার মেয়েরা অধিকার পাবে তার। সেটা আমি আপনার থেকে সহযোগিতা পুরোপুরি ভাবে পাবো পরেও, নাকি না শুধু কোর্টে চলে গেলে এখান থেকে এখানকার ম্যাটার শেষ? না কন্ট্যাক্ট রাখবে, না কন্ট্যাক্টে থাকবে তো তুমি, যখন যখন যে ব্যাপারটা থাকবে সেই ব্যাপারটা আমি তোমাকে প্রসেসটা করে দেবো। আর ভয় পাওয়ার কিছু নেই, প্রয়োজনে আমি তোমার সাথে গিয়ে তোমার পুলিশ থানা যেটা আছে সেখানে আমি কথা বলে আসবো তোমাকে নিয়ে গিয়ে, যাতে তোমাকে সাপোর্টটা দেওয়া হয়। বুঝতে পেরেছো? এই যে মারামারিগুলো, হ্যান ত্যানগুলো, এই যেগুলো হচ্ছে, এগুলো যেন স্টপ হয়। যে তুমি বলছো যে ভাত খেতে বসছি ঘরে লোক ঢুকে যাচ্ছে, এগুলো সব বন্ধ করাবো আমি, কথা দিলাম। থানার মাধ্যমে, আমি কিন্তু পুলিশ প্রশাসনের মাধ্যমে কাজ করি বোন, ঠিক আছে? আমি গুন্ডা নই, কিন্তু গুন্ডাদের ঠান্ডা করি। এটা তোমরা চাক্ষুষ দেখে নিয়েছো। কিন্তু প্রশাসনের মাধ্যমে যেতে হবে, আমার সাথে যেতে গেলে প্রশাসনের মাধ্যমে যেতে হবে, লিগাল ফর্মে যেতে হবে। আমি ওই জন্য এখানে এলাম। হ্যাঁ, আমি তোমাকে কিন্তু ভটকাবো না। আমি এর আগেও থানাতে গেছি, আমি যে বলছি গিয়ে বসে এসেছি না, আমিও ওইখানে লিগালি যখন দেখতে পাচ্ছি কোনো কিছু হচ্ছে না, আমি তখন দেখলাম আপনার কাছে এসে যদি কোনো কিছু সঠিক হয়ে জানতো না বলে হয় না, এখন বই আমার দেখাচ্ছে। তোমাকে কি মনে হচ্ছে? তোমার মার ধর একটু টেনশনে আছে, তুমি তো, তোমার কি মনে হচ্ছে আমি কি সঠিক গাইড তোমাকে দিলাম না ভুল পথে চালনা করছি? আপনার কোনো কথাই ভুল লাগলো না আমার, ঠিক আছে? এরকম আমাদেরকে রায় খুলে কেউ দেয় না, খুলে বলেনি তোমাদেরকে, গাইড করেনি। বলেনি। আমার এর কথা বলতে, বিপক্ষের কথা বলতে হতো, ওরা হয়তো মনে হয় বলে যে হ্যাঁ ওদেরও তো এরকম পাওয়ার থাকতে পারে, কিন্তু আপনি যে আইনের দিক থেকে যে আমাদের পথে দেখালেন, সেখানে মনে হয় না যে আমরা বিফল হব। বিফল হওয়ার জায়গায় নেই, কম বেশি পাবে, কিন্তু বিফল হওয়ার জায়গা নেই। কি বললাম কথাটা বুঝেছো না? বিফল হওয়ার জায়গা নেই। আর তুমি যদি অন্য সম্পর্কে না যাও, ফাইনালি আরেকটা কথা না, তুমিও পাবে মেনটেনেন্স, কোর্টই তোমাকে দেওয়াবে যদি না যাও। আর যদি যাও তাহলে আমি মনে করি সেখানে আর দাবি না রাখাই ভালো, সেই ঝামেলাটাতে না যাওয়াই ভালো। আমি সেটা কোথায় বলছি না, আমি আগে যাব না, আমি আমার পরের থেকে আমি নিজে খেটে খাবো। তো তুমি তোমার সন্তানগুলোকে তো তুমি ব্যবস্থা করো, আমি কত সেটাই তো বলে দিচ্ছি তো, কত আমি একা একা করবো। নোটিস করবে তো, উকিল ধরে নোটিস করো। হ্যাঁ হ্যাঁ, তুমি জানতে পারোনি এতদিন, হ্যাঁ কারোর কাছে দৌড়বে না। এতদিন ধরে আমাকে ভুল ভ্রান্তি, তুই যদি কেসে যাস তুই জড়িয়ে যাবি। কিসের কেসে যা? তুমি ন্যায় পেতে চাইছো তো। তুই যদি আমাকে এরকম বলতো, তুই যদি কেসে যাস তুই পুরো জড়িয়ে যাবি, তোকেই লাগবে মেন মাথা, গার্জেন ছাড়া ছেলে পুলে কি করে হবে? তো আমি বুঝতে পারতাম, আমি তো কেসের ব্যাপারে দিদিভাই সত্যি করে এই যে, আরে তুমি কেসটা শুরু করো না, এই লড়বে কেসটা, এই দাবি করবে। তারপরে হলো কি তোমার, তুই যদি এই শোনো, কেসটা তুমি করবে না। তোমার বয়স কত বললে? 19-এ পড়বে তো, একে দাও কেসটা করতে, সন্তানেরা কেস করবে, তুমি করবে না। কি বললাম বুঝেছো না? তুমি করবে, তুমি করবে না, তুমি করবে। যে আমাদের খরচা চাই 3 বোনের, তোমরা কোর্টে দাঁড়িয়ে যাবে, 3 বোন কোর্টে দাঁড়িয়ে যাবে, দেখবে জজ এমনভাবে রায় দেবে না তুমি কল্পনা করতে পারবে না। জীবনে ওই কোর্টে দাঁড়িয়ে মনে করবে আমার কথাটা, আমি বলেছি তোমাকে, কোথাও ঘুরো না, ভটকিও না। বুঝেছো কি বলেছি? মানুষ তোমাদেরকে একদম বিপথে নিয়ে চলে যাবে। একদম সিধা চোখ বন্ধ করে কোর্টে যাও, তুমি কেস করো, তুমি কেস করো যে আমাদের অধিকার দিতে হবে। আমরা এই 3 বোন, 3 জন কোর্টে উঠে যাও, উকিল করে দেবে সব, দেখবে। উকিল করো, উকিল করো। দরকার পড়ে আমি একদিন তোমাদের সাথে কোর্টে যাব, শ্রীরামপুর কোর্টে উকিলের সাথে কথা বলতে যাবো। কি বললাম বুঝেছো কথাটা? হ্যাঁ, খুব বেশি পয়সা লাগবে না, প্রথমটা যেটা কেসটাকে দাঁড় করাতে যেটুকু লাগে, তারপরে যেটা মাসে মাসে তুমি কেসটা করো। যে আর তো নোটিশ পাঠাবে,
যেটা প্রথম বললাম নোটিস করতে হবে, তুমি করবে না, নোটিশ হলো, তুমি করো। নোটিশ হলো, ও একটা একতে আপনি আগেই বলে দিয়েছেন যে বলবে না তুমি, আমরা সবটা ভেবে নিজে নিজে নিই, কিন্তু ভাবতেও হয় কোনো সময়। নোটিশ পাঠালাম, তখন ও কি করে সেটেলমেন্টে আসছে না, আসুক না দিদি এককালীন টাকা কিছু। সেটা আপনাকে তখন আমি সাথে নিয়ে যেতে পারি। হ্যাঁ অবশ্যই তুমি, আমার একটা কাউকে হ্যাঁ আমি থাকবো, আমি থাকবো। একটা স্টেপ নেবে, একটা স্টেপ নিয়ে জানে কি কি হচ্ছে জানাবে, অবভিয়াসলি কোনো রাইট দেবে যে এরপরে স্টেপ নেওয়া দরকার। যদি একসাথে স্টেপ নিয়ে নেয়, তুমি কিন্তু কোনো ব্যাপারে বলবে না, এটা তোমার মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে, তোমার মেয়েরা এখন ম্যাচুয়ার হয়েছে, সে সিদ্ধান্ত নিয়েছে। কি বলেছি কথাটা, এখানে তোমার কোনো রোল নেই, তুমি সিদ্ধান্ত নেবে যে 2 লাখ দিচ্ছে, 3 লাখ দিচ্ছে, 1 লাখ দিচ্ছে, 5 লাখ দিচ্ছে, কি দিচ্ছে 3 বোনের নামে, কি বলছিস কথাটা বুঝেছো? তোমার মা তো দাবি করছে না, তোমার মার যে ফ্ল্যাটটা রয়েছে ওইভাবেই থাকবে, আর যদি এখান থেকে সিউরিটি পায় তখন তুমি ওটা ভেবে নেবে। আমি কিন্তু সব তোমাকে ভালো করে গাইড করে দিয়েছি। বুঝলাম, আপনি একটুখানি মারপ্যাচ ঘুরিয়েও দিয়েছে, তুমি যেমন ওখানে ফ্ল্যাট নিয়ে আসো, তুমি ফ্ল্যাট নিয়ে চুপ করে বসে থাকো। হ্যাঁ তুমি এখান থেকে তো সিউরিটিটা না পাও, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে জলে ফেলে তো ভাই আমি বুদ্ধি দিতে পারবো না রে ভাই। বুঝতে পারলাম কথাটা। আর যদি সিউরিটিটা নাও তাহলে তুমি ওটা যা করবার করে দাও। বুঝতে পেরেছি কি বলেছি, সম্পূর্ণরূপে। আর আবার চিন্তা করার কিছু নেই, মস্তান ঢুকে যাক, ফস্তান ঢুকে যাক, ফ্ল্যাট আছে ব্যাংকের কাছে, তুমি কত টেনশন নিচ্ছ? ভাড়া থাকুক বা না থাকুক, ও ব্যাংক বুঝে নেবে, সিল করে দেবে। কে আমাকে যদি কিছু করে দেয় তো loan কে তোমাকে কে কি করে দেওয়ার হলে করে দিতে এতক্ষণ। অত সস্তা নয়, তোমাকে কি করে দেবে? কি আছে তোমার কাছে যে করবে? কি উদ্দেশ্যে করবে? 10 লক্ষ টাকা ওই ফ্ল্যাট এখন ব্যাংকের কাছে 20 বছর পর, আমি চলে গেলেই 10 লক্ষ 20 বছর। আরে ভাই তুমি কোন দুনিয়ায় আছো? লোন এটা 20 বছর পর ইন্টারেস্ট সমেত, পয়সা সমেত আগে ব্যাংক ক্লিয়ার করুক। অত সস্তা কি যে 10 লাখ টাকা স্বপ্ন দেখছো? আগে 10 লাখ টাকা ক্লিয়ার করো ব্যাংককে, 10 লাখ টাকার জায়গায় 12 লাখ টাকা ক্লিয়ার করো, তারপর 10 লাখের স্বপ্ন দেখবে। 7,500 টাকা লোন তো কত নিয়েছিল? 1 লাখ না 10 লাখ টাকা নিয়েছো, তো 10 লাখ টাকার ওসুল হবে কমসে কম 12-13 লাখ না? 16 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট করতে গেলে 16 লাখ টাকা 25 বছর 25 বছর। তাহলে তুমি চুপচাপ নাকে সরষের তেল থেকে শুয়ে থাকো, কিচ্ছু হবে না। তোমাকে মেরে দিলেও পরও ব্যাংক ছাড়বে নাকি? তোমার মরে যাওয়াতে ব্যাংকের কি এসে যাবে? ব্যাংকের কাছে তো ঘর ফ্ল্যাটটা রয়েছে, হ্যাঁ? তুমি না বললেও ব্যাংকের কিছু এসে যাবে না, ফটাফট এসে 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে সিল করে দিয়ে চলে যাবে। প্রমোটারদের সাথে পুরো হাত করা আছে। আরে ধর, তোমরা অনেক বেশি বুঝে ফেলো, প্রমোটারের সাথে হাত আছে, জজের সাথে হাত আছে, ক্রিমিনাল হ্যান ত্যান সব বুঝে ফেলেছো। যে ফেলে দিয়ে ভুক্তভোগী হয়েছে। হ্যাঁ তো বুঝতে তো হবে, ব্যাংকের সাথে বুঝতে হবে রে বাবা, তোমার সাথে তো বুঝতে হবে না। কি বলেছি বুঝেছো কথাটা? অত চিন্তা করার কিছু নেই, তোমাকে যেটা বললাম সেটা করো। তুমি ফাইল করবে যে আমাদের ভরণ পোষণ চাই বলে, নোটিশ করবে বাবাকে, তুমি করবে। বাবা উকিলের দ্বারা। হ্যাঁ উকিলের দ্বারা উনি তো লিখবেন ভালো করে গুছিয়ে, পোস্ট অফিসের মাধ্যমে নোটিশ করবে। নোটিশ করার পর উনি কি জবাব দেন, উকিল মানে ওটা কি বলে, কম্পিউটার এতে করে দেবে, টাইপারে। ও বুঝে গেল, উকিল যেভাবে করবে, হাতে লিখবে কি কম্পিউটারে লিখবে, পেন দিয়ে, সে উকিলের ব্যাপার, আমাদের সব দেখার দরকার নেই। দিয়ে আমাদেরকে ওটাকে মেইনলি এখানে এই না, ঘর বোঝানোটা না ও করতে পারে, উকিলও করে দেয় অনেক সময়। ওইটাই জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ বাই পোস্ট করলে যে হ্যাঁ বাই পোস্ট করলে প্রমাণ থাকবে না তোমার কাছে, নিয়েছে কি নিয়েছে, না নিয়েছে তোমার কাছে পোস্টের ওটা প্রমাণটা রয়েছে। অনেক সময় নোটিশ পেয়েও বলবে পাইনি, হ্যান ত্যান অনেক গল্প আছে। তো পোস্ট অফিসের প্রমাণটা তো রয়েছে, সবসময় নোটিশ পোস্ট অফিসের মাধ্যমে হবে। আচ্ছা, তাহলে ওই জন্য এই কথাটা বললেন, আমি তাহলে উকিলকে গিয়ে বলবো আমি একটা দরকার হলে আমার সাথে উকিলের কথা বলিয়ে দেবে, আমি বলে দেবো। বলবে যে আমি মহিলা সংস্থার কাছে আমি গেছিলাম, ঠিক আছে? আর এরকম আসবে না বিনা ডকুমেন্টস ছাড়া আমার কাছে আসবে না। যখনই কোনো কথা বলতে আসবে ডকুমেন্টস সামনে রাখবে, আমি দেখবো কথা বলবো। অনেক সময় কথা বলার সময় ডকুমেন্টস আর কথা এক মেলে না, ঠিক আছে, তখন ডকুমেন্টস আমি কিছু ধারা এমন বুঝতে পারি যেটাগুলো আমি তোমাকে গাইড করতে পারবো। সিস্টেম থেকে হ্যাঁ তুমি কিন্তু আজকালের মধ্যে ছেলেটার সাথে সিউরিটি নেবে, এটা তোমার মাস্ট মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তুমি আচ্ছা, আমি পদক্ষেপ একটা নেবে। কথা বলি, যেহেতু আমাদের একটা আচমকা হয়ে যাচ্ছে, তাই না? দেখাশোনার বিয়ের মতো নেই, আচমকা পছন্দ হলে হয়ে যাচ্ছে, তো আমরা একটা ঝামেলার মধ্যে আছি, ওই জন্য আমরা এই জায়গাটা ধরতে চাইছি। ওই যে দুম করে পড়া পড়া বন্ধ আছে, না ওখানে বাগানে আগুন দেয়, সন্ধ্যে হলে এটা মশাটা বেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ বলো। খাওয়া দাওয়া করেছেন তো? আর আমার খাওয়া দাওয়া, হ্যাঁ বলো। হচ্ছে যদি শেষে আচমকা যদি এখন কোনো কিছু না মানতে চাই, তখন কি ভাববো? সেটাই তো আমি তোমাকে পথ দেখাচ্ছি। আরে এইটাই তো, এটার দ্বারা বোঝা যাবে যে কতটা শিওর আছে, কতটা সে মানে আছে। তাহলে তুমি ফ্ল্যাটটা তখন শক্ত করে ধরবে না, বুঝতে পেরেছো কথাটা? তবে তো তুমি ডিভোর্সের কথাটা ভাববে। তখন আপনারা সাথে থাকছেন, আমি সবসময় আছি রে বাবা, সবসময়। ঠিক আছে, বুদ্ধি অসুবিধা হয়েছে কিছু বুঝতে, কোনো অসুবিধা নেই। দুটো কথা পয়েন্ট তোমাকে একদম পয়েন্ট ভিউ মাথায় রাখতে হবে।
তাড়াহুড়ো করবে না ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে, আবেগে ভাসবে না, সিওরিটি নেবে। কোনো সম্পত্তি করে দিতে না পারুক, অ্যাটলিস্ট কিছু টাকা সে এনি টাইম ব্যাংকে তোমার পাঠিয়ে দিতে পারে, তার জন্য তাকে তো আসতে হবে না। তারপরে তুমি এখানে একটা সিদ্ধান্ত নিতে পারবে। আর তুমি যেটা করবে সেটা বাবার থেকে ভরণ পোষণ চাইবে 3 বোনের জন্য। আর যেদিন কোর্টের ডেট পড়বে উকিলকে ধরে বলবে, কেন কি জজ সাহেব তোমাদেরকে ডাক করাবে, ডেট পড়বে 3 বোন দাঁড়িয়ে যাবে, ঠিক? খেলা শেষ। ঠিক আছে, আমি যা পথ দেখাবো আমি মনে করি সঠিক পথ দেখাবো। কোর্টে যাবে যখন সিভিল ম্যাটার বা এরকম একটু ধৈর্য রেখে না কোর্টে যাবে, কোর্ট ভীষণভাবে ভালো নির্ণয় দেয়, যেটা আমরাও পারবো না দিতে। কোর্ট ভালো নির্ণয় দেবে।